বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম সবাইকে। সবাইকে স্বাগত জানাচ্ছি মেডিকেল অ্যাডমিশন প্রোগ্রাম 2020 এর নতুন ব্যাচের ওরিয়েন্টেশন সেমিনারে। তো উন্মেষের পক্ষ থেকে মেডিকেলের জন্য নতুন করে আরেকটা প্রোগ্রাম লঞ্চ করা হয়েছে। এটা একেবারে নতুন ব্যাচ। তো তার ওরিয়েন্টেশন প্রোগ্রামে আমরা এই মুহূর্তে আছি। তো আজকে আমরা যারা যারা উপস্থিত আছি এই সেমিনারে, তার মধ্যে আমি শুরুতেই একটু বলে দিতে চাচ্ছি যে সেমিনারে আমরা আজকে কি কি নিয়ে কথা বলবো এবং কারা কারা কথা বলবেন এই বিষয়গুলোতে। তো যেহেতু আমরা একটা ঘোষণা পেয়েছি যে এবছর এইচএসসি পরীক্ষাটা হচ্ছে না, তো না হওয়াতে এই পরিবর্তিত পরিস্থিতিতে আমরা কিভাবে মানিয়ে নিব এবং এখন আমাদের ভর্তি পরীক্ষার প্রস্তুতি সেটা কেমন হওয়া উচিত, কোন দিকে মোড় নেওয়া উচিত এবং আমরা কি কি বিষয়ে খেয়াল করব, এই বিষয়গুলো নিয়ে মেইনলি আমরা কথা বলবো। তার পাশাপাশি আমাদের এই নতুন যে প্রোগ্রামটা, এই প্রোগ্রামের যে সুযোগ সুবিধাগুলো থাকবে বা প্রোগ্রামের যে ফিচারগুলো থাকবে সেগুলো নিয়েও আমরা কথা বলবো। তো আজকে আমার সাথে আলোচনায় অনেকেই থাকবেন, তবে যারা যারা থাকবেন আমি আগে থেকে একটু বলে দিতে চাচ্ছি। আজকে আমাদের সাথে উপস্থিত আছেন আমাদের শ্রদ্ধেয় মাহমুদুল হাসান সোহাগ ভাই, মোহাম্মদ আবুল হাসান লিটন ভাই, তারপর আমি দেখতে পাচ্ছি তোমাদের অনেকের প্রিয় ডক্টর ওয়ালি, তোমাদের ওয়ালি ভাইয়া, এবং আমি দেখতে পাচ্ছি ডক্টর সানাউল্লাহ সানি ভাইয়া ভাইয়া উপস্থিত আছেন। তো ভাইয়ারা সবাই কিন্তু আজকে তোমাদের সাথে কথা বলবেন। সানি ভাইয়া মেইনলি দিক নির্দেশনাগুলো দিবেন, অর্থাৎ এই পরিবর্তিত পরিস্থিতিতে তোমরা কিভাবে এখন প্রস্তুতিগুলো নিবে সেই বিষয়ে ভাইয়া কথা বলবেন। তোমাদের ওয়ালি ভাইয়া আজকে ছোট্ট একটা ক্লাসের ডেমো দেখাবেন, অর্থাৎ এই প্রোগ্রামে আমরা ক্লাসগুলো কিভাবে নিতে চাই বা কিভাবে নিচ্ছি তার একটা শর্ট ডেমো তোমাদেরকে দেখাবেন। শুরুতে সোহাগ ভাইয়া তোমাদের সবার উদ্দেশ্যে কিছু কথাবার্তা বলবেন এই মুহূর্তে। আর লিটন ভাইয়া আমার সাথে থাকবেন আমরা যখন প্রোগ্রামটা নিয়ে কথা বলবো বা প্রোগ্রামের বিভিন্ন ফিচার নিয়ে কথা বলবো বা অন্যান্য বিষয়াদি নিয়ে যখন কথা বলবো, তখন ভাইয়া আমাদের সাথে থাকবেন এবং তোমাদের বিভিন্ন প্রশ্নের উত্তর দিবেন। তো আমি আর দেরি না করে প্রথমেই সোহাগ ভাইয়াকে ডেকে নিতে চাচ্ছি। ভাইয়া কি এই মুহূর্তে উপস্থিত আছেন? ভাইয়া কি আমার কথা শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি রাতুল। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। শিক্ষার্থীদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আসসালামু আলাইকুম। তোমাদের উপর শান্তি বর্ষিত হোক। তো আমি পরিচিত হয়ে নেই, কারণ হচ্ছে যে ডাক্তার এবং হবু ডাক্তার এদের সবার সামনে আমার সাথে কথা বলাটা আমার জন্য সবসময় একটু কি বলে, একটু লজ্জার বিষয় অথবা একটু সংকুচিত হওয়ার মতো বিষয়। কারণ হচ্ছে যে আমি জীবনে কোনোদিন বায়োলজি পড়ি না, একদম পড়ি নেই বলা ঠিক হবে না। আমাদের যখন ক্লাস 9-এ আমরা উঠলাম, আমাদের সঙ্গে 12টা সাবজেক্ট ছিল। তো তার মধ্যে বায়োলজি সহজ ছিল আমার, বাট বায়োলজি ওই যে মাইটোকন্ড্রিয়াক একটা বোধহয় টপিক আছে, এরকম কিছু হ্যাঁ একটা হ্যাঁ রাতুল। হ্যাঁ হ্যাঁ তো হ্যাঁ। ওই পর্যন্ত পড়ছিলাম, ওই পর্যন্ত আমার বায়োলজির জ্ঞান। তখন সরকার হচ্ছে 12টা সাবজেক্টে 11টা বানাই দিল। তারা আমি দেখলাম বায়োলজি আমার জন্য খুব কঠিন, এই যে অনেক মুখস্থ করতে হয়, আর হচ্ছে এই কি নাম বলে যে এগুলো মনে রাখতে পারি না ভালো। তো তখন বায়োলজি ছেড়ে দিলাম। আমার আম্মার ইচ্ছা আমি ডাক্তার হব। তা আম্মারে বললাম ইন্টারে বায়োলজি নিলেই হবে, আপাতত এসএসসিটা বায়োলজি ছাড়াই কাটাই। আর ও তখন আমাদের স্কুলে একটা সাবজেক্ট ছিল ভোকেশনাল, ওইটা রাখছি, ওইটাতে নাকি অনেক নাম্বার উঠে। টার্গেট ছিল প্লেস করতে হবে, স্ট্যান্ড করতে হবে। তো ইন্টারে এসে বায়োলজি নিছিলাম, বাট এগেইন বায়োলজি পড়তে গিয়ে দেখা গেল আমার চোখে পানি চলে আসে। পরে আর বায়োলজি পড়া হয় নাই। তো এই জন্য আমি ঠিক আই এম নট এ রাইট ফিট। তো এইখানে সেজন্য আজকে আমি বেশি কথা বলবো না। তোমাদের ডাক্তার ভাইয়ারা যারা আছে, সানি আছে, তারপরে আরো যারা আছে ওরাই বেশি কথা বলবে। আর আমাদের প্রোগ্রাম নিয়ে অবশ্য লিটন তোমাদেরকে সুন্দর কিছু ইনস্ট্রাকশন এবং গাইডলাইন দিবে ইনশাল্লাহ। তো আমাকে হয়তো সবাই চিনো না, আমার নাম হচ্ছে মাহমুদুল হাসান, ডাক নাম হচ্ছে সোহাগ। উদ্ভাস, উন্মেষ এবং রিসেন্টলি আমরা একটা প্রতিষ্ঠান করলাম উত্তরণ। এই যে প্রতিষ্ঠানগুলো আমি এবং লিটন আমরা দুজন হচ্ছি এটার পরিচালক। তো এই আর কি। আর আমি পড়ালেখা করেছি বুয়েটে, মেডিকেলের পাশে। একদিক থেকে মেডিকেলের সাথে আমার সংযোগ আছে, আর আরেক দিক থেকে হচ্ছে বুয়েটে যে হলে থাকতাম, নজরুল ইসলাম হল, ওটা ছিল একেবারে মেডিকেলের হলের কাছাকাছি। এবং আহ যখন তখন একটা ট্র্যাডিশন ছিল, যখন কারেন্ট চলে যেত ওই মেডিকেলের ছেলেপেলেরাও ছাদে উঠতো, আমাদের নজরুল ইসলাম হলের ছেলেপেলেরাও ছাদে উঠতো। আর ছাদে উঠে দুই পক্ষ সুন্দর ভাব বিনিময় করতো আর কি। বিভিন্ন রকম কথাবার্তা স্লেজিং এর মাধ্যমে। ওকে। তো তো যাই হোক, তোমরা যারা আজকে আমাদের সেমিনার শুনছো, আমি তুমি করে বলি বিকজ তোমরা সবাই আমার অনেক ছোট। তো আজকে অ্যাকচুয়ালি আমরা তোমাদেরকে কি কি গাইডলাইন দেওয়ার চেষ্টা করব, রাতুল কিছুটা ব্রিফ করেছে। তো আমি জাস্ট ইন্ট্রোডাক্টরি কিছু কথাবার্তা বলবো তোমাদের ভবিষ্যৎ নিয়ে, তোমাদের সামনের অ্যাসপিরেশন এন্ড ইয়ে নিয়ে। তো আমার 2-3টা পোলের ইস্যু ছিল। আরিফ কি প্যানেলে আছো? আমার পোল কোথায় গেল? ওটা অ্যাড করতেছি ভাই।
আচ্ছা, একটু দ্রুত অ্যাড করে ফেললে ভালো হবে। তো আমরা যে জিনিসটা মানে আমি আমি যে অংশটুকু অ্যাকচুয়ালি কভার করতে চাই সেটা হচ্ছে যে পড়ালেখার একটা হায়ার পারপাস নিয়ে। হায়ার পারপাস জিনিসটা কি যে আমরা রচনা পড়ি বইতে যে আমার জীবনের লক্ষ্য। তো আমার কাছে এই রচনার টাইটেলটা আমার কাছে মানে খুব একটা পছন্দনীয় না। পছন্দনীয় না বা আমার কাছে মনে হয় এটা ঠিক জাস্টিফাইড না। কেন জাস্টিফাইড না? আমার জীবনের লক্ষ্য। তো এখন সেটাতে আমরা পড়ি যে মানে বাংলাদেশের যদি বইগুলো আমরা ঘাঁটি প্রায় বোধহয় কত 90% হবে যে জীবনের লক্ষ্য হিসেবে কি লেখা থাকে, তোমরা জানো, ইউ নো ইট, ডাক্তার হব। আর অল্প কিছু কেস মনে হয় আছে এলো টিচার হব। এর বাইরে আর কোনো প্রফেশন আছে কিনা, থাকলেও না থাকার মতো। তো এই জন্য বাংলাদেশের জাতীয় জীবনের স্বপ্ন হচ্ছে ডাক্তার হওয়া। তো এখন জীবনের লক্ষ্য সেটা ডাক্তার, ইঞ্জিনিয়ার, তুমি যাই বলো, সেটা রচনা মুখস্থ করার জন্য বলো বা এমনিতেও যদি কেউ জিজ্ঞেস করে অরিজিনালিও যদি তুমি বলো, আমার কাছে ওইটা জীবনের লক্ষ্য হতে পারে না, ওটা ক্যারিয়ারের লক্ষ্য হতে পারে। কারণ জীবন কি, ধরো তুমি বললা আমার জীবনের লক্ষ্য ডাক্তার হওয়া, তুমি দেন এমবিবিএস পাস করলে, তুমি ডাক্তার হয়ে গেলা, তাহলে কি তোমার জীবনের লক্ষ্য শেষ? জীবনে আর কোনো লক্ষ্য থাকবে না? জীবনে আর কিছু করার থাকবে না? হ্যাঁ, লক্ষ্য ফলে পূরণ হয়ে গেলে তারপর আর কি করবে? লক্ষ্য তো পূরণ হয়ে গেল, তাইলে আর কি হলো? এবং এটা জীবনের লক্ষ্য, তোমাকে তো আর নতুন জীবন দিবে না, আগের জীবনই, ওই জীবনের লক্ষ্য পূরণ হয়ে গেছে। তো এই জন্য আমার কাছে এটা খুবই মিসলিডিং টাইটেল মনে হয়। এটা হতে পারে ক্যারিয়ারের লক্ষ্য, তাই না? তো জীবন আসলে তো এর চেয়ে অনেক বড়, ক্যারিয়ারের চেয়ে অনেক বেশি বড় হচ্ছে জীবন। তো জীবনের লক্ষ্যটা আরো বেশি বড়, আরো বেশি মহৎ, আরো বেশি ইম্প্যাক্টফুল হওয়া উচিত। তো আমি মেইনলি ওই জায়গাটা একটু ধরে কথা বলতে চাই। আমরা কেন ডাক্তার হইতে চাই, কেন ইঞ্জিনিয়ার হতে চাই, এগুলোর তো একটা বস্তুগত কারণ আছে যে একটা সুন্দর ক্যারিয়ার মানুষজন সমীহ করবে বা টাকা পয়সা হবে বা ধরো আমার ক্ষমতা থাকবে। বাট মোর দ্যান দ্যাট, এগুলোর উপরে আর একটা লেয়ার আছে, তোমার জীবনটা মিনিং থাকা, তোমার জীবনকে, তোমার জীবনটাকে খরচ করে আরো অনেক মানুষের জীবনে ইম্প্যাক্ট ফেলা। যে কারণে বাংলাদেশের রচনা বইতে ডাক্তার হওয়াটা থাকে, সেটা হচ্ছে এটাকে খুব মহৎ ভাবে প্রেজেন্ট করা যায় যে ডাক্তার হয়ে আমি মানুষের সেবা করব, ইত্যাদি ইত্যাদি। তো যেহেতু রচনাতে আমরা সবাই মহৎ হইতে চাই, যে কারণে ডাক্তার হওয়া একটা মহৎ পেশা, যে কারণে ওইটা খুব ফিট করে। হ্যাঁ, ফলে এখন দেখো, আমি যদি জিজ্ঞেস করি যে আহ ধরো এরকম একটা কোয়েশ্চেন তোমাকে জিজ্ঞেস করি যে তোমার জীবনের আসলে লক্ষ্যটা কি, তুমি যদি এটাই বলো যে আমার জীবনের লক্ষ্য হচ্ছে আমি মানুষের সেবা করতে চাই, সেটা যদি তুমি আসলে বিলিভ করো, তাহলে তো আলহামদুলিল্লাহ, এটাই আমরা চাই যে তুমি বিলিভ করো। তাহলে সেই সেবা করার জন্য ধরো তুমি ডাক্তার হইলা, ডাক্তার হয়ে তুমি অনেক মানুষকে সেবা করতে পারবে, একটা তো তোমার চিকিৎসার মাধ্যমে প্রফেশনালি সেবা, আর একটা হতে পারে যে তুমি অনেক গরিব মানুষজন যারা তোমার এফোর্ড করতে পারে না, তাদেরকে তুমি ইয়ে করলা, কি নাম বলে, যে মানে বিনা পয়সায় অথবা অল্প পয়সায় চিকিৎসার সুযোগ দিলা। তো এইভাবে যদি তুমি তোমার মহত্ব অর্জন করতে চাও, তার জন্য ডাক্তারই হওয়া লাগবে সেটাও কিন্তু কোনো ইয়ে না, মানে শর্ত না। কারণ যেমন আমাদের ইঞ্জিনিয়ারদের কেউ কেউ কিন্তু মেডিকেল, এই যে হসপিটালের মালিক আছে, মোস্ট প্রবাবলি যে কমফোর্ট হসপিটালটা মেবি ওটার মালিক বোধহয় আমাদের বুয়েটের ইঞ্জিনিয়ার, আমি শিওর না, মোস্ট প্রবাবলি। ফলে আমি যদি ডাক্তার না হয়েও হসপিটালের মালিক হই, তাহলে একটা ডাক্তার যতজনকে সেবা দিতে পারবে, মেবি হসপিটালের মালিক তার চেয়ে অনেক বেশি মানুষকে সেবা দিতে পারবে, কারণ তার একটা পলিসির কারণে অনেক রোগীর লাইফে অনেক মানে স্বস্তি চলে আসতে পারে। যেমন আমি যদি খুব দুষ্ট টাইপের লোকে হসপিটাল দেই, আর হচ্ছে ইনস্ট্রাকশন থাকে আমার বেড প্রত্যেকদিন পূর্ণ থাকা লাগবে, রোগীর চিকিৎসা লাগুক আর না লাগুক, তাহলে ভয়ঙ্কর সমস্যা। একটা লোকে আমি আননেসেসারি টেস্ট দিয়ে আননেসেসারি ভাবে তাকে আমি হসপিটালে আটকায় রাখতে পারি, তার বিলকে 10 গুণ বানাই দিতে পারি। আবার আমি যদি মনে করি যে না, যে রোগীর যে ট্রিটমেন্ট দরকার নাই, আননেসেসারি কোনো ট্রিটমেন্ট দেওয়া যাবে না, তাহলে কিন্তু আমি অনেক মানুষের লাইফে মানে পজিটিভ ইম্প্যাক্ট রাখতে পারি, এবং তাকে আমি একজন ডাক্তার হয়ে যে সেবা করতে পারি, তার চেয়ে অনেক বেশি সেবা হয়তো করতে পারি। তার মানে এটা না যে ডাক্তার হওয়া খারাপ হইলো, ডাক্তার হওয়া অবশ্যই ভালো হইলো, বাট আমি এইটা বলতে চাই যে লাইফের পারপাস হিসেবে তুমি যদি বলো যে আমি মানুষের সেবা করতে চাই বা ভালো কিছু করতে চাই, সেটা ডাক্তার হয়েও করা যাবে, না হয়েও করা যাবে, বা ডাক্তার হয়ে করতে গেলে হয়তো আরো ভালোভাবে করা যাবে। বাট এটা জাস্ট ক্যারিয়ারের লক্ষ্য বলা যেতে পারে। আমি জীবনের লক্ষ্য এইটা বলতে ঠিক আমি অন্তত স্বাচ্ছন্দ্য বোধ করি না। সো এবং এই সেই সাথে যে এইটা আমি যদি এখন তোমাদেরকে জাস্ট এমনি জিজ্ঞেস করি যে চ্যাট বক্সে, তোমাদের চ্যাটটা আমি কিছুক্ষণের জন্য আমি ইয়ে করে দেই, অ্যাটেন্ডি সহ দিয়ে দেই, তোমরা একটু বলো তো তোমাদের মধ্যে সবাই বলবা যে আহ, তোমরা, এটা তো একটা পেশা হবে যদি তুমি ডাক্তার হও, যে হ্যাঁ তুমি টাকা কামাবা বা হচ্ছে তুমি সম্মান পাবা, এটা তো আছেই। এর বাইরে তুমি লিটারেলি মানুষের সেবা করতে চাও, এটা যারা চাও লেখো যে আমি চাই, আর যারা চাও যে ভাই আমার এরকম কোনো লক্ষ্য নেই, এটা লিখে দাও, এটা একটু লেখো।
যে তুমি চাও কিনা যে মানুষের সেবা হোক, ট্রুলি সেবা হোক। আর সবাই চ্যাটের অ্যান্সার দেখতে পাচ্ছ, রাইট? চাই 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 চায় না এরকম কাউকে পাই নাই, চায় নাই এরকম কেউ পায় নাই, পাই নাই, সবাই চায়। একটা বড় কমেন্টস দেখলাম, কি কমেন্টস ছিল? ওরে বাবা, এত কমেন্টস দেখতে দেখতে হারাই যাচ্ছে। চাই মানে আমার মনে হয় 90 কত বলা যায় রাতুল, 99%ই মনে হয়, এবং অনেকে লিখছে 99%ই হবে। আর অনেকে 99%। লিখেছে ভাইয়া খুব বেশি একটা চাই না, মোটামুটি চাই, এরকম আমি কয়েকটা পেয়েছি। আচ্ছা আচ্ছা, ওকে। তো আচ্ছা, ওরে বাবা আসতেই আছে, তো মনে হয় ল্যাপটপ হ্যাং করে যাবে। আচ্ছা ঠিক আছে, আর লেখার দরকার নেই, আর লেখার দরকার নেই, আর লেখার দরকার নেই। ইট ওয়াজ ওকে। আচ্ছা ওকে। তো এখন যেমন ধরো আমি তোমাদেরকে যদি জাস্ট এই যে থিংকিংটা আর একটু ডেপথে নেই, ধরা যাক আমি তোমাকে সামহাউ কনভিন্স করলাম যে তুমি যদি ধরো এই যে এমবিবিএস করে এলোপ্যাথিক ডাক্তার হও, তাহলে মানুষের যত বেশি সেবা করতে পারবা, তার চেয়ে তুমি যদি হার্বালের ডাক্তার হও, মানে ধরে নাও আর কি যে তুমি হার্বাল ট্রিটমেন্ট, যেটা ভেষজ লতা পাতা, হ্যাঁ, এগুলোর তো একসময় প্রচুর ইউজ ছিল, বা ওষুধও এগুলো থেকেই তৈরি হয় মোস্ট অফ দ্য কেসেস। তো তুমি যদি হার্বালের ডাক্তার হও, তাহলে ধরা যাক যে তুমি মানুষের আরো অনেক বেশি সেবা করতে পারবা, তাহলে কি তুমি হার্বালের ডাক্তার হবা? এবার এবার কি অ্যান্সার আছে? আজ অনেক নিচে চলে গেছি। এখন ভাইয়া ইয়েস নো দুইটাই আসতেছে, তবে নো এর পার্সেন্টেজটা বেশি দেখতে পাচ্ছি। হ্যাঁ, তো মানে এখানে তাহলে একটা বিষয় আছে না, তো মানুষের সেবা করাটা হয়তো আমার অত বড় টার্গেট না, মানে আগেরটা একটু জাস্টিফাই করলাম যে রিয়েলি তোমার কত বড় টার্গেট। তো এই জন্য কি ক্লারিটি আনা, হ্যাঁ, আমরা সৎ নিয়ত গুলো রাখবো, সেটার মধ্যে ক্লারিটি রাখবো, সেটার মধ্যে ফোকাস আনবো, স্ট্রেংথ আনবো, তাহলে আমি যদি একটা মানে প্রতিকূল সিচুয়েশনের উপরে স্টিল দেন আমি আমার মনের ওই শুভ যে ইচ্ছাটা, সেটা আমি হয়তো ইনশাল্লাহ বাস্তবায়ন করতে পারবো। তো আমি একটা পোল একটু লঞ্চ করতে চাই, এই পোলটার অ্যান্সার একটু তোমরা দিলে ভালো হয়। তোমরা দেখতে পাচ্ছ এটা পোল, বাংলাদেশের ডাক্তারদের ব্যবহার কেমন মনে হয়? বাংলাদেশে ডাক্তারদের ব্যবহার কেমন মনে হয়? পোলে অ্যান্সার দাও, যে চ্যাটে কমেন্টস না লিখলেও হবে। আর তোমরা কিন্তু যে এখানে আমাদেরকে পোলে হচ্ছে আমাদের এই রেসপন্স গুলো দিবা যখন আমরা রেসপন্স চাইবো। আর কিউএনএ যে সেকশনটা, ওখানে এসে তোমরা তোমাদের যে কোয়েশ্চেন, যেটার অ্যান্সার তোমরা চাও যে আমরা কোয়েশ্চেনের অ্যান্সার দেই, সো সেটা তোমরা সেই জন্য ওটা ইউজ করতে পারো। 76% স্টুডেন্ট অলরেডি অ্যান্সার দিয়ে ফেলেছো, আর আমি কয়েক সেকেন্ড নেই, 80% এর প্লাস গেলে আমরা চ্যাটটাকে আমরা ক্লোজ করে দেবো ইনশাল্লাহ। 80% ভোট হয়ে গেছে। অনলাইনে কত সুবিধা না, মাত্র 53 সেকেন্ডে আমরা প্রায় 2-3 হাজার লোকের ভোট নিয়ে ফেললাম। আচ্ছা আমি রেজাল্ট শেয়ার করতেছি। মোটামুটি ভালো হচ্ছে 51%-এ আসছে, ভালো নয় সেকেন্ড হয়েছে। তার মানে হচ্ছে যে মানে ভালো ভালো নয় মধ্যে যদি আমরা দুই দিকে পাল্লা ভারী করি, পাল্লাটা নয়ের দিকে বেশি হেলে গেছে, কারণ মোটামুটি ভালো আর ভালো নয় এটা ফার্স্ট আর সেকেন্ডের মধ্যে আছে। সো এখন আরেকটা পোল, এটা পোল ক্রিয়েট করা নাই, চ্যাট বক্সে লেখো যে তুমি যদি ডাক্তার হও তোমার ব্যবহার কেমন হবে। এটা চ্যাট বক্সে লেখো, তুমি যদি ডাক্তার হও তোমার ব্যবহার কেমন হবে। অনেক ভালো, অনেক কুল। সর্বোত্তম, ইনশাল্লাহ ভালো। এগুলো এগুলো চ্যাট আমাদের সেভ করে রাখা লাগবে, পরে তোমরা ডাক্তার হইলে তোমার চেম্বারের সামনে গিয়ে আমরা টানায় রেখে আসবো। তুমি লিখছিলা এটা। আচ্ছা, মাশাল্লাহ, সবাই ভালো হবে ভালো হবে ভালো হবে এরকম এরকম বলতেছে। সো আমরা চাই যে তোমাদের যে সুন্দর নিয়ত গুলো আছে সেটা যেন মানে আল্লাহ তো কবুল করেন, যে তোমাদের ব্যবহার আসলে যেন ভালো হয়। এখন যারা ডাক্তার আছেন ওনাদেরও যদি প্রত্যেককে জিজ্ঞেস করা হয় আপনার ব্যবহার কেমন, আমার ধারণা তাতেও 99% অ্যান্সার দিবে আমার ব্যবহার খুব ভালো। ফলে মানুষের সেলফ রিয়ালাইজেশন একটা ইম্পর্টেন্ট জিনিস, সেটাও যেন থাকে। তুমি মনে করতেছো ভালো, বাট মানুষ যদি মনে করে না ওই ওনার ব্যবহার কিসের ভালো, উনি খাটাস টাইপের লোক, তাহলে তো আর ভালো হইলো না, তাই না? তাহলে তোমার ব্যবহার ভালো যদি হতে হয় অ্যাজ এ ডাক্তার, তাহলে এখনো কিন্তু অ্যাজ এ হিউম্যান বিং তোমার ব্যবহার ভালো হতে হবে, হঠাৎ করে ডাক্তার হয়ে ব্যবহার ভালো হয়ে যাবে না। ফলে এখন তুমি তোমার ফ্রেন্ডদের মাধ্যমে কাছে, তোমার প্যারেন্টসদের কাছে, তোমার চারপাশের সার্কেলের কাছে জিজ্ঞেস করো যে আমার ব্যবহার কেমন। তো তোমার ব্যবহার এখন যেমন, তুমি যদি খুব বেশি যত্নবান না হও, মেহনত না করো, তোমার ব্যবহার কিন্তু খুব বেশি চেঞ্জ হবে না। ফলে এই জন্য এই প্র্যাকটিসটা এখন থেকেই থাকা চাই, যে ভালো যে কোনো সিচুয়েশন যেটা মাথা গরম করার, সেখানেও যেন তুমি মাথা ঠান্ডা রাখতে পারো। যে তোমার সাথে খারাপ বিহেভ করে তার সাথেও যেন তুমি ভালো বিহেভ করো। যে ভালো বিহেভ করে তার বিনিময়ে ভালো বিহেভ করা তো এমন কোনো কঠিন কোনো কাজ না।
কঠিন কাজ হচ্ছে কেউ আমার সাথে খারাপ বিহেভ করলে আমি তার সাথে ভালো বিহেভ করব, এইটাও যাতে আমার সেই যোগ্যতাটা তৈরি হয়। ঠিক আছে? আর আমি লাস্ট পোল, আমি আর বেশি সময় নিব না ইনশাল্লাহ। এখানে আমি একটা পোল দিয়েছি, অপশনস গুলো হয়তো একটু বুঝে নিলে ভালো হবে। যে বিভিন্ন ফার্মাসিউটিক্যালস কোম্পানিগুলো ডাক্তারদের অনেক সময় বিভিন্ন, মানে একটু বানান ভুল আছে, সরি ফর দ্যাট, দ্রুত করার জন্য, উপঢৌকন দেয় যার বিনিময়ে তাদের ওষুধ সেই ডাক্তারের প্রেসক্রিপশনে আশা করেন। তুমি ডাক্তার হলে কি করবে? আচ্ছা, হ্যাঁ, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। ফার্মাসিউটিক্যাল কোম্পানিগুলো বিভিন্ন উপঢৌকন দেয়, অনেক বড় বড় উপঢৌকন দেয়, এবং তারা আশা করে যে লাগুক আর না লাগুক তাদের ওষুধ যেন প্রেসক্রিপশনে লিখে দেওয়া হয়। তা বিভিন্ন আননেসেসারি টেস্ট, তাই না? 57% দ্রুত ভোট দিয়ে ফেলো, 62% হয়ে গেছে। আর একটু তাড়াতাড়ি, যারা দাও নাই ভোট, একটু তাড়াতাড়ি ভোট দিয়ে ফেলো। একজন ছোট জিজ্ঞেস করছে সবাই কি করে। আচ্ছা, বাংলাদেশে প্রচলিত আছে সবাই কি করে, এটা তো আসলে মানে বলা যায় না, মানে প্রচলিত কথা যে অধিকাংশ নাকি এরকম উপঢৌকন নেয়। সবাই যা করে তাই করবে, এটার অ্যান্সার ভালো হইতে পারে। সবাই যদি ভালো হয় তাহলে আমিও ভালো হবো, সবাই খারাপ হইলে আমিও খারাপ হবো। আচ্ছা, 79%, 80% হয়ে গেছে। আমি পোল এন্ড করি। আমরা এখানে দেখতে পাচ্ছি যে এটি সম্পূর্ণ অনৈতিক, কখনো গ্রহণ করব না, 60%। আর ইন্টারেস্টিংলি 35%, মানে এখানে ফ্র্যাকশনের কারণে পার্সেন্টেজ যোগ করলে হয়তো 100 মিলবে না, একটু কম বেশি হবে, উপঢৌকন নিব কিন্তু তাদের ইচ্ছা অনুযায়ী ব্যবস্থাপত্র দিব না। আচ্ছা, আচ্ছা, বাট উপরে তাহলে মানে সেটা তো আরো একটু কমপ্লিকেটেড হয়ে গেল। ওয়েল, মানে আর সবাই যা করে তাই করব, এটার অর্থ ভালো হইতে পারে, খারাপ হইতে পারে। সো আমরা এটাকে একটু, মানে যদি এটাই ধরে নেই যে মেজরিটি যদি খারাপ হয় তাহলে সে হয়তো খারাপ হইতে চাইবে। সো দেখা যাচ্ছে খুব ছোট্ট একটা পার্সেন্টেজ বলতেছে যে সে এরকম অনৈতিক কাজ করবে, আর মেজরিটি তোমরা বলতেছো যে তোমরা এই অনৈতিক কাজ করবা না। তো আলহামদুলিল্লাহ, আমরা আশা করি তোমরা সে নৈতিক পজিশন ধরে রাখো। সেটাই আমাদের প্রত্যাশা। বাট আমি একটা মানে একটু কোয়েশ্চেন করি তাহলে পড়লে, যে তোমরা পরীক্ষার হলে দেখা দেখি করো, কথা বলা বলি করো, এটা করো কি করো না? এটা একটু চ্যাটে আমাকে লেখো তো দেখি। যে পরীক্ষার হলে এই যে যখন পরীক্ষা চলে, কথা বলা বলি, দেখা দেখি, এগুলো কি তোমরা করো? ওরে বাবা, চ্যাটে তো এত চ্যাট আসতেছে, আমি তো স্ক্রল করে দেখা যাচ্ছে যে মানে আপডেট করে ফাটতে পারতেছি না। আমি অবশ্য একজনকে দেখতে পাচ্ছি ভাইয়া, আমিনা তাসনিম। ও বলেছে যে আমি করিনি কোনোদিন। ওকে, ভেরি গুড, কনগ্রেচুলেশন। সুযোগ পাইলে করি, বাট সুযোগ পাই না। সুযোগের অভাবে সৎ। আচ্ছা, তা তো করি, অস্বীকার করে কি হবে? দেখো, কি বলা যায়, মেজরিটি, তাই না? 80-90% লিখছে করি। ওকে, সো পরীক্ষার হলে এই যে দেখা দেখি করা বা কথা বলা বলি করা, এইটা কি নৈতিক? এটা তো মেবি আমরা জানি, তাই না? পরীক্ষার হলে কথা বলা বলি করা, দেখা দেখি করা কিন্তু কোনো নৈতিক আচরণ না। এটা করার জন্য তুমি অ্যালাউড না। তাহলে তখন তুমি নৈতিকতা ভেঙে ফেলতেছো। কেন ভেঙে ফেলতেছো? কারণ কয়েকটা নাম্বারের লোভে, মেবি পাঁচটা নাম্বারের লোভে বা 10টা নাম্বারের কথা বলা বলি করলে হয়তো 10টা নাম্বার বেশি পাবা। তো মাত্র 10টা নাম্বারের লোভ যদি আজকে তোমাকে নৈতিকতার জায়গা থেকে সরিয়ে দেয়, তাহলে ভবিষ্যতের লোভগুলো তো অনেক বড়। ফার্মাসিউটিক্যালস কোম্পানির উপঢৌকন যোগ করলে মেবি বছরে 10 কোটি টাকা হবে, বা আমি জানি না কত কোটি বা কত টাকা, মানে মেবি অনেক টাকা হবে। তুমি যদি আননেসেসারি ওষুধ প্রেসক্রাইব করো, আননেসেসারি সার্জারি করো, মেবি তুমি কয়েক বছরে কোটি কোটি টাকা কামাতে পারো। তাহলে ওই লোভ তোমাকে কিভাবে নৈতিকতার বাউন্ডারিতে ধরে রাখবে? এখন যদি তুমি তোমার নৈতিকতার বাউন্ডারি তুমি মানে ইয়ে করতে না পারো, প্রোটেক্ট করতে না পারো। তো এই জন্য আগেও যেটা বলেছি, ভালো ব্যবহার যেমন অভ্যাসের বিষয়, নৈতিকতাও একটা অভ্যাসের বিষয়। তো এখন যদি তুমি সামান্য কারণে নৈতিকতা লঙ্ঘন করো, তাহলে ভবিষ্যতেও তুমি শিওর থাকো তুমি নৈতিক মানুষ হইতে পারবা না। তো এই ভাইয়া, কথাগুলা আহ, হ্যাঁ, অনুমতি দিলে হচ্ছে একটা ছোট্ট কমেন্ট পড়তে পারি? তো আমি এখানে হ্যাঁ, একটা কমেন্টের প্রতি মানে আমার দৃষ্টি চলে গেছে আর কি। হ্যাঁ, হ্যাঁ, শিওর, এটা পড়ো। হচ্ছে যে একজন লিখেছে যে বাংলাদেশে সবাই কম বেশি খারাপ কাজ করে, সো ঠিক আছে যে একটু একটু খারাপ কাজ আসলে করাই যায়। সো এটাও কি আসলে হচ্ছে আপনি যে কথাটা বলতেছিলেন যে অভ্যাস কিংবা পরিবেশের যে প্রভাব, তার মধ্যে পড়ে না যে যদি কেউ একজন খারাপ কাজ করলো, তাই বলে কাজটা তো আসলে ভালো হয়ে যাবে না?
মানে সবাই এটাই। করলেই তো ভালো হয়ে যাবে না। আচ্ছা, এখানে খুব ভয়ঙ্কর একটা কমেন্ট আসছে, আমি কমেন্টটা আমিও পড়ি, এটা ভালো। বলছে যে আপনার লোভ নাই ভাই, কেন, কোন নৈতিকতা শিখান, লোভ না থাকলে 18-20 করে কেন নেন? তো নৈতিকতার বিষয়টা একটু মনে হয় ক্লিয়ার হওয়া দরকার। আমরা যা দেখো দেখো মানে ওপেন মার্কেটের কনসেপ্ট, যদিও আমার কথাটা সংক্ষেপ করে ফেলা উচিত কারণ অনেক আরো কথা আছে। ওপেন মার্কেটের কনসেপ্ট হচ্ছে তুমি কিছু সার্ভিস ডিজাইন করলা, প্রোডাক্ট ডিজাইন করলা, দেন তুমি বললা এই প্রোডাক্টের দাম এত। ধরা কথা কথা একটা ব্র্যান্ড, তার পোশাক, সে বললো আমার দাম এত। তুমি যা কমিট করলা সেটার জন্য প্রাইস বললা, সেই প্রাইসে আরেকজন যদি রাজি থাকে তাহলে সে ওই প্রোডাক্ট কিনবে। আমার নৈতিক জায়গাটা হচ্ছে আমি যে প্রাইসে যা কমিট করেছি সেটা আমি পালন করলাম কিনা। যদি আমি না করি আমি অনৈতিক মানুষ, আর যদি আমি করি তুমি সেটা আমাকে নৈতিকতার বাইরে চলে গেলাম এটা তুমি বলতে পারবা না। যেমন লোভ, লোভ শব্দটা দুই রকম। যেটা তোমার নৈতিক লোভ, মানে ধরো তুমি ডাক্তার হতে চাও, পৃথিবীর সবই লোভ, তুমি জান্নাতে যাইতে চাও, জাহান্নাম থেকে মুক্তি, সবই লোভ। এই লোভের সমস্যা না, সমস্যাটা হচ্ছে যে লোভ তোমাকে নৈতিক বাউন্ডারি থেকে বাইরে ফেলে দেয়। ঠিক আছে, ইভেন আমি যদি বলি যে আমি যদি নৈতিক মানুষ নাও হই, ধরো কথার কথা, তুমি কেন হবা না? ঠিক আছে, তুমি কেন হবা না? ঠিক আছে, তো এই জন্য আমাদের মানে এই আসল আলোচনার আগে এই আলোচনাটা এই জন্য যে আমরা মনে করি যে তোমরা সামনের দিনে যদি ডাক্তার হও, ইনশাল্লাহ হও, এটা আমরা দোয়া করি, আমরা চেষ্টা করব। আর আমরা যদি কি এটার পিছনে একটু হলেও কন্ট্রিবিউশন রাখি, তাহলে কিন্তু এইটা আমাদের রেসপন্সিবিলিটির জায়গা যে তোমাকে ডাক্তার বানানোর পিছনে মেহনত করার আগে আমি অ্যাটলিস্ট এই মেসেজটা দিছি কিনা যে তুমি তোমার এই নলেজকে খারাপ জায়গায় ইউজ করো না, কারণ এটা আমাদের আমাদের দায়বদ্ধতার জায়গা। তো আমি সেটুকুই ক্লিয়ার করার জন্য তোমাদেরকে একটু পোর্টাল নিয়ে জিনিসটাকে একটু অ্যাওয়্যার করার চেষ্টা করলাম। সো তোমরা সবাই ভালো থাকো, আমি হয়তো প্রশ্নোত্তর পর্বে আবার জয়েন করতে পারি ইনশাল্লাহ, আমি থাকবো, অলরেডি থাকবো। তো ভাইয়ারা তোমাদেরকে অনেক গঠনমূলক এবং তোমাদের জন্য প্র্যাকটিক্যালি এক্সাম রিলেটেড যে জিনিসগুলো দরকার সেগুলো আলোচনা করবে। তো আমাদের দোয়া থাকলো তোমাদের জন্য, তোমরা আমাদের জন্য দোয়া করবা যাতে আমরা দুই পক্ষ মিলে পরস্পরের জন্য অনেক সহায়ক শক্তি হিসেবে কাজ করতে পারি। তো সবাই ভালো থাকো, আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ ভাইয়া, ইনশাল্লাহ আমরা সেই বিষয়গুলো নিয়ে আবারও কথাবার্তা বলবো। এবং আমি এই মুহূর্তে হচ্ছে আর দেরি না করে আমরা আবার আমাদের স্লাইডটাতে চলে যাচ্ছি। আর আমি ডেকে নিচ্ছি মোহাম্মদ আবুল হাসান লিটন ভাইয়াকে। ভাইয়া কি আমার কথা শুনতে পাচ্ছেন? জি, আসসালামু আলাইকুম। রাতুল শুনতে পাচ্ছি। ওয়ালাইকুম সালাম ভাইয়া। ভাইয়া আমি হচ্ছে এই স্লাইডে অলরেডি কিছু প্রশ্ন রেডি রেখেছিলাম। সো এই প্রশ্নগুলোর পাশাপাশি আমরা হচ্ছে পোলগুলো লঞ্চ করে দিতে পারি, কারণ অনেকের হচ্ছে এই বিষয়গুলো নিয়ে কনফিউশন থাকে। সো আমরা যদি একটু তাড়াতাড়ি এই জিনিসগুলো নিয়ে গো থ্রু করি তাহলে হয়তো সুবিধা হবে। তবে এই স্লাইডের প্রশ্নটার আগে আমি ছোট্ট একটা জিনিস প্রথমে একটু লঞ্চ করে দিতে চাই। সেটা হচ্ছে গতকালকে আমাদের ইঞ্জিনিয়ারিং প্রোগ্রামের একটা ওরিয়েন্টেশন প্রোগ্রাম হয়েছিল। সো ওই ওরিয়েন্টেশন প্রোগ্রামে কারা কারা উপস্থিত ছিল বা আজকে একদম সম্পূর্ণ ফ্রেশ বা নতুন করে জয়েন করছে কিনা সেটা আমি আগে একটু জেনে নিতে চাই, খুব স্বল্প সময়ের মধ্যে, 30 সেকেন্ড বা 40 সেকেন্ডের মধ্যে। তো সবাই ভোটটা দিয়ে ফেললে খুব তাড়াতাড়ি আমরা হচ্ছে পরের অংশে চলে যেতে পারবো। ওকে, সো অলমোস্ট 80% মতো আসলে ভোটিং ডান। তো তার মধ্যে দেখা যাচ্ছে যে হয়তো 25% গতকালকে উপস্থিত ছিল। তো থ্যাংক ইউ সবাইকে এই পোলটাতে অংশ নেওয়ার জন্য। আমি আর দেরি না করে আমি পরের পোলটাতে চলে যাচ্ছি। আমাদের মেইন পোল যেটা, সেটা হচ্ছে ভর্তি পরীক্ষা রিলেটেড বা ভর্তি পরীক্ষা সংক্রান্ত। তো ভর্তি পরীক্ষা সংক্রান্ত যে পোলটা, সেটা হচ্ছে যে স্ক্রিনে সবাই দেখতে পাচ্ছে যে ভর্তি পরীক্ষা হবে কি না। সো এইটা হচ্ছে আমাদের পোল। তো এই পোলটা সবাই একটু উত্তর দিয়ে দেই। তো এখন এই পোলটার উত্তর আসলে অবভিয়াস। হ্যাঁ, এটাও আসলে হচ্ছে বেশিরভাগেরই উত্তর দেওয়া হ্যাঁ, শেষ। মোটামুটি অলমোস্ট 97% বা 98% ওরা বলতেছে ভর্তি পরীক্ষা হবে। ঠিকই আছে, মানে ভর্তি পরীক্ষা হবে, এটা তো আমাদের মাননীয় শিক্ষামন্ত্রী বলে দিয়েছেন। এবং এখন প্রসেস কি হবে, কি মানে কবে হবে সেটা হচ্ছে বিষয়। কাজেই আমার মনে হয় এটা নিয়ে আমাদের ওদের সাথে আমরা সহমত, আমাদের দ্বিমত করার কোনো সুযোগ নেই। কাজেই আমরা সামনে নেক্সট বলে চলে যেতে পারি। হ্যাঁ, নেক্সট পোলটা হচ্ছে যে আমাদের স্পেকুলেশন কি বা প্রত্যাশা কি যে ভর্তি পরীক্ষা কবে হতে পারে। এখানে গতকালকের থেকে মানে জনমত হচ্ছে লক্ষণীয়ভাবে ডিফারেন্ট। হ্যাঁ, গতকালকে আমরা ইঞ্জিনিয়ারিং এর যে প্রোগ্রামটা করেছিলাম সেখানে আফটার মার্চের পক্ষে অনেকে মতামত দিয়েছিল বা মার্চের দিকে, এখানে জানুয়ারি ফেব্রুয়ারিতে বেশি। হ্যাঁ, এখানে প্রতিক্রিয়া বেশ মিশ্র দেখা যাচ্ছে আর কি।
জানুয়ারিতে বেশ ভালো একটা পার্সেন্টেজ আছে, ফেব্রুয়ারিতেও মোটামুটি ভালো পার্সেন্টেজ আছে, সবচেয়ে বেশি পার্সেন্টেজ ফেব্রুয়ারিতে দেখা যাচ্ছে। হ্যাঁ, দেখা যাচ্ছে ফেব্রুয়ারিতে অধিকাংশ স্টুডেন্ট যারা ওদের মতামত ফেব্রুয়ারিতে। তো এখানে একটা বিষয় একটু আমরা যদি আলোচনা করি, আমাদের সাথে ডাক্তার ভাইয়ারাও আছেন। তো বিষয়টা হচ্ছে এরকম যে প্রথমত মাননীয় শিক্ষামন্ত্রী উনি বলেছেন যে ডিসেম্বরের শেষ সপ্তাহের মধ্যে রেজাল্ট দেওয়া হবে, জানুয়ারি থেকে ভর্তি কার্যক্রম শুরু হবে। এখন এখানে বিষয় হলো যে ভর্তি কার্যক্রম শুরু হওয়ার পর একটা বেশ সময় লাগে এক, আর দ্বিতীয় হলো যে ভর্তি পরীক্ষা যদি ফিজিক্যালি নিতে হয় তাহলে কিন্তু সেই জায়গাতে আহ, তখন যেহেতু শীতকাল থাকবে এবং আমাদের বাংলাদেশে সরকার এবং বিভিন্ন যারা পরামর্শ কমিটি আছেন তারা বলতেছেন যে সেকেন্ড ওয়েভ, মানে করোনার যে সেকেন্ড ওয়েভ সেটা শুরু হয়েছে এবং এটা হয়তো শীত পর্যন্ত লঙ্গারিং হবে, শীত পর্যন্ত থাকবে, কন্টিনিউ করবে। কাজেই সেই ক্ষেত্রে শীত পর্যন্ত কন্টিনিউ করে এবং যদি করোনার প্রকোপ যদি বাড়তে থাকে তাহলে জানুয়ারিতে ভর্তি পরীক্ষা হওয়া বা ইভেন ফেব্রুয়ারিতে, কারণ ফেব্রুয়ারি পর্যন্ত পুরোপুরি শীত থাকে বাংলাদেশে, তো সেই হিসেবে জানুয়ারি বা ফেব্রুয়ারিতে ভর্তি পরীক্ষা হওয়ার কিন্তু সম্ভাবনা, সরাসরি ভর্তি পরীক্ষা যদি হয় তাহলে কিন্তু ভর্তি পরীক্ষা মানে জানুয়ারি বা ফেব্রুয়ারিতে হওয়ার সম্ভাবনা কম। এবং রিসেন্ট টাইমে বিভিন্ন মিডিয়াতেও এই ব্যাপারে কিছু আলোচনা আসছে, সেখানে মতামত যেভাবে আসছে তার সামারিটা এরকম যে যদি ফিজিক্যালি যদি সরাসরি ভর্তি পরীক্ষা নিতে হয় তাহলে সেটা অবশ্যই আফটার ফেব্রুয়ারি, মার্চ বা আফটার মার্চ নিতে হবে। আর কোনো ভার্সিটি যদি ওয়েট করতে না চাই যে না ওনারা দ্রুত ভর্তি পরীক্ষা নিয়ে নেবেন, সেই ক্ষেত্রে জানুয়ারি বা ফেব্রুয়ারির মধ্যে ভর্তি পরীক্ষা নিতে হলে ওনাদেরকে অবশ্যই অনলাইনে নিতে হবে। মানে ফিজিক্যাল ভর্তি পরীক্ষা হয়তো গভর্নমেন্টের পক্ষ থেকে মেবি পারমিশন না থাকার সম্ভাবনাটাই বেশি, বিকজ তখন যেটা অনুমান করা হচ্ছে যে হয়তো করোনার প্রকোপটা বেশি থাকবে। কাজেই আমরা মোটামুটি এটা আশা করতে পারি যে মার্চ অথবা আফটার মার্চ, যদি ফিজিক্যাল হয়, সরাসরি ভর্তি পরীক্ষা হয় তাহলে মার্চ অথবা আফটার মার্চ হয়তো ভর্তি পরীক্ষা হবে। আর যদি অনলাইনে ভর্তি পরীক্ষা হয়, এবং এটা তো সব ভার্সিটির জন্য একই রকম হবে সেটা বলা মুশকিল। বিশেষ করে আমার যেটা মনে হয় প্রাইভেট ইউনিভার্সিটিগুলো বাংলাদেশে যারা আছে তারা হয়তো জানুয়ারি ফেব্রুয়ারির মধ্যে অনলাইনে ভর্তি পরীক্ষা নিয়েও ফেলতে পারে, বিকজ তাদের জন্য একটা সেশন খুব ইম্পর্টেন্ট। তো সেটা হইতে পারে, কিন্তু ফিজিক্যাল ভর্তি পরীক্ষা নিতে হলে আমার ধারণা মার্চ অথবা আফটার মার্চে হয়তো পরীক্ষা নিতে হবে। তার আগে হয়তো গভর্নমেন্টের পক্ষ থেকে অনুমতি মেবি মিলবে না এবং সিচুয়েশন সেটাকে সাপোর্ট করবে না। রাতুল, তোমার কথা শোনা যাচ্ছে না। থ্যাংক ইউ ভাইয়া, আমার মাইক্রোফোনটা মিউট করা ছিল। তো পরীক্ষাটা সরাসরি নাকি অনলাইনে হবে এটা নিয়ে অবশ্য আমরা আগের প্রশ্নেই বেশ কিছুটা অংশ আলোচনা করে ফেলেছি। সো আমরা জাস্ট একটু সবার মতামতটা নিয়ে নিচ্ছি যে সবাই কি মনে করে। হ্যাঁ, মোটামুটি তো এটা আলোচনা হয়ে গেছে এবং স্টুডেন্টরা যেভাবে মনে করতেছে বাস্তবতাও হয়তো সেরকমই হবে। ভর্তি পরীক্ষা সরাসরি হয়তো হবে এবং তার পেছনে একটা কারণ হলো যেহেতু আমরা এইচএসসি ভর্তি পরীক্ষা এবার সরাসরি দিতে পারি নাই, কাজে আমাদের এইচএসসি যে রেজাল্টটা হবে সেই রেজাল্টের মধ্যে কিন্তু আমাদের মেধার রিফ্লেকশনটা পুরোপুরি হবে না। এটা হয়তো আমার সাথে হ্যাঁ তোমরা একমত থাকবা। হ্যাঁ তো হ্যাঁ যেহেতু মেধা রিফ্লেকশনটা পুরোপুরি হবে না, অন্যান্য বছর যখন ফিজিক্যালি মানে বোর্ড পরীক্ষা হতো স্টিল দেন কিন্তু ভার্সিটিগুলো ফিজিক্যাল পরীক্ষা নিয়েই স্টুডেন্ট ভর্তি করতো। কাজে এবার যেহেতু ফিজিক্যালি বোর্ড পরীক্ষা হয় নাই এবং যে রেজাল্ট হবে তার মধ্যে মেধা রিফ্লেকশনও হবে না, এটা মোটামুটি ক্লিয়ার সবার কাছেই। কাজে ভার্সিটিগুলো হয়তো এবার ওই রিস্কে যাবে না, বিকজ অনলাইনে পরীক্ষা নিলে সেখানে ক্লিয়ারিটি অথবা মেধার যে মানে প্রকৃত মেধাবীদের যে যাচাই করে নেওয়া সেই সুযোগটা আসলে ওই পরিমাণ থাকে না, এটা তোমরা নিজেরাও নিশ্চয়ই বুঝবা। একে কাজেই তো প্রক্রিয়াটা ডিফিকাল্ট, তার উপরে হচ্ছে আমাদের সোসাইটি বা কিংবা আমাদের স্টুডেন্টরা সবাই হয়তো এইভাবে অনলাইনে পরীক্ষা দিয়ে বা একটা পাবলিক পরীক্ষা অনলাইনে দিয়ে হয়তো অভ্যস্ত না। রাইট, রাইট। তো সেই হিসেবে মানে স্টুডেন্টরা যেটা অনুমান করতেছে আমরাও তার সাথে একমত যে হ্যাঁ ইনশাল্লাহ ভর্তি পরীক্ষা সরাসরি হবে, অনলাইন হওয়ার সম্ভাবনা বরং কম। তো আমরা নেক্সট চলে যেতে পারি। হ্যাঁ, পরবর্তীটা হচ্ছে গুচ্ছ নাকি একক নাকি সমন্বিত, এই বিষয়টা নিয়ে। এখানে মোটামুটি মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। এককের পক্ষে আছে, গুচ্ছতেও আছে বেশ ভালো পার্সেন্টেজ, সমন্বিত পক্ষেও আছে। তো এখানে হ্যাঁ মোটামুটি আলহামদুলিল্লাহ 75% মতো হয়ে গেছে, আমরা মনে হয় একটা ইয়ে পেয়ে গেছি, ওভারভিউ পেয়ে গেছি। এখানে একক বা গুচ্ছ নাকি সমন্বিত সেই ব্যাপারে, যেমন মেডিকেল ডেন্টাল ভর্তি পরীক্ষা অলরেডি তো গুচ্ছ পদ্ধতিতে হয়ে আসতেছে বেশ কয়েক বছর ধরে। গত বছর থেকে কৃষি গুচ্ছ পাইলটিং হয়েছে এবং সাকসেসফুল পাইলটিং হয়েছে আলহামদুলিল্লাহ। এবং এবার তো প্যান্ডেমিকের আগে গভর্নমেন্টের পক্ষ থেকে
এটার একটা খুব জোর প্রচেষ্টা ছিল যে মানে ভার্সিটিগুলোকে একটা প্ল্যাটফর্মে এনে ওনারা প্রথমে চেষ্টা করতেছিলেন ক্যাট, যেটা সেন্ট্রাল অ্যাডমিশন টেস্ট, যেটাকে সমন্বিত ভর্তি পরীক্ষা আর কি, ওইটা নেওয়ার ব্যাপারে ওনারা প্ল্যান করতেছিলেন। তো সেখানে যখন ক্যাট অ্যারেঞ্জ করতে গিয়ে কিছু টেকনিক্যাল ডিফিকাল্টি মানে হলো যে ভার্সিটিগুলো যেহেতু মানে টাইপ ডিফারেন্ট, তো সেইটার ডিফিকাল্টির কারণে ওনারা সমন্বিত বাদ দিয়ে তখন গুচ্ছ পদ্ধতিতে আসলেন, এবং গুচ্ছ পদ্ধতিতে তখন চেষ্টা করতেছিলেন যে ভার্সিটি মানে একই টাইপের ভার্সিটি যারা আছে তাদেরকে একটা প্ল্যাটফর্মে নিয়ে আসার জন্য। এবং ওনারা মোটামুটি মেডিকেল ডেন্টাল তো একটা গুচ্ছ অলরেডি আছে, কৃষি গুচ্ছ তো হয়ে গেল গত বছর, তো মানে মেডিকেল ডেন্টালের মতো থাকবে, কৃষি গুচ্ছটা গত বছরের মতো হবে। এরপর হলো সাধারণ বিশ্ববিদ্যালয় যেমন ঢাকা ভার্সিটি, রাজশাহী, এরকম জাহাঙ্গীরনগর, জগন্নাথ, এরকম যে ভার্সিটিগুলি আছে, পাশাপাশি বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় যেগুলি, এগুলোর কম্বিনেশন একটা গুচ্ছ হবে। আর প্রকৌশল বিশ্ববিদ্যালয় যেগুলি আছে তাদের কম্বিনেশন একটা গুচ্ছ হবে। তো এরকম একটা প্ল্যান গভর্নমেন্ট করতেছিলেন, এর মধ্যেই তো আসলে করোনা চলে আসলো। ওই প্ল্যানের সাথে যে সবগুলো ভার্সিটি সহমত ছিল সেরকমও না, যেমন বুয়েট অলরেডি ঘোষণা দিয়েছিল যে তারা এই প্ল্যানের সাথে থাকবে না, এককভাবে তারা ভর্তি পরীক্ষা নিবে। ঢাকা ভার্সিটিও জাহাঙ্গীরনগর এখান থেকে বের হয়ে আসছিল। তো তারপরে সরকার মোটামুটি অ্যাডামেন্ট ছিল যে না, আমরা মানে কেউ যদি আমাদের সাথে যুক্ত না হয়, না হতে পারে অসুবিধা নেই, বাট আমরা গুচ্ছ পদ্ধতি ভর্তি পরীক্ষা নিব। তো হয়তো ওই প্রসেস ওনারা আগাচ্ছিলেন, কিন্তু তার মধ্যে তো ডেফিনেটলি একটা বাধা চলে আসছে করোনার কারণে। মানে যে প্রিপারেশনের যে গতি ছিল সেই গতিটা নিশ্চয়ই স্তীমিত হয়েছে। কাজেই এখন আবার মাননীয় মন্ত্রীর পক্ষ থেকে, শিক্ষামন্ত্রীর পক্ষ থেকে বলা হচ্ছে গুচ্ছ পদ্ধতি ভর্তি পরীক্ষা হবে। কাজেই সেটা আমরা আশা করতে পারি, কিন্তু গুচ্ছের ক্ষেত্রে যে গ্রাউন্ড প্রিপেয়ার করার জন্য যেই এফোর্টগুলো দেওয়া দরকার, যে হ্যাঁ ভার্সিটিগুলোকে একত্রে বসে সিদ্ধান্ত নেওয়া, না কি কোন প্রসেস হবে, কিভাবে হবে, সহমত হওয়া, এই জায়গাগুলো থেকে এখন কিছু ডিফিকাল্টি আছে। আর ভার্সিটিতে এখন যে বসতে পারা, সবকিছু তো আসলে অনলাইনে পসিবল না। কাজে বসে যে একটা কনস্ট্রাকটিভ আলোচনা করে একটা সিদ্ধান্ত নিতে পারে, সেই সুযোগও কিন্তু এখন ওভাবে নাই, কারণ ভার্সিটিগুলো কিন্তু এখন বন্ধ। কাজেই মানে ভর্তি পরীক্ষা আসলে গুচ্ছপত্র নেওয়ার ব্যাপারে গভর্নমেন্ট আশা করতেছে, বাট সেটার জন্য যে প্রিপারেশন বা যে গ্রাউন্ড প্রিপেয়ার করা দরকার সেটা কতটুকু নিতে পারবেন সেটা একটা প্রশ্ন। কাজেই মানে আমরা আশা করতেছি হয়তো গুচ্ছ পদ্ধতিতে হইতে পারে বা হবে, কিন্তু এটা না হওয়ার একটা ভালো সম্ভাবনা আছে। কারণ যদি এভাবে প্রিপেয়ার্ড না হওয়া যায়, একদম প্রথম একটা পরীক্ষা গুচ্ছ পদ্ধতিতে, তো সেখানে প্রিপেয়ার্ড হয়ে না নামলে মানে একটা বাউন্স করার সম্ভাবনা আছে। এই জন্য স্টুডেন্টদের প্রতি রিকোয়েস্ট, হ্যাঁ হয়তো বিভিন্ন পত্রপত্রিকা মিডিয়া থেকে তোমরা দেখে অনুমান করতেছে গুচ্ছ পদ্ধতি ভর্তি পরীক্ষা হবে, তোমাদের অনুমান আমাদেরও একই রকম অনুমান, কিন্তু বাস্তবতা যেটা সেটা হচ্ছে এরকম যে হ্যাঁ আমরা যদি এনাফ প্রিপেয়ার্ড না হইতে পারি তাহলে হয়তো গুচ্ছ পদ্ধতি ভর্তি পরীক্ষা নাও হইতে পারে। সমন্বিত মোটামুটি হবে না, এটা বোঝা যাচ্ছে, সমন্বিত হয়তো হবে না, গুচ্ছ হওয়ার সম্ভাবনা বেশি। একক পরীক্ষাও এবার হইতে পারে যদি গুচ্ছের জন্য যে প্রিপারেশনটা দরকার সেটা আমরা না নিতে পারি। কাজেই আমাদের মানে মেন্টাল সেট আপ থাকা দরকার এরকম যে আমরা যাতে একক হোক আর গুচ্ছ হোক আর সমন্বিত হোক, যেমনই হোক না কেন, আসলে তো আমার ভালো পজিশন ডিপেন্ড করবে আমার মানে প্রিপারেশনের উপর। আমার প্রিপারেশন যদি স্মুথ হয়, ভালো হয়, তো অবশ্যই আমি ভর্তি পরীক্ষা পদ্ধতি যেমনই হোক না কেন আমি ভালো করতে পারবো। কাজেই আমাদেরকে মূলত ফোকাস এই জায়গাতেই করতে হবে, হ্যাঁ, যাতে প্রিপারেশনটা স্মুথ হয়, পরীক্ষা টাইপ ওকে, যেমনই হোক না কেন। থ্যাংক ইউ ভাইয়া। আর পরেরটা অবশ্য হচ্ছে এটার উত্তর অবভিয়াস, যে ভর্তি পরীক্ষাটা রিটেন নাকি এমসিকিউ হবে। আমরা একটু দ্রুত দ্রুত যদি পার্টিসিপেট করি পোলগুলাতে, হ্যাঁ, তাহলে হয়তো আমাদের জন্য আলোচনা অল্প সময়ের মধ্যে শেষ করা সম্ভব হবে। এখানেও মোটামুটি বোঝা যাচ্ছে যে হ্যাঁ ভর্তি পরীক্ষা রিটেন নাকি এমসিকিউ হবে। তো এখানে আমি আলোচনা আমার মনে হয় যে করতে থাকি। এমসিকিউ যেমন মেডিকেল ডেন্টাল ভর্তি পরীক্ষা তো অলরেডি একটা মডেল এস্টাবলিশড হয়ে আছে, এমসিকিউ পদ্ধতি ভর্তি পরীক্ষা হয়ে আসতেছে। গত বছর প্রথম যে কৃষি গুচ্ছ পরীক্ষা হয়েছে সেখানেও এমসিকিউ তো হয়েছে। এর আগেও যখন একক ভর্তি পরীক্ষা হতো বা গত বছর হয়েছে বিভিন্ন ভার্সিটিতে, সেখানেও এমসিকিউ রিটেন দুইটার কম্বিনেশন ছিল। যেমন প্রকৌশল বিশ্ববিদ্যালয় যেগুলি আছে সেখানে তো রিটেন, মেডিকেল ডেন্টাল যেমন এমসিকিউ, এর বাইরে ঢাকা ভার্সিটি যেমন কম্বিনেশন এমসিকিউ রিটেনের কম্বিনেশন গত বছর পরীক্ষা হয়েছে। কাজেই এবার ডিপেন্ড করতেছে যদি গুচ্ছ পদ্ধতি ভর্তি পরীক্ষা হয়ও, যে এক একটা গুচ্ছের তো লিড দিবে এক একটা প্রতিষ্ঠান। যেমন সাধারণ ভার্সিটি এবং হলো যদি বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের একটা গুচ্ছ হয় এবং সেটার লিড যদি ঢাকা ভার্সিটিকে দেওয়া হয়, তো ঢাকা ভার্সিটি যেহেতু গত বছর রিটেন এবং এমসিকিউর কম্বিনেশন ভর্তি পরীক্ষা নিয়েছে, কাজে এখানে কিন্তু একটা সম্ভাবনা আছে যে ওই গুচ্ছটা হয়তো রিটেন এমসিকিউর কম্বিনেশন পরীক্ষা হবে। কাজেই আবার ঠিক একই রকম ভাবে প্রকৌশল যেগুলি আছে সেগুলি যেহেতু অলরেডি রিটেন পরীক্ষা নিয়ে তারা অভ্যস্ত এবং বুয়েট কুয়েট রুয়েট সবাই রিটেনের সাথে অভ্যস্ত, সেখানে হয়তো একটা সম্ভাবনা আছে রিটেন পরীক্ষা হবে। আবার এদিকে মেডিকেল ডেন্টাল এবং কৃষিগুচ্ছ যেহেতু গতানুগতিকভাবে এটা
এমসিকিউ পদ্ধতি হয়ে আসতেছে, কাজে এখানেও সম্ভাবনা এমসিকিউ পদ্ধতি হওয়ার জন্য। হ্যাঁ, কাজেই এখানেও আমার মতামত বা মন্তব্য একই রকম, যে আমরা প্রিপারেশনের উপর বেশি জোর দিব, পরীক্ষা হ্যাঁ, কি ধরনের হবে, কোন স্টাইলে হবে সেটার উপর বেশি, মানে আমরা কনফিউজ না থেকে প্রিপারেশনটা স্মুথ করি, পরীক্ষা যেমনই হোক ইনশাল্লাহ আমি উতরাইতে পারবো। মূল বিষয়টা এরকম আর কি। পরের প্রশ্নটা, এটা সবারই মনের মধ্যে একটা প্রশ্ন, যে এবারের ভর্তি পরীক্ষায় এইচএসসির কোনো প্রভাব আসলেই থাকবে কিনা। হ্যাঁ, গতকালের পোলেও আমরা দেখেছিলাম যে এখানে ভ্যারিয়েশনটা অনেক বেশি, মানে ইয়ে কি বলে, ডিফারেন্সটা অনেক বেশি ছিল আর কি। হ্যাঁ, মাশাআল্লাহ, অনেকেই খুব দ্রুত রেসপন্স করতেছে। হ্যাঁ, আমরা যদি দ্রুত রেসপন্স করলে আমাদের জন্য আলোচনাটা হয়তো অল্প সময়ের মধ্যে শেষ করা সম্ভব হবে। হ্যাঁ, ঠিক আছে, আলহামদুলিল্লাহ আমরা মোটামুটি 70% মতো চলে আসছি। একটা আইডিয়া আমরা এখান থেকে হয়তো পাওয়া যাচ্ছে যে এইচএসসি জিপের প্রভাব থাকবে কি না। ম্যাক্সিমাম যারা তারা এখানে বলেছে না, থাকবে না। আর তারপর একটা ভালো পার্সেন্টেজ আমি দেখতে পাচ্ছি, 36% অ্যারাউন্ড তারা বলতেছে ভর্তি পরীক্ষা জিপের প্রভাব থাকবে। জিপের প্রভাবটা মূলত দুই রকম, একটা হলো ভর্তি পরীক্ষা আবেদন করার ক্ষেত্রে জিপের প্রভাব, আর একটা হলো ভর্তি পরীক্ষার যে মেধাক্রম তৈরি হয়, মেরিট লিস্ট যেটা প্রণয়ন করা হয়, সেখানে জিপিএর ইম্প্যাক্ট থাকবে কিনা। এখানে একটা বাস্তবতা সবাই আমরা বুঝতে পারতেছি যে এইচএসসি তে এবছর আমরা সবাই পাস, তাই না? 100% পাস। ইভেন আমাদের যারা গত বছর এক সাবজেক্ট বা দুই সাবজেক্টে ফেল করেছিল, ওই ফেল করা আমাদের সেই বন্ধুরাও এবার পাস, তাই না? তো কাজেই সেই হিসেবে প্রথমত পাশের সংখ্যা অনেক বেশি, দ্বিতীয়ত হলো জিপিএ 5 যেটা, সেটার সংখ্যা অনেক বেশি। বিকজ এসএসসি তে যে পরিমাণ জিপিএ 5 পাই, জিএসসি তে যে পরিমাণ জিপিএ 5 পাই, তার থেকে রেশিও চিন্তা করলে এসএসসি তে কম পাই, সেখান থেকে রেশিও চিন্তা করলে এইচএসসি তে আরো কম পাই। যেমন একটা পরিসংখ্যান যদি আমি বলি, 2019 সালে এইচএসসি তে জিপিএ 5 ছিল 47,000 2019-এ, আর এরাই যখন এসএসসি পরীক্ষার্থী ছিল, ম্যাট্রিক আর কি, তো 2017 সালে তখন জিপিএ 5 ছিল 1,10,000-এর উপরে। তো এসএসসি তে 1,10,000, এইচএসসি তে কি সেই সংখ্যা হয়ে গেছে, আমি সব ডিপার্টমেন্ট মিলে, মানে সব ডিসিপ্লিন মিলে বলতেছি, সায়েন্স, আর্টস, কমার্স সবগুলা মিলে 1,10,000 ছিল এসএসসি তে, এরাই যখন এইচএসসি পরীক্ষা দিয়েছে সেই সংখ্যা হয়ে গেছে 47,000। কাজেই ব্যাপক একটা পরিবর্তন, মানে অলমোস্ট 30%-এর নিচে নেমে আসছে। তো এই যে একটা ব্যাপক পরিবর্তন, এইচএসসি প্রত্যেক বছর এরকম হয়। কাজেই এবারও যদি বোর্ড পরীক্ষা হতো তাহলে হয়তো এই সংখ্যাটা, মানে এরকম রেশিওতেই হয়তো হইতো, যে এসএসসি তে তোমরা যারা জিপিএ 5 পেয়েছো, এইচএসসি তে এসে হয়তো তার মানে 40% বা অ্যারাউন্ড একটা পার্সেন্ট হয়তো জিপিএ 5 পাইতো, 40 বা 45 বা 50% জিপিএ 5 পাইতো। কিন্তু যেহেতু ভর্তি পরীক্ষা হয়নি, তো সবার কিন্তু অ্যাভারেজ এসএসসি রেজাল্টও ভালো, জিএসসি রেজাল্টও ভালো। কাজে ওইটা গড় করে যখন আমাদেরকে রেজাল্ট দেওয়া হবে, কাজে আশা করা যায় যে এই রেজাল্টে, মানে প্র্যাকটিক্যালি ভর্তি, মানে বোর্ড পরীক্ষা হলে যে পরিমাণ জিপিএ 5 থাকতো তার থেকে অনেক বেশি পরিমাণ জিপিএ 5 থাকবে। আর অনেক বেশি হ্যাঁ, পরিমাণ জিপিএ 5 থাকা মানে এখন জিপিএ 5 এর উপর তো আর আবেদনের যোগ্যতা কিছু দিতে পারবে না। অ্যাপ্লাই করার না যে না, কোয়ালিফিকেশন, এটা তো জিপিএ 5 এর থেকে বেশি তো আর কিছু বলতে পারবে না। আর যদি বোর্ড পরীক্ষায় মানে সাবজেক্ট ওয়াইজ নাম্বার অফ, মানে পার্সেন্টেজ বলতো, নাম্বারের পার্সেন্টেজ একটা কন্ডিশন বলতো, সেই সুযোগ এবছর নাই। কাজেই মানে এবছর ভর্তি পরীক্ষায় অ্যাটেন্ড করার যে যোগ্যতা, সেটা জিপিএ 5ও যদি দেয়, তারপরও কিন্তু ব্যাপক সংখ্যক স্টুডেন্ট ভর্তি পরীক্ষায় অ্যাটেন্ড করার জন্য মানে যোগ্য হবে, এক। আর দ্বিতীয় হলো যে যেহেতু মানে এই রেজাল্টটা কোনো জাস্টিফাইড রেজাল্ট না, এটা জাস্ট পরিস্থিতির কারণে একটা রেজাল্ট আমাদেরকে মানে দিতে হচ্ছে বা দেওয়া, গভর্নমেন্ট দিচ্ছে। কাজেই এইটার মানে জিপিএ এর উপর মেরিট লিস্ট প্রণয়নে যে একটা ইম্প্যাক্ট, এইটা মেবি এবার না থাকার সম্ভাবনাই বেশি। বিকজ তোমাদের পারসেপশন মোটামুটি একই রকম, এটা বাস্তবতার কারণেই হয়তো এরকম থাকবে না। হয়তো ভর্তি পরীক্ষায় ভালো করার উপর বেস করেই হয়তো মেধাক্রম বা মেরিট লিস্ট প্রণয়ন করা হবে, বা বিশ্ববিদ্যালয়গুলো বা মেডিকেল কলেজগুলো হয়তো মানে সেভাবে ভর্তি, মানে স্টুডেন্টকে ভর্তি করবে। মূল ভর্তি পরীক্ষার ইম্পর্টেন্সটা হয়তো বেশি থাকবে। আর যদি জিপের ইম্পর্টেন্স কম থাকেও, ইম্প্যাক্ট থাকেও, সেটা হয়তো খুবই পার্সেন্টেজ কমাই নিয়ে আসবে আমার ধারণা। যেমন আমরা গত বছর যে ভর্তি পরীক্ষা হয়েছে মেডিকেল ডেন্টালে, সেখানে আমরা জানি যে জিপিএ থেকে ছিল 200 নম্বর, আর ভর্তি পরীক্ষা ছিল 100 নম্বর, দ্যাট ইজ জিপিএর ইম্প্যাক্টটা ছিল ডাবল। আর ভর্তি পরীক্ষা ইম্প্যাক্ট ছিল হচ্ছে 100, মানে ওখানে ডাবল ছিল, এখানে সিঙ্গেল ছিল। কিন্তু এবছর কিন্তু যদি জিপের ইম্প্যাক্ট থাকেও, তাইলে হয়তো উল্টা হইতে পারে। মানে আমি 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 এটা মেন করছি, ভর্তি পরীক্ষা 200 নম্বর হবে সেটা আমি বলতেছি না, কিন্তু আমি বলতেছি রেশিও হয়তো উল্টে যেতে পারে, খুব সম্ভাবনা হয়তো জিপের ইম্প্যাক্ট থাকবে না। আর যদি থাকেও, তাহলে তো খুবই মাইনর পার্সেন্টেজ জিপের ইম্প্যাক্ট থাকবে, ম্যাক্সিমামটা ভর্তি পরীক্ষার মাধ্যমে হয়তো মানে তারা ফিল্টারিং করবে। কাজেই এটা আমাদের একটু মাথায় রাখতে হবে, জিপিএর ইম্প্যাক্ট, জিপিএর কারণে যে আমরা আগায় থাকা বা পিছায় যাওয়া, সেটা হয়তো এবছর খুব কমই হবে। আমাদের প্রিপারেশন দিয়ে আমাদেরকে আগানো, মানে মানে আগাইতে হবে আলটিমেটলি। হ্যাঁ। তো আমরা পরবর্তী পোলে চলে যাচ্ছি। পূর্বের তুলনায় প্রতিযোগী বেশি নাকি কম হবে?
এটারও তো আলোচনা মোটামুটি হয়ে গেছে কাজেই হ্যাঁ, তোমরা দ্রুত সো এটা রেসপন্স সবাই করো। আসলে একমত যে হ্যাঁ, একেবারে আমি দেখতে পাচ্ছি 99% বা 98% এর মতো সবাই বলে এই দিচ্ছে যে আসলে টু বেশি হবে। পার্সেন্ট 2% যারা এটা বলছে মেবি ওরা ফান করতেছে ওরা হয়তো সিরিয়াস মোডে নাই আর কি, ফান মোডে ওরা হয়তো পার্টিসিপেট করতেছে। যাক, এটা তো ব্যাখ্যা করার প্রয়োজন নাই, কাজেই এবার না, ভর্তি প্রতিযোগীর সংখ্যা অনেক বেশি হবে, এটাই বাস্তবতা, এবং এই বাস্তবতাকে মাথায় রেখে আমাদের প্রিপেয়ার্ড হইতে হবে, সামনের দিকে আগাইতে হবে। তো এই পোলটা সবার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তাহলে আমাদের ভর্তি প্রস্তুতি কেমন হওয়া উচিত? হ্যাঁ, আমরা তো সবগুলা বাস্তবতা মানে মোটামুটি একটু অ্যানালাইসিস করে আসার চেষ্টা করলাম। তো সবগুলো বাস্তবতাকে মাথায় রেখে আমাদের প্রিপারেশন কেমন হওয়া উচিত সেইটার এই পোলটা দিস ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট। স্টুডেন্ট তোমরা যারা আসো সবাই পার্টিসিপেট করো, তোমাদের যে থিঙ্কিং বা তোমরা যেটা মনে করো জাস্টিফাইড মনে করো সেভাবে তোমরা একটু পার্টিসিপেট করলে ভালো হবে। সবাই রেসপন্ড করতে করতে ভাই আমি ছোট্ট একটা অভিজ্ঞতা শেয়ার করি। যেমন আমাদের সময়ে আমরা এইচএসসির পরে যে টাইমটুকু পেয়েছিলাম, ওই টাইমের মধ্যে ধরা যাক আমার টার্গেট ছিল ইঞ্জিনিয়ারিং, আবার আমার ক্লোজ ফ্রেন্ড যারা তাদের অনেকের টার্গেট ছিল মেডিকেল। তো যেই টাইমটুকু পাওয়া যেত 3 বা 4 মাস, ওই টাইমটুকুতে কোনো একটা সাবজেক্টে মানে অ্যাভারেজ স্টুডেন্ট যারা তাদের জন্য কোনো একটা সাবজেক্টে একেবারে পিক পারফরমেন্সে চলে যাওয়ার জন্য যে টাইমটুকু লাগে, এক্স্যাক্টলি অতটুকুই টাইম আসলে পাওয়া যায়। তো ওই রাইট, পিকে থাকা অবস্থায় কোনো না কোনো একটা ভর্তি পরীক্ষা হয়ে যায়। রাইট। কিন্তু এবার হঠাৎ করে যখন হচ্ছে মার্চ মাসে সবকিছু বন্ধ হয়ে গেল, তারপর টানা এই যে 6 মাসের মতো টাইম চলেও গেল, তো এর মধ্যে এইচএসসি পরীক্ষাটাও হলো না, সেটা আমরা আগে থেকে জানতামও না যে হবে না। সো শেষে এসে যখন আমরা ঘোষণাটা পেলাম, তো এর মধ্যে কিন্তু অনেকটা সময় পার হয়ে গেছে। তো সেই একই বই বারে বারে পড়তে পড়তে অনেকের হয়তো কোনো একটা মনোটোনি কিংবা বোরিংনেসও চলে আসতে পারে। সো এই পরিস্থিতিতে আমি হলে যেটা করতাম সেটা একটু শেয়ার করি। যে অলরেডি ধরা যাক আমার কোনো একটা সেকশনের জন্য, ধরা যাক মেডিকেলের জন্য আমার প্রস্তুতি সম্পূর্ণ নেওয়া শেষ। কাজেই এর বাইরে যদি আমার হাতে এখন বাড়তি সময় থাকে, আমি যদি আবার জানুয়ারি ফেব্রুয়ারি পর্যন্ত টাইম পাই, হোয়াই নট আমি ওই ওই একই সিলেবাস থেকে যেহেতু পরীক্ষা হবে, একই সিলেবাস থেকে যেহেতু প্রশ্ন হবে, একাধিক অপশন যদি আমার খোলা থাকে, ওইটা আসলে নিতে তো আসলে কোনো বাধা নেই, বরং এটা আমার কাছে বেশি যুক্তিযুক্ত মনে হয়। হ্যাঁ, এটা তো তুমি ঠিকই বলছো। মানে অন্যান্য বছর এটার যতটুকু নেসেসিটি থাকতো, এই বছর এটা টাইম ডিমান্ড আসলে, হ্যাঁ, সময়ের চাহিদা, বিকজ এটা আমরা সবাই বাস্তবতা আমাদের সামনে আছে, আমরা সবাই বুঝতে পারতেছি। কাজেই স্টুডেন্ট তোমরাও একমত আলহামদুলিল্লাহ যে হ্যাঁ, একাধিক অপশন খোলা রেখেই প্রিপারেশন নেওয়া উচিত। একটা অপশন মাথায় রেখে প্রিপারেশন নিলে সেটা অনেক বেশি রিস্কি হইতে পারে, কারণ কম্পিটিশন অনেক বেশি হবে অন্যান্য বছরের তুলনায়। অন্যান্য বছরে তো এটাকে ভর্তি যুদ্ধ আমরা বলি, বিকজ আসলে কম্পিটিশনটা হিউজ কম্পিটিশন থাকে, আর এবছর তো আমরা বুঝতেই পারতেছি যে কম্পিটিশনটা আরো অনেক বেশি হবে। কাজেই এই বছর আমার প্রিপারেশন বা আমি যতই মেধাবী হই বা যতই আমার প্রিপারেশন ভালো থাকুক, আমার মনে হয় বুদ্ধিমত্তার পরিচয় হবে এইটাই যে আমরা যদি অ্যাটলিস্ট একাধিক অপশন মানে একটার বাইরেও আরো দু একটা অপশন আমরা খোলা রেখে সামনের দিকে আগাই, সেটাই বেটার ডিসিশন হবে। হুম। ওকে, সো আমরা মোটামুটি ভাইয়া আমাদের হচ্ছে পোলের শেষ প্রান্তে চলে এসেছি। তো বর্তমান বাস্তবতায় মেডিকেল ভর্তিচ্ছুদের জন্য উদ্ভাসন মেসের যে ডাবল কোর্স অফার, সো এটা নিয়ে হ্যাঁ, হচ্ছে অনেকের এইটা প্রশ্ন ছিল এইটা যে আমি একটু সংক্ষেপে হ্যাঁ, অল্প একটু বলি, এরপর আমি সানিকে ডেকে নিব এই বিষয়ে একটু বিস্তারিত হ্যাঁ, 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 ওদেরকে গাইডলাইন দেওয়ার জন্য। যে এটা তো আমরা নিশ্চয়ই বুঝতে পারতেছি যে আমরা আসলে এখন যে সময়টা পার করতেছি, সেই সময়টা আমাদের সামনের সময়টা হয়তো আরো কঠিন সময় হতে যাচ্ছে। ভর্তি পরীক্ষা যখন হবে, কম্পিটিশন যখন, অন্যান্য বছর মেডিকেল ডেন্টাল ভর্তি পরীক্ষা গত বছরও অ্যারাউন্ড 80,000 বা 90,000 স্টুডেন্ট পার্টিসিপেট করছে 4,500 সিটের বিপরীতে। হ্যাঁ, তো সেইখানে মানে 90,000 যদি হয় 5,500 এগেনস্টে, তো অলমোস্ট 1:20। আর এই গত বছর যদি 90,000 স্টুডেন্ট অ্যাপ্লাই করে থাকে, এবছর রেজাল্ট যেরকম হবে তাতে আশা করা যায় সেই সংখ্যা মিনিমাম মানে 2 to 3 টাইমস হবে, 2 থেকে 3 গুণ হবে। কাজেই এবার কম্পিটিশনটা 1:50-60 লেভেলে চলে যাবে, এটা মোটামুটি এক্সপেক্টেড। সুতরাং মানে এই যে বিকল্প অপশন খোলা রাখার যে বিষয়টা, সেটা যে আমরা বলতেছি এবং সেটার বাস্তবতাই কিন্তু আমরা আমরা স্টুডেন্টরা যাতে মাল্টিপল অপশন খোলা রাখতে পারে সেই জন্যই কিন্তু আমাদের ডাবল কোর্স অফার। এবং এই ডাবল কোর্স অফারের মধ্যে আমরা যে কম্বিনেশনটা তৈরি করেছি সেটা হচ্ছে উন্মেষের মেডিকেল কোর্স সাথে উদ্ভাসের ভার্সিটি ম্যাথ কোর্স। যেই কথাটা প্রচ্ছন্নভাবে আমরা হয়তো অনেকে জানতাম অনেকে জানতাম না, যে আমাদের ভার্সিটি ম্যাথ কোর্স যেটা সেটা উদ্ভাসের পক্ষ থেকে, আর মেডিকেল কোর্সটা উন্মেষের পক্ষ থেকে। কাজেই এখন তোমরা নিশ্চয়ই এটা বুঝতে পারতেছো যে উন্মেষের মেডিকেল কোর্স মানে ডেফিনেটলি সেটা মানে ভালো হবে, আর ভার্সিটি ম্যাথ কোর্স যদি উদ্ভাসের পক্ষ থেকে হয় তো তাহলে তাহলে সেটাও ভালো হবে, বিকজ উদ্ভাসের টিচাররা বা ভাইয়ারা যারা আছেন তারা তো ওই দিকেই বেশি এক্সপার্ট, আর উন্মেষের ভাইয়ারা যারা আছেন তারা মেডিকেল সাইডে বেশি এক্সপার্ট। কাজেই এই দুটোর কম্বিনেশন যে যদি হয়, দ্যাট উইল বি দ্য বেস্ট কম্বিনেশন। যেই কম্বিনেশনটা আমি এতটুকু গর্ব করার জন্য না, আমি জাস্ট বলি আর কি, যে যেই কম্বিনেশনটা বাংলাদেশে শুধুমাত্র আমরাই এনশিওর করতে পারবো, উদ্ভাস উন্মেষে শুধু এনশিওর করতে পারবে, বাকি অন্য যত প্রতিষ্ঠান আছে কারো পক্ষেই এই কম্বিনেশন এনশিওর করা সম্ভব না, যে প্রত্যেকের ভালোটাকে কম্বাইন করে আলটিমেট ভালোটাকে স্টুডেন্টদের সামনে প্রেজেন্ট করা।
যে মেডিকেল কোর্স উন্মেষের জন্য মানে বেস্ট কোর্স, আর ভার্সিটি ম্যাথ কোর্স উদ্ভাসের পক্ষ থেকে বেস্ট কোর্স। এই দুই বেস্টকে কম্বাইন করলে ইনশাল্লাহ তোমাদের প্রিপারেশনটা মানে খুবই এক্সিলেন্ট একটা প্রিপারেশন হবে, এবং এই কম্পিটিশনে তোমরা ইনশাল্লাহ মানে তোমাদের বাকিদের থেকে কম্পিটিটিভ মানে যে হবে মানে কম্পিটিটিভ ওয়েতে চিন্তা করলে তো বাকিদের থেকে তোমরা ইনশাল্লাহ আরো মানে বেটার পজিশন সিকিউর করতে পারবা ইনশাল্লাহ, সেই ব্যাপারে আমি আশাবাদী। তারপরে এই কোর্সের ভাইয়া এই যে এটার এক্সাম্পলও কিন্তু আমাদের সামনে আছে। আমাদের উন্মেষের যে মেডিকেল কোর্স এবং উদ্ভাসের যে ম্যাথ কোর্স, এটার ভালো ফলাফলের কিন্তু এক্সাম্পল আমাদের সামনে আছে। আমাদের স্টুডেন্ট মানে আমাদের উদ্ভাসের প্রাক্তন স্টুডেন্ট রাইট এবং উদ্ভাসের বর্তমান রাইট টিচার কাজে আমার মনে হয় ইরিনা আমাদের এই ইরিনা কোর্সের কম্বিনেশন সম্পর্কে হ্যাঁ 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 ও ও কিন্তু ভাইয়া মেডিকেল বলো, এবং শেষ করো বুয়েট রাতুল। হ্যাঁ দুইটাতেই চান্স পেয়েছিল। মানে এই কোর্সগুলো করে ও আচ্ছা কিন্তু মেডিকেল বুয়েট দুইটাতেই চান্স পেয়েছিল। তো এরকমও কিন্তু রাইট। নজির আমাদের সামনে আছে। হ্যাঁ আমাদের এই ভার্সিটি ম্যাথ কোর্স এটা মানে শুধু যে ভার্সিটি বা বুয়েট বা বিজ্ঞান প্রযুক্তি কৃষি এদের জন্য হেল্পফুল হবে, নট নট লাইক দ্যাট। একটু তুমি যদি একটু খেয়াল করো, এই ভার্সিটি ম্যাথ কোর্সটা মানে কিন্তু শুধু ম্যাথ পড়াবো না আমরা। এই ভার্সিটি ম্যাথ কোর্স মানে কিন্তু মানে হায়ার ম্যাথ যেটা আছে সেটা তো পড়াবোই, এর পাশাপাশি ম্যাথমেটিক্যাল ফিজিক্স, ম্যাথমেটিক্যাল কেমিস্ট্রি, যেটা মানে কেমিস্ট্রির ম্যাথ অংশ, ফিজিক্সের ম্যাথ অংশ, এগুলো পড়ানো হবে। হ্যাঁ কাজেই এবং রিসেন্ট টাইমে মেডিকেল ভর্তি পরীক্ষায় কিন্তু 2, 3, 4টা প্রশ্ন, কোনো কোনো বছর 5টা প্রশ্নও থাকে যেগুলো ম্যাথ রিলেটেড, ম্যাথমেটিক্যাল টাইপের প্রশ্ন থাকে বা কনসেপচুয়াল প্রশ্ন থাকে। কাজেই এই ম্যাথ কোর্স যেটা, এটা যে আমাকে শুধু বিকল্প অপশন খোলা রাখার জন্যই হেল্প করবে বিষয়টা শুধু এরকম না। এই ম্যাথ কোর্সটা আমার আসলে মেডিকেলে আরো বেটার পজিশনে যেতেও হেল্প করবে। কাজেই হ্যাঁ একে তো হলো বিকল্প অপশন খোলা রাখার নিয়তেই যদি আমরা এই ম্যাথ কোর্সটা সাথে রাখি, তাহলে আমাদের কিন্তু বিকল্প অপশন যেমন খোলা থাকবে, পাশাপাশি মেডিকেলে ভালো করার সম্ভাবনাটাও বেড়ে যাবে। আর ডেফিনেটলি এটা তো তোমরা বুঝতেই পারতেছো, আমাদের এই কোর্সটা যেহেতু প্যান্ডেমিক, আমাদের এই যে ভার্সিটি ম্যাথ কোর্স যেটা ছিল সেই কোর্সের পেমেন্ট ছিল 5,000 টাকা। তো প্যান্ডেমিকের কারণে তোমাদের জন্য সবকিছু বিবেচনা করে আমরা এই কোর্সটা ফ্রি দিয়ে দিচ্ছি। উন্মেষের মেডিকেল কোর্সের সাথে উদ্ভাসের ভার্সিটি ম্যাথ কোর্সটা ফ্রি। কাজেই মানে এটা তুমি একটা প্ল্যাটফর্মেই অটোমেটিক্যালি তোমার মেডিকেল প্রিপারেশনটা আরো বেটার হচ্ছে, পাশাপাশি মানে কৃষি বলো, দেন হলো তোমার কি বলে বিজ্ঞান প্রযুক্তি বলো, ইভেন ইভেন মানে সাধারণ ভার্সিটি তো অবশ্যই আছে, এর বাইরে ইভেন প্রকৌশল বিশ্ববিদ্যালয় যেগুলি আর কি, সেখানেও কিন্তু মানে ম্যাথ কোর্সের উপর যদি কারো ভালো দখল থাকে, ম্যাথের উপর ভালো দখল থাকে, সে তার পক্ষে কিন্তু সেখানেও ভালো করা সম্ভব। কাজেই এটা কিন্তু মানে অল অ্যারাউন্ড একটা কাভারেজ আমাদেরকে দিবে আর কি। তো আমার পক্ষ থেকে এতটুকু। আমার মনে হয় আমি সানিকে এখন রাতুল, সানিকে একটু ডেকে নিতে পারো, সানি হ্যাঁ হ্যাঁ বাকি অবশ্যই ফার্দার ভাইয়া। যদি একটু বলে তাহলে ভালো হবে আর কি। সানি ভাই শুনতে পাচ্ছেন আমাদের কথা? হ্যাঁ রাতুল, আমি শুনতে পাচ্ছি। আমার কথা শোনা যায়? ভাই আসসালামু আলাইকুম। জি ভাই আসসালামু হ্যাঁ আলাইকুম, শোনা হ্যাঁ, যাচ্ছে। ওয়ালাইকুম সালাম। আমার মনে হয় আমরা নেক্সট স্লাইডে চলে যাই। হ্যাঁ আজকের আমাদের যে উন্মেষের পক্ষ থেকে স্টুডেন্টদের প্রতি যে সেমিনার, এই সেমিনারে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আসসালামু আলাইকুম। শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সাথে আমি এ পর্যায়ে রয়েছি ডাক্তার সানাউল্লাহ সানি, সিনিয়র শিক্ষক বায়োলজি, উদ্ভাস উন্মেষ শিক্ষা পরিবার। তো মোটামুটি আমাদের সোহাগ ভাইয়া এবং লিটন ভাইয়া তোমাদেরকে আমাদের মেডিকেলের যে টোটাল আউটলাইন তার একটা নমুনা তোমাদের সামনে উপস্থাপন করেছে। তো আমি এখন একটু ডিটেইলিং এ যাব যে আমাদের পরবর্তীতে যে উন্মেষে তোমাদের মেডিকেল প্লাস ভার্সিটি ম্যাথ যে কোর্সটা হচ্ছে, যেটাকে আমরা বলছি উন্মেষ মেডিকেল প্লাস উদ্ভাস ভার্সিটি ম্যাথ। তো এই প্রোগ্রামের টোটাল আউটলাইনটা সম্পর্কে আমি একটু আলোচনা করব। তো তোমাদেরকে শুরুতে একটু বলে রাখি যে আমাদের সাথে তোমাদের আরো একজন ডাক্তার ভাইয়া আছে, ডাক্তার ওয়ালি ভাইয়া, সেও তোমাদেরকে গাইডলাইন দিবে। সাথে আমি এ পর্যায়ে তোমাদেরকে গাইডলাইন দিচ্ছি যে যেহেতু ভর্তি পরীক্ষা সেটা এখন থেকে হয়তো তোমরা 4-5 মাস টাইম পেয়ে যাচ্ছ। ভাইয়া যেটা বলেছিলেন যে মোটামুটি মার্চ অথবা মার্চের পরবর্তী সময়ে ভর্তি পরীক্ষাটা হয়। তো এক্ষেত্রে একটা জিনিস অবশ্যই তোমরা মাথায় রাখো যে ভর্তি পরীক্ষার ক্ষেত্রে সাধারণত ঢাকা ইউনিভার্সিটি অথবা মেডিকেল ভর্তি পরীক্ষা, তাহলে এবছর যদি গুচ্ছ পদ্ধতিতে পরীক্ষা হয় তাহলে ভার্সিটির যে পরীক্ষা সেই পরীক্ষাটা অথবা মেডিকেল ভর্তি পরীক্ষা। তো মোটামুটি এই পরীক্ষাগুলো দিয়েই কিন্তু শুরু হবে পর্যায়ক্রমে তোমার ইঞ্জিনিয়ারিং পরীক্ষা এবং কৃষি পরীক্ষা থেকে শুরু করে বিভিন্ন বিজ্ঞান প্রযুক্তি পরীক্ষাগুলো হবে। তো এই জন্য তোমরা যারা মেডিকেলে আমাদের সাথে আছো এবং মেডিকেলের প্রস্তুতি নিচ্ছ, তাদের জন্য বলবো যে সময়টা খুব বেশিও না, আবার সময়টা কিন্তু খুবই কমও বলা যেতে পারে। যেহেতু মেডিকেল ভর্তি পরীক্ষাটা মোটামুটি শুরুর দিকে হয়ে যাবে এবং প্যারালাল ভার্সিটি পরীক্ষাটা হয়তো 1-2 সপ্তাহ আগে পরে হয়ে যাবে, এজন্য শুরু থেকেই তোমাকে প্যারালাল প্রস্তুতিটা নিতে হবে। এবং এজন্যই আমাদের উন্মেষ মেডিকেল প্লাস উদ্ভাস ভার্সিটি ম্যাথ কোর্স। তো আমি কথা না বাড়িয়ে আমাদের যে টোটাল আউটলাইন সেটা ডিটেইলিং এ চলে যাই। তোমরা এখানে একটু খেয়াল করো যে মেডিকেল ভর্তি পরীক্ষায়, হ্যাঁ আগের স্লাইডটা একটু যদি রাতুল যাও, আরো আগের স্লাইডটাই, হ্যাঁ এখানে আমি একটু বলি যে আমরা যারা মেডিকেলে ভর্তি পরীক্ষা দিতে চাই
তো তাদের জন্য আমাদের উন্মেষের পক্ষ থেকে যে ডাবল কোর্স ভাইয়া যেটা বলেছিলেন, এটা হচ্ছে আমাদের মেইন কোর্স, যেটাকে আমরা বলছি উন্মেষ মেডিকেল প্লাস উদ্ভাস ভার্সিটি ম্যাথ। তো এখানে ডিটেইলিং ভাইয়া বলে দিয়েছেন যে আমরা মেডিকেলের অংশে আমরা অবশ্যই বায়োলজি, কেমিস্ট্রি, ফিজিক্স, ইংলিশ, জিকে এই 5টা সাবজেক্ট তোমাদেরকে লেকচার ওয়াইজ পড়াবো। এবং এর বাইরে উদ্ভাস যে ভার্সিটি ম্যাথ কোর্স, এটাতে আমরা যেটা পড়াচ্ছি সেটা হচ্ছে তোমাদের ম্যাথ এই সাবজেক্টটা, এবং এর সাথে ফিজিক্সের ভার্সিটি স্ট্যান্ডার্ড যে ম্যাথ ক্লাস সেটা আমরা নিব, এবং কেমিস্ট্রির ভার্সিটি স্ট্যান্ডার্ড যে ম্যাথগুলো সেগুলো নিয়ে আমরা কেমিস্ট্রির ম্যাথমেটিক্যাল কেমিস্ট্রি, ম্যাথমেটিক্যাল ফিজিক্স নামে ক্লাসগুলো নিব। তো এর বাইরে আমাদের আরো কয়েকটা কোর্স তোমাদেরকে বলছি, কারণ তোমরা নিজেরাই বলেছো যে এবছর আসলে তোমাদেরকে প্যারালাল প্রস্তুতি নিতে হবে। তো এক্ষেত্রে তোমরা দেখো যে উন্মেষ স্পেশাল ঘ কোর্স। তো উন্মেষ স্পেশাল ঘ কোর্স কেন? কারণ তুমি যদি মেডিকেলের বাইরে চিন্তা করো তাহলে তোমার জন্য কৃষি থেকে শুরু করে বিজ্ঞান, প্রযুক্তি, ইঞ্জিনিয়ারিং এগুলোর সাথে সাথে তুমি যদি ভার্সিটিতে ক ইউনিটে পরীক্ষা দিতে চাও তাহলে আমাদের উদ্ভাস ভার্সিটি ম্যাথ কোর্সটা মেডিকেল স্টুডেন্টদের জন্য রয়েছে। কিন্তু তুমি যদি ঘ ইউনিটে পরীক্ষা দিতে চাও তাহলে তোমাকে কিন্তু বাংলা, ইংলিশের কিছুটা প্রিপারেশন হয়ে যায়। আর এর সাথে হচ্ছে জিকে। তোমরা জানো যে মেডিকেলে জিকে থেকে কিন্তু শুধু বাংলাদেশ অংশ থেকে এখন প্রশ্ন আসছে, কিন্তু ভার্সিটি ঘয়ের সেখানে তোমাদের বাংলাদেশ এবং আন্তর্জাতিক দুটো থেকেই প্রশ্ন আসবে। তো এজন্য আমরা তোমাদের জিকে, ইংলিশ এবং বাংলা মিলে মেডিকেল স্টুডেন্টদের জন্য যে কোর্সটা অফার করছি সেটা হচ্ছে উন্মেষ স্পেশাল ঘ কোর্স। এটা হচ্ছে ভার্সিটি ঘ কোর্স। তো এক্ষেত্রে তোমাদের একটু বলে রাখি যে তোমরা যারা আমাদের সাথে আছো, বিভিন্ন প্রোগ্রামে ভর্তি হয়ে আছো উন্মেষের স্টুডেন্ট, তাদের জন্য আমরা যে কোনো প্রোগ্রামে তুমি যদি ভর্তি থাকো তাহলে আমরা তোমাদের জন্য এই কোর্সের যে পেমেন্টটা সেটা আমরা 50% ডিসকাউন্টে দিচ্ছি। তাহলে তোমরা এই কোর্সে অবশ্যই ভর্তি হতে পারো যদি তোমরা প্যারালাল প্রস্তুতি নিতে চাও। কারণ হচ্ছে প্যারালাল প্রস্তুতির আসলে বিকল্প নাই। কারণ তোমাকে ইভেন আমি বলবো যে এবছর মেডিকেল, ভার্সিটি, ইঞ্জিনিয়ারিং মানে সুষম প্রস্তুতি তোমাকে শুরু থেকেই নিতে হবে। তো এক্ষেত্রে মেডিকেলের সাথে যেহেতু ভার্সিটিটা বেশি রিলেটেড, এজন্য তোমার মেডিকেলের পরেই ফোকাসিংটা থাকবে ভার্সিটি ক, এরপরে ফোকাসিংটা থাকবে অবশ্যই আমি বলবো যে ভার্সিটি ঘ, ইঞ্জিনিয়ারিং এরপরে মোটামুটি আসবে। তাহলে এই কোর্সটা তোমাদের জন্য। এর সাথে তোমাদের জন্য যেটা রয়েছে সেটা হচ্ছে উন্মেষ মেডিকেল প্যাক। আচ্ছা, এই এক্সাম প্যাকটা হচ্ছে যে আমাদের মেইন কোর্সে যারা নাই তাদের জন্য। এখানে আমরা 3 ম্যাটেরিয়ালস অথবা অল ম্যাটেরিয়ালস এভাবে তোমাদেরকে দিব। বিশেষ করে যারা ইঞ্জিনিয়ারিং এ ভর্তি আছো অথবা অন্যান্য প্রতিষ্ঠানে রয়েছে তাদের জন্য এক্সাম প্যাকটা হচ্ছে যে আমাদের সমস্ত এক্সাম তোমরা এখানে দিতে পারবা। এর সাথে আমরা 3 ম্যাটেরিয়ালসে তোমাদেরকে জিকেই কোশ্চেন ব্যাংক, মেডিকেল জিকে এবং মেডি ইংলিশ এই 3টা বই দিব। আর এর বাইরে তোমাদের যে অল ম্যাটেরিয়ালস কোর্স, এই অল ম্যাটেরিয়ালস কোর্সে আমরা হচ্ছে তোমাদের সমস্ত ম্যাটেরিয়ালস দিয়ে দিব। আচ্ছা, 3 ম্যাটেরিয়ালস কোর্সে আমরা তোমাদেরকে ওই মডেল টেস্টের যে প্র্যাকটিস বুক সেটা দিব, এবং এর সাথে হচ্ছে মেডিকেল কোশ্চেন ব্যাংক দিব এবং জিকে কোশ্চেন ব্যাংক, এই 3টা ম্যাটেরিয়ালস দেওয়া হবে। আচ্ছা, তো এরপরে চলে যাও রাতুল। আচ্ছা, মেডিকেল ভর্তি পরীক্ষায় ভালো করতে প্রস্তুতি কেমন হওয়া উচিত? তো এক্ষেত্রে যেটা বলবো সেটা হচ্ছে অবশ্যই তোমাকে এটা সবাই একটু খেয়াল রাখো যে মূল বই ভিত্তিক তোমাকে প্রিপারেশন নিতে হবে। তো মূল বই বলতে আমরা উন্মেষে তোমাদেরকে যেভাবে প্রোভাইড করবো সেটা হচ্ছে তোমরা জানো যে মেডিকেলে মূল বই থেকে প্রশ্ন হয়। তাহলে আমাদের মেইন প্রোগ্রাম যেটা সেটা হচ্ছে মূল বই ভিত্তিক। তোমাদেরকে মূল বইটা লাল সবুজে দাগিয়ে আমরা তোমাদেরকে ক্লাসে পড়ানো হবে, এবং এটার একটা পিডিএফ ভার্সন তোমাদেরকে দিয়ে দেওয়া হবে যাতে করে তোমরা বাসায় বসে আবার সুন্দরভাবে সেটা আয়ত্ত করতে পারো। তো এক্ষেত্রে তুলনামূলক বেশি গুরুত্বপূর্ণ তথ্যগুলো আমরা লাল কালিতে তোমাদেরকে ক্লাসে দাগিয়ে দিব, বলে দিব, এবং তুলনামূলক কম গুরুত্বপূর্ণ কিন্তু আসার মতো সেগুলোকে আমরা সবুজ কালিতে দাগিয়ে নিব। তো এক্ষেত্রে মনে রাখবা যে আমরা মূল বই ভিত্তিক পড়াবো, এবং মূল বইয়ের একটা বই যে বই থেকে প্রশ্ন আসার সম্ভাবনা সবচেয়ে বেশি। যেমন আমি এখন একটু বলে দিচ্ছি, বোটানির ক্ষেত্রে তোমরা হাসান স্যারের বইটা, জুলজিতে আজমাল স্যারের বই, এবং কেমিস্ট্রির ক্ষেত্রে হাজারি স্যারের বই 2 পেপারের জন্যই, এবং ফিজিক্সের ক্ষেত্রে তোমরা ইসাক স্যারের বইটাকে খেয়াল করবা। তাহলে এই বইগুলোতে আমরা মূল বইটা দাগিয়ে পড়াবো ক্লাসে। এর বাইরে তোমাদের অন্যান্য বইয়ের কি কি তথ্য পড়তে হবে সেটা আমি পরে তোমাদেরকে আলোচনা করছি যে সেটা আমরা ক্লাসে কিভাবে দেখাবো। আচ্ছা, তো মোটামুটি এটুকুই বলবো যে মূল বই ভিত্তিক আমাদের প্রস্তুতিটা নিতে হবে। আচ্ছা, তো আমরা এভাবেই, হ্যাঁ এই স্লাইডটা বললাম, এর পরের স্লাইডটা যাও। আচ্ছা, এভাবে তোমাদের ক্লাসে যে আমরা মূল বইটা পড়াচ্ছি এর পাশাপাশি আমরা উন্মেষের পক্ষ থেকে তোমাদেরকে যেটা প্রোভাইড করব সেটা হচ্ছে তোমরা অনেকেই এটা কালেক্ট করেছো এবং পেয়েছো, হয়তো অনেকের কাছে নাই, সেটা হচ্ছে আমাদের উন্মেষ
মেডিট্রিক্স। আচ্ছা, মেডিট্রিক্সটা কি এটা নিয়ে একটু বলি। সেটা হচ্ছে যে দেখো, তোমাদের বাজারে তো অনেকগুলো বই আছে। তো আমরা যেহেতু একটা বইকে তোমাদের ক্লাসে দাগিয়ে দিচ্ছি লাল সবুজে, এবং সেটা তোমরা বাসায় পড়ছো, কিন্তু এর বাইরে যে বইগুলো রয়ে গেছে আরো 2-3টা রাইটারের বই, যেখান থেকে তুলনামূলক কম প্রশ্ন আসবে, কিন্তু হয়তো 2-3টা প্রশ্ন চলে আসতে পারে। আর তোমরা জানো যে মেডিকেলের ক্ষেত্রে 1-2টা প্রশ্নের কম বেশির কারণেই কিন্তু মেডিকেলে চান্স হয় না, ভালো মেডিকেলে চান্স হয় না বা হয়। তো এজন্য সেই বইয়ের আলাদাভাবে কিনে সেটা লাল সবুজে দাগিয়ে আলাদাভাবে তুমি পড়তে পারবা না, এতটা টাইম কিন্তু নাই। তো আমরা যেটা করব সেটা তোমার মূল বই সহ অন্যান্য বইয়ের যে তথ্যগুলো রয়েছে যেগুলো মেডিকেলে আসার মতো, সেগুলোকে ছন্দ আকারে, ছক আকারে, হ্যাঁ, একত্রে সব বিজ্ঞানীর নাম, হ্যাঁ, তোমরা কিভাবে সহজে মনে রাখতে পারো এরকম নিমোনিক্স আকারে, হ্যাঁ, সুন্দর ইলাস্ট্রেশন করে তোমাদের ছবি এবং সংখ্যামূলক তথ্য একসাথে, হ্যাঁ, বিশেষ নাম একসাথে, মানে সহজ ভাষায় তোমরা যেন সহজভাবে পড়াগুলোকে আয়ত্ত করতে পারো, সহজভাবে মনে রাখতে পারো। এজন্যই হচ্ছে আমাদের উন্মেষ মেডিট্রিক্স। এবং বায়োলজির ক্ষেত্রে বিশেষ করে তোমরা দেখবা যে তোমাদের সুন্দর ছবিগুলোকে আলাদাভাবে অ্যাটলাস করে এই মেডিট্রিক্স এর শুরুতে দেওয়া আছে। এটা তোমাদের পড়ার ক্ষেত্রে খুব হেল্প করবে। তো এই ক্ষেত্রে বলবো যে অবশ্যই মূল বই, এবং মূল বইয়ের সাথে প্যারালালি তুমি মেডিট্রিক্সটার অবশ্যই হেল্প নিবা, তাহলে পড়াটা তোমার সহজে আয়ত্ত করতে পারবা। এরপরে আমরা চলে যাই। আচ্ছা, এরপরে তুমি তো পড়লা, তোমার মেইন পড়াটা হবে মূল বই থেকে, ভাইয়ার ক্লাস নোটটা পড়বা যেটা তোমাকে পড়ানো হবে। এর বাইরে তুমি মেডিট্রিক্স থেকে পড়াগুলোকে সহজে আয়ত্ত করলা, কিন্তু তোমাকে যেটা মনে রাখতে হবে যে সবাই তো পড়ে, কিন্তু অনেকে দেখা যায় সহজ কোশ্চিন ভুল করে ফেলে। তো মেডিকেলে যেন সহজ কোশ্চিন ভুল না হয় এজন্য তোমাকে বারবার প্র্যাকটিস করতে হবে। মনে রাখবা, অনেক বেশি পরীক্ষা দিতে হবে। তুমি জানো একটা টপিক অনেক পড়াশোনা করছো, কিন্তু দেখা যাবে যে তুমি হয়তো প্র্যাকটিস কম করার কারণে ওই সহজ প্রশ্নগুলোকে ভুল করে ফেলছো। কারণ মেডিকেলে তুমি জানো যে সহজ প্রশ্ন আসবে, জানা জিনিস থেকে আসবে, কিন্তু একটু কনফিউজিং আসবে, হ্যাঁ, তুমি হয়তো ভুল দাগাই ফেলতে পারো। তো এটা যেন না হয়, তুমি বাসায় বেশি বেশি প্র্যাকটিস করতে পারো। আমাদের অনলাইনে তো তুমি অবশ্যই এখানে সমস্ত পরীক্ষা অবশ্যই অ্যাটেন্ড করবা, মানে পরীক্ষা যত বেশি দেওয়া যায়। এর বাইরে বাসায় তুমি নিজে থেকে এমসিকিউ প্র্যাকটিস করবা। তো এই এমসিকিউ এ আমাদের স্যারের বইগুলোর শেষে দেখবা যে অনেকগুলো প্রশ্ন রয়ে যায়, যেগুলো এমসিকিউ থেকে দেখা গেছে মেডিকেলে হুবহু প্রশ্ন আসছে। তো সেগুলোকে আমরা সুন্দরভাবে ব্যাখ্যামূলক আকারে সাজিয়ে দিয়েছি শুরুতে। এরপরে আরো প্রবাবল প্রশ্ন নিয়ে সেগুলোর ব্যাখ্যামূলক সমাধান, যাতে করে তুমি সহজে মনে রাখতে পারো। তো এভাবে প্রশ্নগুলো দেওয়া আছে। আর প্রত্যেকটা অধ্যায়ের শেষে তোমার একটা প্র্যাকটিস টেস্ট রয়েছে। এই প্র্যাকটিস টেস্টের মাধ্যমে পুরো অধ্যায়টা তোমার কিভাবে আয়ত্ত হলো সেই জিনিসটা তুমি এনশিওর করতে পারবে। তাহলে মোটামুটি তুমি মূল বই, ভাইয়ার লেকচার এবং মেডিট্রিক্স পড়ার পরবর্তীতে তুমি প্রস্তুতিটাকে আরো শানিত করবা, সেটা হচ্ছে আমাদের প্র্যাকটিস বুক থেকে প্র্যাকটিস করার মাধ্যমে। আমরা এরপরে চলে যাই। আচ্ছা, এরপরে যেটা বলছিলাম সেটা হচ্ছে তোমাদের লেকচারে এটা পিডিএফ আকারে আমরা দিব। সেটা হচ্ছে যে মেডিকেলে একটা বই যদি তুমি ফলো করো, আমি যে মূল বইগুলোর কথা বললাম, এখান থেকে তুমি কিন্তু সাবজেক্টিভ যে 75 মার্কস, তোমরা জানো বায়োলজি 30, কেমিস্ট্রি 25 এবং ফিজিক্সে 20, তাহলে এই 75 মার্কে তুমি কত কমন পেতে পারো একটা বই যদি পড়ো? একটা বই যদি তুমি পড়ো তাহলে তুমি মোটামুটি 65 থেকে 70 এই রেঞ্জে হয়তো অ্যান্সার করতে পারবা। তোমার 5-10টা প্রশ্ন কিন্তু এই একটা সিঙ্গেল বই থেকে আর আসবে না, এটা কখনোই আসে নাই। তো এই জন্য 100% কিন্তু কাভার হয় না একটা বই পড়লে। তো যেহেতু অন্যান্য বই থেকে প্রশ্ন আসে, তাহলে অন্যান্য বই সহজভাবে যে জায়গাগুলো থেকে প্রশ্ন আসতে পারে, তথ্যগুলো যেগুলো মূল বইতে রিপিট যেন না হয়, এরকম ভাবে তুমি নিজে থেকে প্রস্তুতি নেওয়াটা অনেক কঠিন। আমরা তোমাদের জন্য জিনিসটাকে সহজ করে দিচ্ছি। এই উন্মেষ এক্সট্রা ইনফো, এটাতে আমরা যেটা করব, তোমরা জানো যে তোমাদের অনেকের অনেকগুলো বই কেনার সময় থাকে না, সুযোগ থাকে না। আবার ধরো অনেক এডিশন আসে, তো এই এডিশনের নতুন এডিশন আবার নতুন করে বই কেনা, এগুলো অনেক কঠিন। কিন্তু একটা জিনিস ঠিক, যে মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্ন কিন্তু অবশ্যই নতুন এডিশন থেকে আসে। এটা নিয়ে স্টুডেন্টদের কনফিউশন হয়। আমি একটু বলে দিচ্ছি, আবারও সবাই লিখে রাখো, মনে রাখো যে মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্ন সব সময় নিউ এডিশন থেকে আসে। তাহলে নিউ এডিশনে যে অতিরিক্ত তথ্য, যেগুলো হয়তো কিছু তথ্য পরিবর্তন হয়ে গেল বা অ্যাড হলো, তো সেগুলোর জন্য তুমি আবার নতুন করে বই কিনবা, আবার নতুন করে দাগাই পড়বা, এটা কিন্তু আসলে সম্ভব না। দিস ইজ ইমপ্র্যাকটিক্যাল। তো এটা যেন তোমাদের না করতে হয়, এজন্য আমরা যেটা করব সেটা হচ্ছে তোমাদেরকে উন্মেষ এক্সট্রা ইনফোটা আমরা প্রোভাইড করব। তুমি মূল বই যেটা লাল সবুজে দাগানো আমরা তোমাদেরকে দিব, এই বইটা পড়ার পাশাপাশি তুমি এক্সট্রা ইনফো থেকে অন্যান্য রাইটারের প্রবাবল যেগুলো আসার মতো সেগুলো আমরা লাল সবুজ লাগিয়ে তোমাদেরকে দিব। তো এখান থেকে অবশ্যই প্রস্তুতি নিতে হবে। মনে রাখবা যে এক্সট্রা ইনফরমেশন যদি তুমি না পড়ো তাহলে কিন্তু ভালো মেডিকেল কলেজে চান্স পাবা না। আবারও বলছি,
এক্সট্রা ইনফরমেশন যদি তুমি না পড়ো, উন্মেষ এক্সট্রা ইনফো যদি না পড়ো, তাহলে ভালো মেডিকেলে চান্স পাবা না। কেউ যদি ডিএমসি তে চান্স পেতে চাও, ঢাকার মধ্যে মেডিকেল গুলোতে চান্স পেতে চাও, তাহলে অবশ্যই তোমাকে এই উন্মেষ এক্সট্রা ইনফো পড়তে হবে। কারণ 65টা কমন পেয়ে তুমি কখনোই প্রথম দিকে আসতে পারবে না। তোমাকে 75-এর মধ্যে মিনিমাম 72 থেকে ধরো 75 এই রেঞ্জে কমন পেতে হবে প্রশ্ন, কারণ কিছু ভুল হয়ে যেতে পারে। এই জন্য বলবো মূল বই, এরপরে তোমার অবশ্যই আমাদের মেডিট্রিক্স, প্র্যাকটিস বুক, এবং যেটা অবশ্যই মিস করা যাবে না ভালো মেডিকেলে চান্স পাওয়ার জন্য, সেটা হচ্ছে উন্মেষ এক্সট্রা ইনফো। আর যারা দুর্বল স্টুডেন্ট তাদের জন্য বলবো যে তুমি অবশ্যই মূল বইটা পড়ো, এর পাশাপাশি এক্সট্রা ইনফো থেকে নিউ এডিশন, ওই যে মূল বইয়ের যে নিউ এডিশনের তথ্যগুলো সেগুলো অবশ্যই পড়তে হবে, কারণ একটা বই তো তোমাকে পড়তেই হবে। এবং এক্সট্রা ইনফোতে যেহেতু 2-3টা রাইটারের তথ্য থাকে, তুমি কমপক্ষে, যারা দুর্বল স্টুডেন্ট তাদের জন্য বলছি, তোমরা কমপক্ষে সেকেন্ড রাইটার, আমাদের এখানে যে সেকেন্ড রাইটারের বইটা দেওয়া আছে শুরুতে, সেই বইটা অবশ্যই পড়বা। যেমন আমি একটা উদাহরণ দিয়ে বলছি, যেমন কেমিস্ট্রির ক্ষেত্রে তোমরা হাজারি স্যারের বইটা পড়বা, তাহলে উন্মেষ এক্সট্রা ইনফো থেকে তুমি হাজারি স্যারের নিউ এডিশনের এক্সট্রা ইনফরমেশন গুলো পড়ে নেবা, এরপরে কবির স্যারের বই থেকে পড়তে হবে। তাহলে মোটামুটি তোমার কভার হয়ে যাবে যারা দুর্বল স্টুডেন্ট তাদের জন্য। আর যারা ভালো স্টুডেন্ট, উন্মেষ এক্সট্রা ইনফো ফুল যা থাকবে পুরো অংশটাই তোমাকে পড়তে হবে। ঠিক আছে, আমরা এরপরে চলে যাই। হ্যাঁ, এরপরে চলে যাই। আচ্ছা, এরপরে যেটা প্রশ্নটা আসছে সেটা হচ্ছে জিকে কতটা গুরুত্বপূর্ণ। তোমরা জানো যে মেডিকেল ভর্তি পরীক্ষায় জিকেই থেকে ইংলিশ থেকে 15 এবং জিকে থেকে 10 মার্ক থাকে, তাহলে 25% কিন্তু অনেক বেশি। এক্ষেত্রে মনে রাখবা যে ইংরেজি এবং জিকে তে যারা ভালো করে তারা কিন্তু মেডিকেল ভর্তি পরীক্ষায় এগিয়ে যায়। আবারও বলছি, ইংরেজিতে যে এবং জিকে তে যারা ভালো করে তারা কিন্তু মেডিকেল ভর্তি পরীক্ষায় অন্যদের থেকে এগিয়ে থাকে। এটা কেন? এক নম্বর কথা হচ্ছে যে তোমরা সবাই তো সায়েন্সের স্টুডেন্ট, তাই না? তাহলে ওই যে ফিজিক্স, কেমিস্ট্রি বা বায়োলজি, এটা কিন্তু সবারই কম বেশি কিন্তু ধারণা থাকে এবং পড়া থাকে, ভালোভাবে পড়া থাকে। কিন্তু ইংরেজির বেসিক বা ইংরেজিতে দুর্বলতা, এটা তোমরা নিশ্চয়ই স্বীকার করবা যে অনেকের ইংরেজিতে দুর্বলতা আছে, গ্রামারে বিশেষ করে। তাহলে যাদের ভালো বা যারা এটাকে বেশি গুরুত্ব দিবে, বেশি সময় নিয়ে পড়বে, তারা নিশ্চয়ই ইংরেজিটা ভালো করবে অন্যদের চেয়ে। আর দুই নম্বর হচ্ছে যে জিকে নিয়ে তো কোনো ধারণাই থাকে না। মানে জিকে বলতে সাধারণ জ্ঞান, কিন্তু আসলে হয়ে যায় অসাধারণ জ্ঞান। যারা অসাধারণ তারাই মনে হয় জিকেটা ভালো পারে। তো এই জন্য বললাম যে জিরো প্রিপারেশন থেকে কিন্তু তোমাকে জিকেটা শুরু করতে হয়। এই জন্য মনে রাখবা, জিকে এবং ইংরেজিতে বিশেষ গুরুত্ব দাও। আবারও বলছি, জিকে এবং ইংলিশে বিশেষ গুরুত্ব দাও। তুমি যদি অন্যদের থেকে ডিফারেন্স নিজেকে ম্যাক করতে চাও, মার্কসের ব্যবধান তৈরি করতে চাও, তাহলে জিকে এবং ইংলিশে তোমাকে ভালো করতে হবে। এই জন্য আমরা তোমাদেরকে যেটা করব সেটা হচ্ছে তোমাদেরকে 3টা বই দিব। একটা হচ্ছে জিকে ই কোশ্চেন ব্যাংক। হ্যাঁ, তো কোশ্চেন ব্যাংকে কি থাকবে? মেডিকেল, ডেন্টাল এবং বিসিএস বিভিন্ন ইউনিভার্সিটিতে প্রিভিয়াসলি যে প্রশ্নগুলো চলে আসছে। তোমরা মনে রাখবা যে জিকে তে যে 25টা কোশ্চেন আসবে, এর মধ্যে মোটামুটি ধরে নিতে পারো 50% কোশ্চেন এটা এই বিভিন্ন বিসিএস থেকে শুরু করে মেডিকেল বিভিন্ন ভার্সিটিরই কোশ্চেন, রিপিট কোশ্চেন 50%। আর 50% হয়তো নিউ কোশ্চেন আসবে। তো যাই হোক, এই তোমাকে অবশ্যই প্রিভিয়াস কোশ্চেন ব্যাংক, যেটাকে আমরা বলছি জিকে ই কোশ্চেন ব্যাংক, এখানে ভার্সিটি, মেডিকেল এবং বিসিএস একত্রে তোমাকে কোশ্চেন অ্যান্সার করে দেওয়া আছে। এই বইটা খুব ভালো করে পড়তে হবে, তাহলে 50% কাভার্ড। বাকি 50% এর জন্য আমরা তোমাকে যে বই দুইটা দিব সেটা হচ্ছে মেডিকেল জিকে এবং মেডি ইংলিশ। তো এখানে একটু মনে রাখবা, যারা ভার্সিটি ঘয়ে প্রস্তুতি নিবা তাদের প্রস্তুতিটাও কিন্তু এই বইগুলো থেকে অনেকটা কভার হয়ে যাবে, কারণ এখানে বাংলাদেশ ইন্টারন্যাশনাল মিলেই আছে। যদিও মেডিকেলে ইন্টারন্যাশনাল অংশটা আসে না, কিন্তু তোমাদের এখন ইন্টারন্যাশনালেরও প্রস্তুতি রাখতে হবে যেহেতু তোমরা ভার্সিটি গুলোতে পরীক্ষা দিবা। এবং ইংরেজির ক্ষেত্রে বলবো যে আমাদের মেডি ইংলিশ বইটা ফলো করো, সেখানে তথ্য, গ্রামারের রুলস গুলো এবং তোমার প্র্যাকটিসের জন্য অনেক বেশি প্র্যাকটিস দেওয়া আছে। তো এটা নিয়ে স্টুডেন্টরা অনেক অনেক কোশ্চেন করে যে ভাইয়া জিকে ইংলিশটা কিভাবে পড়বো। আমি বলবো যে এই 3টা বইয়ের বাইরে তোমার প্রয়োজন নাই। এক হচ্ছে মেডিকেল জিকে, এক হচ্ছে মেডি ইংলিশ, আর একটা হচ্ছে জিকে ই কোশ্চেন ব্যাংক। যে কোনো টপিক পড়ার ক্ষেত্রে তুমি শুরুতে ওই টপিক থেকে কি কি প্রশ্ন আসছে এটা জিকে ই কোশ্চেন ব্যাংক থেকে দেখে নাও, তাহলে তুমি একটা আইডিয়া পাবা যে কোন টপিকগুলো বেশি গুরুত্বপূর্ণ। ওই টপিকগুলো খুব ভালো করে পড়ো। ঠিক আছে, এভাবে আমরা প্রস্তুতি নিব। আমরা সামনে যাই। আচ্ছা, এখানে তোমাদের যেটা বলবো সেটা হচ্ছে, তোমরা যেহেতু নতুন, যারা গত বছর পরীক্ষা দিয়েছো তারা নিশ্চয়ই জানো যে ইউনিক এক্সাম সিস্টেম নামে একটা পদ্ধতি রয়েছে, যেখানে তোমার যে প্রশ্নটা হবে 2 পৃষ্ঠার একটা প্রশ্ন, প্রশ্নের সাথেই উত্তরপত্রটা লাগানো থাকে, যেটা ছেঁড়া যায় না। আমরা যদি এরপরের স্লাইডে যাই সেখানে তোমাদেরকে দেখাবো।
একটু পরেরটাতে যাও। আম, হুম আচ্ছা, আমরা ওটা দেখে আসি, তারপরে আমরা আসবো আবার এখানে ছবিটা। হ্যাঁ, এইটা তোমরা একটু দেখো যে এরকম তোমার কিন্তু মেডিকেল ভর্তি পরীক্ষায় প্রশ্নটা হবে, এবং তোমাদেরকে আমরা খুব নিশ্চিতভাবে বলতে পারি যে বাংলাদেশে শুধুমাত্র একমাত্র আমাদের প্রতিষ্ঠানই তোমাকে এরকম ইউনিক এক্সাম সিস্টেমে পরীক্ষা নিতে পারবে। এখানে দেখো যে 1 থেকে 100 প্রশ্ন থাকবে, সবার প্রশ্নই একই, কিন্তু এখানে একজনের 1 নম্বর, আরেকজনের চলে যাবে 50, কারো চলে যাবে 75, কারো 100-তে, কারো 78, এরকম বিভিন্ন ভাবে থাকবে। আবার এবিসিডি যেটা থাকবে সেই এবিসিডিও অ্যামালগামেটেড থাকবে। কারো 1 নম্বর প্রশ্নে একই প্রশ্ন আছে, কিন্তু কারো ক নম্বর অপশনটা কারো খ হয়ে আছে, কারো খটা গ হয়ে আছে। তাহলে মনে রাখবা যে প্রশ্ন থেকে আরেকজনের সাথে তুমি যদি উত্তর মিলাও, তুমি যদি বলো যে এই প্রশ্নটার উত্তর কত, আর তুমি বোকার মতো শুনে নিলা যে এটার অ্যান্সার ঘ, মনে রাখবা ইউনিক এক্সাম সিস্টেমে যদি এভাবে অ্যান্সার করো তাহলে অবশ্যই ভুল হবে, কারণ একজনের এবিসিডির সাথে তোমার এবিসিডি ক খ গ ঘ মিলবে না কখনো। তাহলে এই ধরনের ইউনিক এক্সাম সিস্টেমে তোমার থাকবে, যেখানে একটা বারকোডের মতো থাকবে, এপাশে তোমাকে উত্তরপত্রে অ্যান্সার করতে হবে, এবং মনে রাখবা এপিটোফিট যেটা হবে সেটা হচ্ছে যে অনেক কিন্তু সিস্টেম লস হবে। তোমাকে উল্টো পিঠের প্রশ্নগুলো দেখে আসতে গেলে আবার এপিঠে এসে তোমাকে কিন্তু পূরণ করতে হবে, তাহলে তখন সমস্যাটা কি হবে, তোমার অনেক সিস্টেম লস হবে। এজন্যই বেশি বেশি প্র্যাকটিস করা। এবং ইউনিক এক্সাম সিস্টেম থেকে আমরা বলবো যে তোমাদের একমাত্র এটা তোমরা খোঁজ নিতে পারো, এবং বিষয়টা এমনই যে ইউনিক এক্সাম সিস্টেমে আমরাই শুধুমাত্র পরীক্ষা নিয়ে থাকি, কারণ আমাদের সেই ধরনের সেটআপ বা সেই ধরনের ফ্যাসিলিটি রয়েছে। তো এই ইউনিক এক্সাম সিস্টেমে তোমরা যখন বারবার পরীক্ষা দিতে থাকবা, তোমাদের মেডিকেল বা ডেন্টালে যখন ভর্তি পরীক্ষাটা দিবা, তখন তোমার কিন্তু এটাকে নতুন বলে মনে হবে না। কারণ হঠাৎ করে তুমি গিয়ে যদি ইউনিক এক্সাম সিস্টেম বা এই ধরনের কোশ্চেন পেপারে পরীক্ষা দাও, তাহলে কিন্তু ভালো করতে পারবে না, তোমার দেখবা 5-10 মিনিট এমনি কিল হয়ে গেছে। সুতরাং আমি বলবো অবশ্যই উন্মেষে বেশি বেশি পরীক্ষা দাও, ইউনিক এক্সাম সিস্টেমের মাধ্যমে পরীক্ষা দাও। তাহলে একটু আগের স্লাইডে যাই আমরা। তাহলে এই কথাগুলো আমি যেটা বলছি, আগের স্লাইডটাই যাও একটু রাতুল। হ্যাঁ, পরেরটা। তাহলে এই কথাটাই আমি বলছি যে একমাত্র উন্মেষেই আমরা মেডিকেল ভর্তি পরীক্ষার অনুরূপ এরকম ইউনিক এক্সাম সিস্টেমে কিন্তু পরীক্ষা নিয়ে থাকি, যেটা আর কারো পক্ষে নেওয়া সম্ভব নয়। সুতরাং বেশি বেশি তোমাকে ইউনিক এক্সাম সিস্টেমে পরীক্ষা দিতে হবে, এটা তোমার জন্য খুবই ইফেক্টিভ হবে। হ্যাঁ, ঠিক আছে, আমরা এরপরে যাই। হ্যাঁ, ছবির পরে চলে যাও একটু। আচ্ছা, তো এটা যেটা বলছিলাম যে আমাদের 3 ম্যাটেরিয়ালস প্যাকে অথবা অল ম্যাটেরিয়ালস, এবং আমাদের বাকি যারা মেডিকেল উন্মেষ মেডিকেল প্রোগ্রামে রয়েছে তাদের জন্য আমরা যেটা করব সেটা হচ্ছে ইউনিক এক্সাম সিস্টেমে তোমাদের যেন বেশি বেশি প্র্যাকটিস করতে পারো, সেজন্য আমরা এরকম একটা মডেল টেস্ট বুক দিব, যেখানে 40 সেট প্রশ্ন রয়েছে, প্রত্যেকটাই 100 মার্কের, একদম মেডিকেল ভর্তি পরীক্ষার অনুরূপ। তোমরা চাইলে সেটাকে ছিঁড়ে নিজে একদম মেডিকেল ভর্তি পরীক্ষার মতো বাসায় বসে বসেও পরীক্ষা দিতে পারবা। এবং এটা কেন এখন দরকার, সবাই খেয়াল করো যে দেখো কেউ কিন্তু বলতে পারছে না যে আমরা ফিজিক্যালি তোমাদেরকে ক্লাস নিতে পারবো, পরীক্ষা নিতে পারবো, আমরা কিন্তু বাসায় বসেই অনলাইনে পরীক্ষা দিতে হবে। কিন্তু মেডিকেল ভর্তি পরীক্ষাটা কেমন হবে? মেডিকেল ভর্তি পরীক্ষাটা তো ওই অনলাইনে বসে মানে টিক দেওয়া বা অনলাইন এক্সাম সিস্টেম হবে না। মেডিকেল ভর্তি পরীক্ষা তোমাকে ফিজিক্যালি দিতে হবে এবং ইউনিক এক্সাম সিস্টেমে দিতে হবে। তোমাকে যে ছবিটা দেখালাম, তুমি যদি ইউনিক এক্সাম সিস্টেম বাসায় প্র্যাকটিস করতে চাও, তাহলে নিশ্চয়ই তোমাকে এই ধরনের একদম ফিজিক্যাল একটা বই বা ফিজিক্যাল একটা প্রশ্ন তোমাকে কিন্তু বারবার প্র্যাকটিস করতে হবে। তো তোমরা যেন এরকম বেশি বেশি প্র্যাকটিস করতে পারো ইউনিক এক্সাম সিস্টেমে, এজন্য কিন্তু আমরা তোমাদেরকে এই বইটা দিয়ে দিচ্ছি, যাতে করে তোমার যে অনলাইন কোর্সের জন্য যে গ্যাপটা হচ্ছে, তোমার নিজে বাসায় বসে ইউনিক এক্সাম সিস্টেমে বা কোচিং এ এসে যে পরীক্ষা দেওয়াটা, সেটা যেন এনশিওর হয়। সেজন্য কিন্তু আমরা তোমাদেরকে এই মডেল টেস্ট প্র্যাকটিস বুকটা দিব, এবং তোমাদেরকে বলবো যে অবশ্যই তোমার প্রিপারেশন যাই হোক, অন্তত প্র্যাকটিসের জন্য হলেও তোমার এই উন্মেষ মডেল টেস্ট যে বুকটা পাবা, এই মডেল টেস্ট বুকটা ফুল প্র্যাকটিস করবা, প্রত্যেকটা প্র্যাকটিস করবা, 40টা যে মডেল টেস্ট থাকবে প্রত্যেকটা প্র্যাকটিস করবা, কারণ এটা প্র্যাকটিস করলে তোমার ওই পরীক্ষা ভীতিটা দূর হয়ে যাবে। ঠিক আছে, আমরা এরপরে যাই। রাতুল এরপরে যাও। আচ্ছা, আমাদের এখন যেটা বলবো সেটা হচ্ছে আমাদের টোটাল কোর্স আউটলাইন। এটা তোমরা একটু দেখে নিলেই পারবা, যেহেতু বায়োলজিতে অনেক বেশি মানে প্রশ্ন হয়, 30 মার্ক থাকে, এজন্য আমাদের বায়োলজিতে 20টা, রসায়নের 17টা, তোমরা যেন 25 মার্ক থাকে, পদার্থে তুলনামূলক কম 20 মার্ক থাকে, এজন্য 14টা, ইংরেজি এবং সাধারণ জ্ঞান 15-10-এর জন্য আমাদের 6 এবং 3টা ক্লাস থাকবে। তোমাদেরকে আবারও বলছি যে এই ক্লাসগুলো কিন্তু আমরা যেভাবে তোমাদেরকে ডিক্লেয়ার দিলাম এভাবেই আমরা নিব, এবং সময়ে কম বেশি থাকা সাপেক্ষে আমরা তোমাদেরকে এই টোটাল কোর্স আউটলাইনটাকে তোমরা যেন সুন্দরভাবে প্রিপারেশনটা শেষ করতে পারো, সেভাবে করেই
প্রয়োজন মতো রিশিডিউলিং করে দিব, যাতে করে তোমাদের যেন কোনো ধরনের অসুবিধা না হয়। হ্যাঁ, তারপরে আমাদের ভার্সিটি ম্যাথ যে কোর্সটা, এটা তোমাদের জন্য টোটালি ফ্রি। এখানে দেখো আমাদের উদ্ভাসের ভাইয়েরা ক্লাস নিবে এবং আমাদের মেডিকেল কোর্সে উন্মেষের যে মেডিকেলের ভাইয়েরা আছে তারাই নিবে। তোমরা জানো যে এখানে আমাদের ঢাকা মেডিকেল, সলিমুল্লাহ সোহরাওয়ার্দী মেডিকেলের ভাইয়েরাই ক্লাস নিয়ে থাকে, সুতরাং এখানে হাই কোয়ালিটি মেইনটেইন হবে। এবং ভার্সিটি ম্যাথে তোমরা অবশ্যই বুয়েটের এবং ঢাকা ইউনিভার্সিটির ভাইদেরকে পাবা। এখানে দেখো যে বিষয়ভিত্তিক আমাদের শুধু ম্যাথের উপরে 18টা ক্লাস, আবার বলছি শুধুমাত্র ম্যাথের উপরেই 18টা ক্লাস। এটা কিন্তু ভার্সিটি ম্যাথের উপরে না, ভার্সিটি ম্যাথের উপরে 18টা ক্লাস। এর সাথে তুমি দেখো গাণিতিক পদার্থের উপরে 6টা, যেটা ভার্সিটি স্ট্যান্ডার্ড হবে, গাণিতিক রসায়ন যেটা ভার্সিটি স্ট্যান্ডার্ড হবে, শুধু ম্যাথের উপরে 4টা। এই মোট 28টা ক্লাস এটা আমাদের ভার্সিটি ম্যাথের উপরে হবে এবং এটা টোটাল প্রোগ্রামটা তোমাদের জন্য ফ্রি করে দিচ্ছি আমরা। আচ্ছা, এরপরে দেখো স্পেশাল ঘ কোর্স। আমরা বলছিলাম আমাদের যে কোনো প্রোগ্রামের স্টুডেন্টদের জন্য এই কোর্সটা আমরা 50% ডিসকাউন্টে দিচ্ছি। এখানে দেখো যে বিষয়ভিত্তিক বাংলাতে 6টা, ইংরেজিতে 6টা এবং সাধারণ জ্ঞানে 6টা, এই মোট 18টা ক্লাস থাকবে এবং এই কোর্সটাও তোমাদের জন্য 50% ডিসকাউন্টে থাকবে যারা আমাদের বিভিন্ন প্রোগ্রামে রয়েছে। তাহলে এই মোটামুটি আমাদের লেকচার প্ল্যানিং। আমরা বলছি যে সময় থাকার সাপেক্ষে আমাদের এই শিডিউলিংটা তোমাদের এমন ভাবে আমরা করব যাতে করে তোমাদের প্রস্তুতিটা সুষম হয়। সুষম প্রস্তুতির জন্য মানে যে কোনো ধরনের মানে পরিস্থিতি যেটাই হোক না কেন সেভাবে আমরা নিশ্চিত করার চেষ্টা করব। আচ্ছা, শুরু থেকে এমসিকিউ লিখিত, এটা ভাইয়া বলেছে যে তোমরা যেহেতু প্যারালাল প্রস্তুতি নিবা, ভার্সিটি, মেডিকেল এবং ইঞ্জিনিয়ারিং, কৃষি, বিজ্ঞান, প্রযুক্তি সবই প্রস্তুতি নিতে হবে। আসলে বোঝা যাচ্ছে না কোনটায় পরীক্ষাটা কেমন হবে। তো এক্ষেত্রে মেডিকেল ভার্সিটির পরেই তুমি ইঞ্জিনিয়ারিং, এই সিকোয়েন্সে তোমার প্রিপারেশনটা রাখতে পারো। তো যেহেতু ভার্সিটি বলতে ঢাকা ইউনিভার্সিটি মানে হচ্ছে সমন্বিত গুচ্ছ পদ্ধতির যারা হয়তো লিড করবে বা প্রশ্ন প্রণয়ন করবে, সুতরাং শুরু থেকেই এমসিকিউ এবং লিখিত এই সুষম প্রস্তুতি তোমাকে নিতে হবে। আবারও বলতে, তো এইভাবে তোমাকে প্যারালাল প্রস্তুতি নিতে হবে। এখন লিখিতের মধ্যে তুমি অবশ্যই ভার্সিটি স্ট্যান্ডার্ড বা ইঞ্জিনিয়ারিং স্ট্যান্ডার্ড লিখিত যে ধরনের প্রশ্ন হয় সেগুলোর প্রস্তুতি নিবা। আর এমসিকিউতে মেডিকেলটা কভার করলে তোমার মোটামুটি ভার্সিটি এবং কৃষি সমন্বিত যে পরীক্ষাটা হবে অথবা গুচ্ছ পদ্ধতিতে যে পরীক্ষাটা হবে এবং বিজ্ঞান প্রযুক্তি, এটা কভার হয়ে যাবে। তাহলে আমাদের যে পরীক্ষাগুলো থাকবে তুমি একটু দেখে নাও। ডেইলি আমরা হয়তো তোমাদেরকে সাবজেক্টিভ প্লাস জিকে ইংলিশ মিলে তোমাদের 50 মার্কের একটা ডেইলি এক্সাম নিব। উইকলি এক্সাম যেটা হবে সেটা মনে রাখবা যে এটা শুধুমাত্র আমাদের এখানেই রয়েছে যে তোমাকে উইকলি এক্সামে আমরা একদম মেডিকেল স্ট্যান্ডার্ড একটা পরীক্ষা নিব। সেখানে বায়োলজি থেকে 30 মার্ক, ফিজিক্স থেকে 20 মার্ক, কেমিস্ট্রি থেকে 25 মার্ক এবং জিকে থেকে 10 মার্ক, ইংলিশ থেকে 15 মার্ক। মনে রাখবা শুধুমাত্র আমরাই তোমাকে এই উইকলি এক্সাম মানে প্রত্যেক সপ্তাহে তুমি মেডিকেল স্ট্যান্ডার্ড, আবারও বলছি মেডিকেল স্ট্যান্ডার্ড একটা পরীক্ষা দিবা, একদম মেডিকেলের যে সিলেবাস 30, 25, 20, 15, 10 এভাবেই কিন্তু তুমি পরীক্ষা দিতে থাকবা। এটা কেন? কারণ আসলে সুষম প্রস্তুতি নিতে হবে। তুমি দেখবা যে অন্যান্য প্রতিষ্ঠানে হয়তো এমন হবে যে তুমি 2 সপ্তাহ 3 সপ্তাহ ধরে শুধু বায়োলজি পড়ে যাচ্ছ, ফিজিক্স কেমিস্ট্রি গুলাই ফেলছো, হ্যাঁ, আবার ফিজিক্সই পড়তেছো, ওইদিকে বোটানি ভুলে বসে আসছো। তো এটা আসলে সুষম প্রস্তুতি না। আবারও বলছি প্রত্যেক সপ্তাহে তোমাকে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, জিকে, ইংলিশ এই 5টা সাবজেক্টেরই সুষম প্রস্তুতি, সুষম ক্লাস এবং সুষম পরীক্ষা, এটা আমরা নিশ্চিত করব। আচ্ছা, এরপরে তোমাদের মান্থলি এক্সাম হবে 4 সপ্তাহ পর পর। এটা হচ্ছে যে তোমার পুরো মাসের একটা রিভিশন হবে। এই পরীক্ষাটা তোমরা অ্যাটেন্ড করবা। এরপরে ফাইনাল মডেল টেস্ট যেখানে হবে সেটাতে আমরা পেপার ফাইনাল এক্সাম নিব প্রত্যেক সাবজেক্টের জন্য। 2টা পেপার মিলে আমরা সাবজেক্ট ফাইনাল নিব। এরপরে কম্বাইন্ড পেপার ফাইনালটা হলো কি তোমার ফার্স্ট পেপারের সবগুলো মিলে, যেমন কেমিস্ট্রি ফার্স্ট পেপার, ফিজিক্স ফার্স্ট পেপার, বায়োলজি ফার্স্ট পেপার মিলে আমরা কম্বাইন্ড পেপার এক্সাম নিব। আবার ফাইনাল মডেল টেস্ট মানে সেখানে একদম মেডিকেল স্ট্যান্ডার্ড যে সিলেবাস সেটা ফলো করে প্রত্যেক সাবজেক্টের প্রশ্ন থাকবে। এবং স্পেশাল মডেল টেস্ট, এই স্পেশাল মডেল টেস্টটা হচ্ছে যে তোমার যখন ভর্তি পরীক্ষার সামনে চলে আসবে, ডিক্লারেশন চলে আসবে, তখন আমরা মেডিকেল, ডেন্টাল এর জন্য যে প্রস্তুতি তোমরা নিচ্ছ বা মডেল টেস্ট দিচ্ছ, এর পরবর্তীতে তোমরা যেন অন্যান্য প্রতিষ্ঠানে পরীক্ষা দিতে পারো। যেমন সমন্বিত কৃষি হবে বা গুচ্ছ, যেটা বলছি গুচ্ছ কৃষি হবে, তাহলে সের আগে আমরা কৃষি স্পেশাল পরীক্ষা নিতে পারি। তোমার হয়তো যদি সমন্বিত ভার্সিটি হয় তাহলে আমরা ভার্সিটি স্পেশাল পরীক্ষা নিতে পারি। তোমার যদি বিজ্ঞান প্রযুক্তি একটা আলাদাভাবে পরীক্ষা হয় সেটার জন্য আমরা একটা স্পেশাল নিতে পারি। তাহলে এই ধরনের স্পেশাল এক্সাম, তোমার মেডিকেলের পরে আমরা ডেন্টালের জন্য স্পেশাল এক্সাম নিব, তাহলে এই ধরনের স্পেশাল মডেল টেস্ট আমরা রাখবো। আচ্ছা, এরপরে চলে যাও রাতুল। হ্যাঁ রাতুল।
রাতুল আছো? হ্যাঁ, এরপরে আচ্ছা কিভাবে আমরা শেষ করব, কিভাবে পরীক্ষা নিব? আচ্ছা এখানে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে আমাদের ভর্তি পরীক্ষা আসলে মার্চের আগে প্র্যাকটিক্যালি সম্ভব না, ভাইয়া ওইগুলো নিয়ে আলোচনা করেছে। তো তোমাদের যেহেতু সময় আছে, আমি যদি এখন থেকে বলি, মোটামুটি ধরো এবছর 2.5 মাস, আর পরবর্তীতে সেখানে আরো 2 মাস, মোটামুটি 4.5 মাস বা টাইম তোমরা কিন্তু পাচ্ছ। তো আমরা আমাদের যে লেকচার শিডিউল এভাবেই সমন্বয় করেছি, যাতে করে তোমরা এই সময়ের মধ্যে আমাদের ফাইনাল মডেল টেস্ট সহ আমাদের লেকচার গুলো শেষ করতে পারো। আমরা কিন্তু এরকম বলি নাই যে তোমাদের 100 লেকচার নিব, এতগুলো নিব। তোমরা দেখবা যে হয়তো এমন হইতে পারে অনেকে আরো বেশি লেকচার বলছে বা কম বলছে, পরবর্তীতে গিয়ে দেখা গেলো ডাবল লেকচার, 2টা লেকচার একসাথে করে তোমাদেরকে একদিন ক্লাস নিল, একটা পরীক্ষা নিয়ে ফেললো, হ্যাঁ, আবার পরপর পরীক্ষা দিয়ে ফেললো, বা 2টা 3টা সিলেবাস মিলে যখন তুমি পরীক্ষা দিতে হচ্ছে, বা ওই প্রেশারটা তোমাকে শেষের দিকে দিচ্ছে যে এখন তো তোমার সময় নাই, এখন আমরা কি করব, তোমাকে তো এভাবেই পরীক্ষা দিতে হবে, কিছু করার নাই, সময় নাই, এখন তো করতে পারবা না। তো এটা না করে আমরা যেটা করেছি যে এই সময়ের মধ্যে যাতে সুন্দরভাবে তুমি শেষ করতে পারো, আমরা তোমাদেরকে আবারও বলছি যে ডিক্লারেশন দিয়েছি যে এতগুলো ক্লাস হবে, আমরা কিন্তু অতগুলো ক্লাসই নিব, এবং তোমরা এই সময়ের মধ্যে যেন শেষ করতে পারো সেভাবে করেই আমরা সুন্দর একটা লেকচার প্ল্যান করে দিয়েছি। আচ্ছা আমরা এরপরে চলে যাই। আচ্ছা, প্রোগ্রাম অনলাইনেই কিনা? আচ্ছা এখানে ব্যাপারটা হচ্ছে যে আমাদের প্রোগ্রাম অনলাইনে, তো অবশ্যই অনলাইনে তো আমরা শুরু করছি, কিন্তু আরেকটা বিষয় হলো যে মেডিকেল ভর্তি পরীক্ষা থেকে শুরু করে যে কোনো ভর্তি পরীক্ষা যদি শুরু হয়, তাহলে এই পরীক্ষা হওয়ার আগে তো অবশ্যই স্কুল কলেজ খুলবে বা সেটার একটা আয়োজন থাকবে। তখন আমরা আশা করছি যে আমাদের কোচিং গুলো আমরা খুলতে পারবো। তো এই সময়ে আমরা যেটা করব সেটা হচ্ছে যে যখনই সরকার থেকে এরকম একটা নির্দেশনা আসবে, আমরা কোচিং শুরু করব, এবং অবশ্যই ওই সময়ে আমাদের ইন ব্রাঞ্চে আমরা পরীক্ষা শুরু করে দেবো। ধরো আজকে যদি ডিক্লারেশন চলে আসে, আমরা এমন হলো যে কালকে থেকেই তোমাদের পরীক্ষাগুলো শুরু করে ফেলবো, এবং তোমাদের যে ক্লাসগুলো বাকি থাকবে সেই ক্লাসগুলো পর্যায়ক্রমে আমরা মোটামুটি ধরো একটা সামাজিক দূরত্ব এবং যে নিয়ম কানুন রয়েছে সেগুলো মেনটেন করে তোমাদের পরবর্তী 1-2 দিন বা 3-4 দিন পরে পরীক্ষা যে শুরু করলাম তারপর পরেই আমরা সেটা শুরু করব। তাহলে যদি সরকার থেকে এরকম নির্দেশনা আসে, যে পারমিশন আসে, তাহলে অবশ্যই আমাদের অনলাইন প্রোগ্রামটাকে আমরা তখন ইন ব্রাঞ্চে চলে আসবো। সুতরাং আমাদের ফুল প্রোগ্রামটা অনলাইন করছি, ব্যাপারটা এমন মোটেই না। আমাদের অনলাইনে শুরু হচ্ছে, কিন্তু যদি সুযোগ থাকে বা কোনোভাবে আমরা এটা করতে পারি, তাহলে অবশ্যই সরকারের ডিক্লারেশনের পর থেকে আমরা ইন ব্রাঞ্চে পরীক্ষা শুরু করে দেবো ইমিডিয়েটলি, এবং পরপর আমরা ক্লাসগুলো শুরু করে দেবো। আচ্ছা আমাদের অনলাইন প্রোগ্রামে যারা থাকছে, তোমরা দেখো যে এখানে আমরা জুমে লাইভ ক্লাস নিব, সেখানে ক্লাসগুলো তোমাদের ভাইয়ারা নিবে, তোমাদের জুম লিংক দেওয়া হবে এবং তোমাদের আইডি থেকে তোমরা সেটা লগ ইন করতে পারবা, এবং পরবর্তীতে যারা ক্লাস হয়তো মিস করেছো আবার দেখতে পারবা, অথবা তুমি ক্লাসটা করলা বুঝতে পারো নাই, আবার গিয়ে তুমি লগ ইন করে সেই ক্লাসটা থাকবে সেটা দেখতে পারবা। প্রত্যেকটা ক্লাসে তোমার একটা পিডিএফ নোট দেওয়া হবে, সেটা থেকে তুমি সহজে পড়াটাকে আয়ত্ত করে নিতে পারবা। আচ্ছা এরপরে অ্যানালাইসিস রিপোর্ট, সেটা আমরা তোমাদেরকে জানাবো, সেটা হচ্ছে যে পরীক্ষাগুলোতে তুমি কেমন করেছো, সেটা তোমার প্রোগ্রেশন কেমন হচ্ছে, হ্যাঁ, আজকে বায়ো 1-এ কেমন করছো, বায়ো 2-তে গিয়ে কেমন হলো, 3-তে কেমন হলো, হ্যাঁ, একসাথে তুমি একসাথে দেখতে পারবা যে কোনটাতে কেমন করেছো। এটাকে এটা পারফরম্যান্স গ্রাফে তোমরা দেখতে পাবা। আর অ্যানালাইসিস রিপোর্ট হচ্ছে যে তুমি যে পরীক্ষাটা দিচ্ছ সেই পরীক্ষাটায় তোমার কোন প্রশ্ন ভুল হলো, কোনটা ঠিক হলো, কোনটা কেন ভুল হলো, কেন ঠিক হলো, সেটার ব্যাখ্যামূলক তুমি একটা পিডিএফ আকারে পেয়ে যাবা তোমার অ্যানালাইসিস রিপোর্ট। সেখানে তোমার কোনটা কাটা গেল সেগুলো লাল কালিতে মার্ক করা থাকবে। এসএমএস এর রেজাল্ট যাবে, এটা অনেকে ভয় পায় যে বাবা মায়ের কাছে গেলে কেমন কি হয়। তো ভয় পাওয়ার কিছু নাই, তোমার টার্গেট থাকবে যেন নিয়মিত তুমি তোমার প্রোগ্রেশনটা হয়। প্রথম পরীক্ষায় তুমি যদি 40% মার্কস পাও, অসুবিধা নেই, তুমি পরেরটাতে যেন এটা থেকে বেশি করো, 45% 50% পাও, হ্যাঁ, তাহলে এটা আমরা যাব। আর আমাদের অবশ্যই পরবর্তীতে শিক্ষাবৃত্তি থাকবে। তো এই মোটামুটি আমাদের কোর্স আউটলাইন তোমাদেরকে বলা হলো। তাহলে তোমাদের প্রশ্ন অ্যান্সার বা আদার্স যা কিছু আছে সেটা আমাদেরকে কোশ্চেন অ্যান্সার সেশনে জানাও। আমরা সবাই তোমাদের সাথে আছি, তোমাদের ওয়ালি ভাইয়া থেকে শুরু করে আমাদের ডাক্তার ভাইরা তোমাদের কিউএনএতে রয়েছেন অনেকে। তো এক্ষেত্রে আমি আমার সেশনটা এখন শেষ করব। তো তোমাদের সবাইকে আবারও শুভেচ্ছা জানাই। আমাদের উন্মেষের সাথে থাকো, তোমাদের যে সামনের দিনগুলো সেই দিনগুলোতে তুমি তোমার সর্বোচ্চ প্রস্তুতিটা নাও, এবং আমাদের যে দিক নির্দেশনা সেটাকে ফলো করো। আশা করি যে ভর্তি পরীক্ষা, ভাইয়া যেটা বলছিলেন যে এবছর আসলে ভর্তি পরীক্ষাটা অনেক বেশি যুদ্ধের পর্যায়ে, তো আমি বলবো এটা একটা বিশ্বযুদ্ধ। বাংলাদেশে এবছরের ভর্তি পরীক্ষাটা এটা কিন্তু একটা জাতীয় যুদ্ধ না, এটা একটা বিশ্বযুদ্ধ। এই বিশ্বযুদ্ধতে তুমি জয়লাভ করো, এই শুভকামনা জানিয়ে আমার পোর্শন আমি শেষ করছি। থ্যাংক ইউ। ঠিক আছে রাতুল, শুরু করো। থ্যাংক ইউ ভাইয়া।
তো আমি ক্লাসের ডেমোটা দেখানোর জন্য তোমাদের ওয়ালি ভাইয়াকে ডেকে নিচ্ছি, ডক্টর ওয়ালি। ওয়ালি, শুনতে পাচ্ছ আমার কথা? জি ভাইয়া, শুনতে পাচ্ছি। থ্যাংক ইউ ভাইয়া। আমি আচ্ছা, স্টার্ট করছি। ওকে। একটু সময় নিচ্ছি, অ্যাডজাস্ট করে নিই। আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্টস এবং উপস্থিত সবাই। আশা করি সবাই সুস্থ আছো, নিরাপদে আছো। খুব ক্রান্তিকালীন সময় যাচ্ছে আমাদের সবার। এইচএসসির হবে না, এই আনন্দের রেশ কাটতে না কাটতেই আবার ভর্তি পরীক্ষার চিন্তা আমাদের মাথায় উঠে পড়ে লাগলো আর কি। আসলে এরকম চিন্তা আসাটাই স্বাভাবিক, চিন্তা না আসলেই অস্বাভাবিক। আমাদের সামনে সময় আছে, বাট সময়টা ঠিক কতটুকু তা একটু অনিশ্চিত। আর প্রস্তুতি যদি আমরা সমান তালে আগায় নিয়ে না যাই, তাহলে পিছিয়ে পড়ার একটা ভালো সুযোগ থাকবে। যেহেতু একটা এইচএসসি পরীক্ষার মতো বড় পরীক্ষা হচ্ছে না, তাই প্রস্তুতিতে একটা ঘাটতি থেকেই যাবে যদি আমরা এখন থেকেই জোরে সোরে লেগে না যাই। তো শুরুতে আগে পরিচিত হইনি, আমি ডক্টর ওয়ালি, স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ, সিনিয়র শিক্ষক কেমিস্ট্রি। তোমাদেরকে আজকে অবশ্য বায়োলজির কিছু অংশ তোমাদেরকে আজকে আমি দেখাবো। বেসিক্যালি আমাদের ক্লাসগুলো উন্মেষে কেমন হবে সেটার একটা আউটলাইন দেওয়ার জন্য তোমাদেরকে কিছু জিনিস দেখাবো। তো বেসিক্যালি আমি তোমাদেরকে কার্ডিয়াক সাইকেলটা সম্পর্কে একটু আইডিয়া দিব। তবে সেই আইডিয়াটা পাওয়ার জন্য আমাদেরকে প্রিলিমিনারি কিছু কথাবার্তা শিখতে হবে বা জানতে হবে। এই যে আমরা ছবিতে দেখতে পাচ্ছি আমাদের খুবই ইম্পর্টেন্ট একটা অর্গান, যে অর্গানটা হৃৎপিণ্ড বা হার্ট নামে পরিচিত। এই অর্গানটা সম্পর্কে আমাদের কৌতূহল অনেকের অনেক বেশি। ইভেন এই কৌতূহলটাই অনেকের মনে আসলে মেডিকেলে পড়তে আগ্রহ সৃষ্টি করে। আমার ক্ষেত্রেও অনেকটা এই অর্গানের প্রতি বাড়তি আকর্ষণ বা এই অর্গান কিভাবে কাজ করে সেটার কৌতূহল আমাকে মেডিকেলে আসতে অনেকটা অংশে অনুপ্রাণিত করেছে বলে তোমাদের সামনে এই টপিকটা নিয়ে আসলাম। তো এটার ব্যাপারে একটা মজার অভিজ্ঞতা বলি। আমি যখন এইচএসসি স্টুডেন্ট ছিলাম, তখন আমার কলেজে একবার রাতের বেলা আমাদের অ্যাডজুটেন্ট স্যার এসে আমাকে জিজ্ঞেস করলো যে বলো তুমি কি হইতে চাও। তো তখন আমি বললাম যে আমি তো ডাক্তার হতে চাই। তো উনি শুনে একটু কষ্ট পেয়ে বললো আচ্ছা ঠিক আছে বলো তাহলে হার্টের পজিশন কোথায়। আমি তো ওনার দিকে তাকায় এমন ভান ধরলাম যে আরে এটা একটা সহজ প্রশ্ন করলেন। আমি একদম তাড়াতাড়ি বলে দিলাম যে বাম দিকে থাকে। এই কথা শুনে উনি আমার দিকে তাকায় এমন হাসি দিলেন যে আমার তো মনে হইলো যে ডাক্তার হওয়া তো দূরের কথা, নার্স হওয়ারও মনে হয় ক্রাইটেরিয়া আমার ফুলফিল করতেছি না। তো যাই হোক, সেদিনই আসলে উনি আমাকে শিখাই দিলেন যে হার্টের লোকেশন অ্যাকচুয়ালি মাঝখানে, এবং সেটা বাম দিকে ঝুঁকে থাকে। কারণ সেটা ডেভেলপমেন্টালি আমরা পরবর্তীতে মেডিকেল এসে দেখতে পাই যে আসলে ডেভেলপমেন্ট হয় যখন এমব্রায়োনিক স্টেজে, যখন আমাদের এই হার্টটা তৈরি হয়, সেই হার্টে কিছুটা রোটেশনের কারণে দেখা যায় কি হার্টের অধিকাংশ অংশ বাম দিকে ঝুঁকে থাকে। তো যার কারণে আমরা অনেকেই বাম পাশে ভেবে ভুল করি, হার্টের লোকেশন এক্স্যাক্টলি মাঝখানে। যারা যারা এই আনসার ভাবো যে হার্টের লোকেশন দুই ফুসফুসের মাঝখানে, তারা একদম পারফেক্ট আনসারে আছো। তবে তাদের সাথে আমি একটু অ্যাড করে দেই, এই যে দুই ফুসফুসের মাঝখানে, দুইটা ফুসফুসের মাঝখানে এই আবাসিক এলাকাটা তোমরা দেখতে পাচ্ছ ডায়াফ্রামের ঠিক উপরে, এই আবাসিক এলাকাটার কিন্তু একটা নাম আছে। এটার নাম কি? মিডিয়াস্টিনাম। তাহলে আমরা একটা বাড়তি জিনিস শিখলাম যে মিডিয়াস্টিনাম নামে একটা জায়গায় হার্ট আমাদের অবস্থিত, যেটা আমাদের পঞ্চম থেকে অষ্টম থোরাসিক কশরুকা জুড়ে বিস্তৃত আছে। এবং বুকের বাম দিকে কিন্তু আমরা অনেক সময় কি পাই? বিট পাই। তবে কারো কারো ক্ষেত্রে কিন্তু হার্ট ডান দিকেও থাকতে পারে, কি উদ্ভট বিষয়। এবং তাদের ক্ষেত্রে সেটা খুবই রেয়ার কন্ডিশন, তাদের ক্ষেত্রে আমরা সেই কন্ডিশনটাকে বলি ডেক্সট্রোকার্ডিয়া। আমি আমার লাইফে একটা পেশেন্টের মধ্যে এরকম কন্ডিশন দেখেছিলাম আর কি। তো আমাদের এই হার্ট সংক্রান্ত এইসব প্রিলিমিনারি ইনফরমেশন গুলো অনেকেরই জানা, আর না জানা থাকলে অবশ্যই জানতে হবে, কারণ এগুলো মেডিকেল ভর্তি পরীক্ষায় প্রায় আসে। যেমন দেখো, এর দৈর্ঘ্য 12 সেন্টিমিটার, প্রস্থ 8 সেন্টিমিটার, এগুলো কিন্তু এক সময় আসতো। তো আমরা চেষ্টা করব কি কালেকটিভলি পড়ার। যেমন এই 12 সেন্টিমিটার কি কি আছে চাইলে আমরা একসাথে শিখতে পারি। যেমন হার্ট, ট্রাকিয়া, কিডনি আর ইউটিউব। এই ইউটিউব দেখে আবার কেউ আবার ইউটিউবের কথা ভাইবো না, ইউটিউব হচ্ছে ইউটেরাইন টিউব বা ফেলোপিয়ান নালী নামে পরিচিত। এরা সবাই কিন্তু 12 সেন্টিমিটার। সো এভাবে আমরা একসাথে পড়ে রাখার চেষ্টা করব। তো আসো এখন আমরা হার্টের আরো একটু ভেতরে যাই। আমরা বই খুললেই দেখতে পারি যে হার্টের কাভারিং এর নাম পেরিকার্ডিয়াম। বাট পেরিকার্ডিয়ামটা ঠিক কিভাবে থাকে সবাই খেয়াল করো। পেরিকার্ডিয়ামটা কিন্তু দুইটা লেয়ার আছে। আমরা দেখতে পাচ্ছি একদম বাইরে থেকে, দেখো একদম বাইরের যে লেয়ার, এই অংশটাকে জুম করে দেখানো হচ্ছে, খেয়াল করেছো? একদম বাইরে আছে ফাইব্রাস পেরিকার্ডিয়াম, এটাকে আমরা বলি
ফাইব্রাস পেরিকার্ডিয়াম। আর ভেতরে দেখো দুইটা লেয়ার, সবাই নোটিস করলেই দেখতে পাবা যে এখানে দুইটা লেয়ার আছে। দুইটা লেয়ার নিয়েই হচ্ছে সেরাস পেরিকার্ডিয়াম। আর সেরাস পেরিকার্ডিয়ামের বাইরের লেয়ারটাকে আমরা বলি প্যারাইটাল লেয়ার, ভেতরের লেয়ারটাকে বলি ভিসেরাল লেয়ার। এটা সবসময় মনে রাখবা, যেটা ভেতরে বলা হচ্ছে সেই ভেতরের লেয়ারটাকে আমরা বলি ভিসেরাল লেয়ার, আর যেটা বাইরে থাকে সেই বাইরের লেয়ারটাকে আমরা বলি প্যারাইটাল লেয়ার। এই তথ্যগুলো আমাদের জানতে হবে। এখন তোমরাই দেখো, ভেতরে আর বাইরে যদি দুইটা লেয়ার থাকে তাহলে মাঝখানে কি একটা ফাঁকা জায়গা চলে আসছে। সেই ফাঁকা জায়গাটাকে আমরা বলি পেরিকার্ডিয়াল ক্যাভিটি, যেখানে এক ধরনের সেরাস ফ্লুইড থাকে। তোমরা ভাবতে পারো সৃষ্টিকর্তা আমাদের সব অঙ্গের চারপাশে এরকম আবরণী দিয়েছেন, আবার আবরণীর মাঝখানে এক ধরনের তরলও দিয়ে দিয়েছেন। এটা নিয়ে আমরা অনেক সময় কৌতূহলী হয়ে যাই যে এই তরলের প্রয়োজনীয়তাটা কি। জাস্ট চিন্তা করো যে তুমি যদি একটা গ্লাসকে আঘাত করো, সেই গ্লাসটা ভেঙে যেতে পারে, বাট তুমি যদি একটা বালতি ভর্তি পানি মাঝে ওই গ্লাসটা রাখো এবং বালতির বাইরে দিয়ে আঘাত করো, তাহলে দেখবা সেই আঘাতটা কিন্তু প্যাসকেলের সূত্র অনুসারে সব জায়গায় সমানভাবে বিস্তৃত হয়ে যাওয়ার কারণে গ্লাসটা কিন্তু সেই ক্ষতির শিকারটা আর হবে না। তার মানে আমরা কি বুঝতে পারলাম, যে যান্ত্রিক যে কোনো আঘাত থেকে রক্ষা করতে এই তরলের একটা ভূমিকা আছে। সেই ভূমিকাটা রাখতেই কিন্তু এই ধরনের সফিস্টিকেটেড অর্গানগুলো যেমন ব্রেইন, হার্ট, লাংস, তাদের যে কাভারিং, সেই কাভারিং এর মাঝখানে সৃষ্টিকর্তা আমাদেরকে কি আমাদের সুবিধার জন্য কিছু তরল দিয়েছেন আর কি। তো আসো আমরা এখন হার্টের ভেতরের প্রোফাইল পিকচার দেখতে পাচ্ছি। সবাই দেখতেই পাচ্ছ হার্টের চেম্বার আছে 4টা। তবে আমরা জানি ম্যামালদের ক্ষেত্রে এই 4টা প্রকোষ্ঠ দেখতে পাই আমরা। আবার আমরা এভিস বা পক্ষীগুলো এরকম 4টা প্রকোষ্ঠ দেখতে পাই। তো এইগুলোর নাম আমরা মোটামুটি সবাই জানি, যেটা ডান অলিন্দ, এটা ডান নিলয়, এটা বাম অলিন্দ, এটা বাম নিলয়। মাঝখানে কি আছে? আন্তঃনিলয় পর্দা আছে, আর ওখানে উপরের দিকে আন্তঃঅলিন্দ পর্দা আছে। আমাদের মনে রাখতে হবে পুরো হার্ট জুড়ে কিভাবে ব্লাড সার্কুলেশনটা হয়। আমরা জানি কি এই সুপিরিয়র ভেনা কাভা দিয়ে কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্তগুলো চলে আসে ডান অলিন্দে, ইনফিরিয়র ভেনা কাভা দিয়ে কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্তগুলো ডান অলিন্দে আসে, সেখান থেকে ডান নিলয়ে যায়। ডান নিলয়ের সংকোচনের ফলে পালমোনারি ধমনী দিয়ে সেটা বের হয়ে আসে, পালমোনারি ধমনীর মাধ্যমে সেটা চলে যাচ্ছে কোথায়? ফুসফুসে, এবং ফুসফুসে যে অক্সিজেন সমৃদ্ধ হয়ে পালমোনারি শিরার মাধ্যমে বা পালমোনারি ভেইনের মাধ্যমে সেটা রিটার্ন করছে কোথায়? বাম অলিন্দে, লেফট অ্যাট্রিয়ামে। সেই লেফট অ্যাট্রিয়াম থেকে পরবর্তীতে সংকোচনের মাধ্যমে লেফট ভেন্ট্রিকেলে আসে এবং সেখান থেকে অ্যাওর্টার মধ্য দিয়ে সারা দেহে এই ব্লাড ছড়িয়ে পড়ে। তোমরা হয়তো ভাবছো এগুলো তো রিয়েল পিকচার না, আসলে হার্ট দেখতে কেমন, হার্টের অ্যাকচুয়াল সিনারিওটা কেমন তাদের জন্য এই যে দেখো বিশেষ উপহার। হার্টটাকে আমরা ভেতর থেকে দেখতে চাইলে অনেকটা এমন দেখতে পাই। সবাই দেখতে পাচ্ছ ভালভগুলো ঠিক কিভাবে থাকে। তোমরা হয়তো এই ভালভগুলোর নাম সবাই জানো, এই ভালভগুলোর নাম আবার একটু শিখাই দিই। এই যে যেটা ডান পাশে আছে সেটাতে কাস্প আছে 3টা, 1টা 2টা 3টা, তাই এটাকে আমরা বলি ট্রাইকাসপিড ভালভ। আবার একই রকম বাম পাশে যে ভালভটা থাকে সেটাকে আমরা বলি বাইকাসপিড ভালভ, কারণ এখানে 2টা কাস্প বা পর্দা আছে। এই বাইকাসপিড ভালভকে কিন্তু আবার মাইট্রাল ভালভও বলে। এটা কিন্তু আমরা অনেকেই জানি না, এটা আমরা জেনে রাখার চেষ্টা করব। অনেকে আমরা ভাবি এই মাইট্রাল নামটা আবার কোথা থেকে আসলো। বিশপের টুপির নাম হচ্ছে মিটার, সেই বিশপের টুপির নামের সাথে মিল রেখে কিন্তু এরকম একটা নাম এসেছে মাইট্রাল ভালভ বা মাইট্রাল কপাটিকা। আর এইদিকে আমরা আমাদের সেমিলুনার কপাটিকা বা অর্ধচন্দ্রাকার কপাটিকা গুলোকে দেখতে পাচ্ছি। তাহলে আমরা হার্টের যে ভালভগুলো সেগুলো নিয়ে আরেকবার একটু ওরিয়েন্টেড হয়ে যাই। ডান পাশে থাকে ট্রাইকাসপিড ভালভ, বাম পাশে থাকে মাইট্রাল ভালভ। অ্যাওর্টা বা পালমোনারি আর্টারির গোড়ায় পালমোনারি ভালভ বা অ্যাওর্টিক ভালভ থাকে। এগুলোকে আমরা কি বলি? সেমিলুনার ভালভও বলি। এগুলোকে আমরা সেমিলুনার বা বাংলায় কি বলি? অর্ধচন্দ্রাকার কপাটিকাও বলি। তবে একটা জিনিস খেয়াল রাখবা, এগুলো অর্ধচন্দ্রাকার কপাটিকা, কিন্তু এখানে কাস্প কয়টা আছে? 1টা 2টা 3টা। খেয়াল রাখবে এদেরকে যে ট্রাইকাসপিড ভালভও বলা যেতে পারে, সেদিকে আমাদের একটু খেয়াল রাখতে হবে। এই যে দেখো আমাদের হার্টের আভ্যন্তরীণ দৃশ্য। তো আমরা এভাবে কিন্তু মেডিকেল ভর্তি পরীক্ষায় প্রশ্ন পাচ্ছি। দেখছো আমরা যা পড়লাম তার আলোকে কিন্তু এখন আলোচনা করতে পারি যে ডান অলিন্দ ডান নিলয়ের সংযোগস্থলে কপাটিকা কি থাকবে। সেই কপাটিকাটা হচ্ছে ডান পাশে অবশ্যই কি থাকবে? ট্রাইকাসপিড কপাটিকা থাকবে ডান অলিন্দ এবং ডান নিলয়ের সংযোগস্থলে।
আমাদের হার্টে যখন সংকোচন হয় তখন রক্ত বের হওয়ার জন্য যে ঘটনাটা ঘটে সেটা হচ্ছে সিস্টোল। ভেন্ট্রিকলের সিস্টোল আমরা দেখতে পাচ্ছি, ভেন্ট্রিকলের ডায়াস্টোল আমরা দেখতে পাচ্ছি, যে সময় ভেন্ট্রিকলের রক্তগুলো চলে আসে। তো এই ঘটনাটা নিয়েই হচ্ছে কি কার্ডিয়াক সাইকেল। তো আমি খুব সংক্ষেপে তোমাদেরকে একটা আউটলাইন দিয়ে দিই যেগুলো আমাদের বুঝতে খুব সুবিধা হবে। যেমন 60 সেকেন্ড সময় যদি 75 বিট হয়, তাহলে সবাই জানো যে প্রতি বিটের সময় কতক্ষণ? 0.8 সেকেন্ড। তাহলে দেখো আমরা একটা ঘড়ির মাধ্যমে কিন্তু এই 0.8 সেকেন্ডের ঘটনাগুলোকে ডিজাইন করে দেখাতে পারি। যেমন আমি যদি টাইমিং দিয়ে দিই 0.0, 0.1, 0.2, 0.3, 0.4, এভাবে আমি টোটাল ক্লকটাকে ডিজাইন করলাম। আর এই ক্লকের মাধ্যমে বা এই টাইমলাইনের মাধ্যমে হার্টের ইভেন্টগুলোকে আমি ডেসক্রাইব করব। আমরা জানি আমাদের অ্যাট্রিয়ামের সংকোচন সবার আগে হচ্ছে, কারণ সাইনো অ্যাট্রিয়াল নোড বা এসএ নোড কোথায় আছে? অ্যাট্রিয়ামে আছে। সো এই অ্যাট্রিয়ামের সংকোচনের সময় খুবই কম লাগবে, যেটা কিনা অলমোস্ট 0.1 সেকেন্ড। তাহলে এতটুকু সময় আমরা কি বলতে পারি? অ্যাট্রিয়ামের সিস্টোল। তাহলে সবাই বুঝো, এই এতটুকু সময় যদি অ্যাট্রিয়ামের সিস্টোল হয়, তাহলে বাকি 0.7 সেকেন্ড কি হবে? বাকি 0.7 সেকেন্ড হবে অ্যাট্রিয়ামের ডায়াস্টোল। এবার খেয়াল করো, অ্যাট্রিয়ামের সিস্টোল যখনই শেষ, তখনই কিন্তু রক্ত এবার উপরের দিকে ওঠা শুরু করবে, ভেন্ট্রিকল থেকে বের হওয়া শুরু করবে। আর ভেন্ট্রিকল থেকে সংকোচন শুরু হচ্ছে এই অ্যাট্রিয়ামের সিস্টোলের শেষ হওয়ার প্রায় সাথে সাথে। তাই আমরা বলতে পারি এর পরের যে 0.3 সেকেন্ড, এই সময়টাতে হবে ভেন্ট্রিকলের সিস্টোল। এই সময়টাতে কি হবে? ভেন্ট্রিকলের সিস্টোল। আর এর পরবর্তী সময়টাতে 0.3 সেকেন্ড শেষে ভেন্ট্রিকল রিল্যাক্স হয়ে যাবে, সেই কন্ডিশনটাকে আমরা কি বলি? ভেন্ট্রিকলের ডায়াস্টোল। এখন দেখো এভাবে যে আমরা প্রেজেন্ট করেছি, এখান থেকে আমরা কি কি আইডিয়া পাচ্ছি। যেমন আমরা কেউ যদি প্রশ্ন করে আমাদেরকে, বলি অ্যাট্রিয়ামের সিস্টোলের সময় ভেন্ট্রিকলে কি চলে, আমরা বলতে পারি ভেন্ট্রিকলে ডায়াস্টোল চলে। আবার দেখো ভেন্ট্রিকলের সিস্টোলের সময় অ্যাট্রিয়ামে কি চলে, আমরা বলতে পারি অ্যাট্রিয়ামে ডায়াস্টোল চলে। তবে যদি কেউ এভাবে প্রশ্ন করতো, বলো অ্যাট্রিয়ামের ডায়াস্টোলের সময় ভেন্ট্রিকলে কি চলে, তখন কিন্তু তোমরা ভেবে চিন্তে উত্তর দিতা যে হ্যাঁ, প্রথম 0.3 সেকেন্ড ভেন্ট্রিকলের সিস্টোল চলবে, আর শেষ 0.4 সেকেন্ড ভেন্ট্রিকলের ডায়াস্টোল চলবে, যার মাধ্যমে আমরা বলতে পারি 0.3 প্লাস 0.4 মিলে কত হচ্ছে? 0.7 হয়ে যাচ্ছে। সিমিলারলি ভেন্ট্রিকলের ডায়াস্টোলের সময় কি ঘটনা ঘটে অ্যাট্রিয়ামে, তাও আমরা এইসব ছবি দেখে বলতে পারবো। সো ওভারঅল এখানে যা ঘটতেছে সেটাকে যদি এখন আমরা ভিজুয়ালাইজ করার চেষ্টা করি, এই যে দেখো, তোমরা সবাই এই ছবিটার দিকে তাকাও, এটা হচ্ছে অ্যাট্রিয়ামের সিস্টোল। দেখতেই পাচ্ছ অ্যাট্রিয়ামের সংকোচনের কারণে রক্তগুলো কোথায় নেমে আসছে? ভেন্ট্রিকলে নেমে আসছে। অ্যাট্রিয়ামের সিস্টোল শেষ হওয়ার পরপরই কি হয়? ভেন্ট্রিকলের সিস্টোল শুরু হয়। সবাই দেখতে পাচ্ছ এইটা হচ্ছে ভেন্ট্রিকলের সিস্টোল। তখন রক্তের ধাক্কায় এই বাইকাসপিড ট্রাইকাসপিড বন্ধ হয়ে যায়। আর বাইকাসপিড ট্রাইকাসপিড বন্ধ হয়ে যাওয়ার কারণে এখানে আমরা আমাদের ফার্স্ট হার্ট সাউন্ড, যেটাকে আমরা বলি লাভ, সেটা পেয়ে যাই। এই হচ্ছে ভেন্ট্রিকুলার সিস্টোলের দৃশ্য। আর ভেন্ট্রিকুলার সিস্টোল শেষে যখন ডায়াস্টোল হবে, তখন ঘটনাটা হবে অনেকটা এরকম। ভেন্ট্রিকুলার ডায়াস্টোলের দৃশ্যটা সবাই দেখতে পাচ্ছ। এই সময়টাতে ভেন্ট্রিকুলে রক্ত আসছে, কিন্তু এই সেমিলুনার কপাটিকা বন্ধ থাকছে। অ্যাকচুয়ালি যে রক্তগুলো যেতে পারে না আর কি, এই অ্যাওরটা পালমোনারি ধমনী দিয়ে যেতে পারে না, ভেন্ট্রিকল ডায়াস্টোল হয়ে যাওয়ার কারণে, ফিরে আসতে যাওয়ার কারণে এখানে সেমিলুনার কপাটিকা গুলোকে বন্ধ করে দেয়। আর এই সেমিলুনার কপাটিকা বন্ধ হওয়ার জন্য আমরা আওয়াজ পাচ্ছি কি? ডাব আওয়াজটা পাচ্ছি। তো এভাবেই আমরা কার্ডিয়াক সাইকেলটাকে ইলাবোরেটলি ক্লাসে আলোচনা করব। এবং এই যে আলোচনা করলাম তার প্রেক্ষিতে দেখো আমরা কি কি কোয়েশ্চেন আনসার করতে পারছি। দেখো পেসমেকারের অবস্থান কোথায়, আমরা একটু আগেই বলেছি সেটা কোন অলিন্দে ছিল? ডান অলিন্দে। একই রকম ভাবে আমরা দেখতে পাচ্ছি অলিন্দের ডায়াস্টোলের সময়কাল কত, এটাও কিন্তু আমরা শিখে ফেলেছি অলরেডি, সেটা কত? 0.7 সেকেন্ড। তাহলে দেখেছো আমাদের প্রত্যেকটা পড়ার পারপাসই হচ্ছে অ্যাডমিশন টেস্টের সিলেক্টিভ কিছু কোয়েশ্চেন কিভাবে আমরা ট্যাকেল করব সেটা স্কিল ডেভেলপ করা। আর আমরা যা পড়বো এর পাশাপাশি যে দাগানো বইটা পাবো, সেই দাগানো বইটা দেখতে কেমন হবে সেটা একটু তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এভাবে লাল সবুজে সুন্দরভাবে দাগানো থাকবে, যাতে তোমাদের বুঝতে বিন্দুমাত্র কষ্ট না হয় কোনটা বেশি গুরুত্বপূর্ণ, কোনটা অপেক্ষাকৃত কম গুরুত্বপূর্ণ। আমরা যা আলোচনা করলাম তা দেখো, এখন তোমরা যদি বই থেকে এভাবে পড়ে নাও তাহলে কিন্তু খুব ভালো একটা আইডিয়া পাবো। আর লাস্টলি তোমাদেরকে একটা লাইফ লেসন দিয়ে আমি শেষ করতে চাই। এই যে দেখো, আমি দুইটা অর্গানকে পাশাপাশি রাখলাম। এই পাশের অর্গানটার নাম ব্রেইন আর এই পাশের অর্গানটার নাম হার্ট।
তো বেসিক্যালি এই দুইটা অর্গান আমাদেরকে খুব বড় একটা লাইফ লেসন দিতে পারে। যদি আমি তোমাদেরকে প্রশ্ন করতাম এবং তোমাদের উত্তর শুনতাম, যে এভাবে যদি প্রশ্ন বলা হয় যে সবচেয়ে পরিশ্রমী আমাদের দেহে পরিশ্রমের প্রতীক বা লেবার বা ইন্ডাস্ট্রিয়াসের প্রতীক কোন অঙ্গটা হতে পারে, সেই ক্ষেত্রে তোমরা নিঃসন্দেহে বলতে পারতা যে হার্ট হচ্ছে পরিশ্রমের প্রতীক। কারণ তুমি চিন্তা করো, তুমি জন্ম নেয়ার পর থেকেই কিন্তু এই হার্ট নিরলস ভাবে বিট করেই যাচ্ছে। এর সার্কুলেশন যদি কোনোভাবে বন্ধ হতো তাহলে তুমি রেস্ট ইন পিস হয়ে যেতা, তাই না? এই হার্ট কিন্তু পরিশ্রমের একটা প্রতীক। আবার ব্রেইন বললেই আমরা কি বুঝি? ব্রেইন হচ্ছে মেধার প্রতীক। কিসের প্রতীক? মেধার প্রতীক। আমরা কিন্তু ক্লিনিক্যালি এরকম একটা টার্ম পাই যে ব্রেইন ডেথ, যখন পেশেন্ট ইরিভার্সিবল নার্ভাস ড্যামেজ হয়ে গেছে, ব্রেইন তার ফাংশনিং ক্যাপাসিটি হারায় ফেলছে, কিন্তু তার ব্রেইন স্টেম ইনটেক্ট আছে বা হার্ট তার সার্কুলেশন মেনটেন করে যাচ্ছে বলে আমরা পেশেন্টটাকে তখনও ডেথ ডিক্লেয়ার করতে পারি না। তার মানে আমরা এরকম সিচুয়েশন দেখতে পাই যেখানে ব্রেইন কাজ করছে না কিন্তু হার্ট কাজ করছে। এরকম সিচুয়েশন পসিবল, বাট এরকম সিচুয়েশন কিন্তু কখনোই পসিবল না যেখানে হার্ট অচল কিন্তু ব্রেইন সচল। এরকম হলে তো মানুষ ঘাবড়ে যাবে, হার্ট চলছে না ব্রেইন চলছে, কি অদ্ভুত ব্যাপার। এমনটা সম্ভব না। তাহলে এখান থেকে আমাদের আইডিয়াটা কি? আমাদের আইডিয়াটা হচ্ছে, তুমি যতই মেধাবী হও না কেন, তোমার যদি পরিশ্রমের ঘাটতি থাকে, সেই মেধা শূন্যে পর্যবসিত হতে বেশি সময় লাগবে না। অনেকটা ব্রেইন সচল বাট হার্ট অচলের মতো। আর তুমি যদি মেধায় ঘাটতি অনুভব করো বা তোমার মেধা যদি অনেকের চাইতে অনেক কমও হয়ে থাকে, তুমি কিন্তু শুধুমাত্র পরিশ্রম দিয়ে কিন্তু সেই মেধার ঘাটতিটাকে পূরণ করে অনেক দূরে এগিয়ে যেতে পারবে। তাই হার্ট থেকে এই লেসনটা, আগের পড়াগুলো শিখো না শিখো, এই লেসনটা সবাই লাইফ টাইম কাজে লাগানোর চেষ্টা করবা। আমার পক্ষ থেকে সবার জন্য সামনের যাত্রার জন্য শুভকামনা। এখন রাতুল ভাই, আপনি যদি একটু বাকি অংশটুকু বলে দেন তাহলে ভালো হবে। থ্যাংক ইউ ওয়ালি। তো ওয়ালি কথা বলতে বলতে আসলে আমি হচ্ছে স্মৃতি থেকে যতটুকু সম্ভব একটা স্কেলেটনের ছবি আঁকার চেষ্টা করেছিলাম, হিউম্যান স্কেলেটন যেটা। তো যাই হোক, নিশ্চয়ই এখানে অনেক কিছু ভুল আছে। তো আমরা আসলে আমাদের ওরিয়েন্টেশনের প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। তো এই মুহূর্তে হচ্ছে আমি সমাপনী বক্তব্যের জন্য অনুরোধ করব আমাদের শ্রদ্ধেয় মোহাম্মদ আবুল হাসান লিটন ভাইকে। লিটন ভাইয়া, আমার কথা কি শুনতে পাচ্ছেন? আর ইন দ্য মিন টাইম প্যানেলিস্ট ভাইয়ারা যারা আছেন, যদি হচ্ছে জুয়েল ভাই কিংবা হচ্ছে আহ, বাকি ভাইয়ারা যদি কিছু বাড়তি বলতে চান। আর ইন দ্য মিন টাইম আমি প্যানেলিস্ট ভাইয়াদেরকে একটা রিকোয়েস্ট করব, সেটা হচ্ছে আমাদের ক্লাস এবং পরীক্ষা দেওয়ার পদ্ধতির উপরে যে টিউটোরিয়ালটা আছে তার লিঙ্কটা যদি একটু চ্যাট বক্সে পেস্ট করে দেন, সেখান থেকে সবাই লিঙ্কটা কপি করে নিতে পারবে। আর লিটন ভাই কথা শুরু করতে করতে আমি জাস্ট একটু হচ্ছে আমাদের ওয়েবসাইটটা দেখিয়ে দিই। সেখানে হচ্ছে ক্লাসে জয়েন করা এবং পরীক্ষার যে পদ্ধতিটা, খুব সহজ এবং খুব সহজে অনুসরণীয় একটা পদ্ধতি। তো সেটা আমি একটু দেখিয়ে দিতে চাচ্ছি। তো আমি ওয়েবসাইটটা এখানে শেয়ার করছি। রাতুল, আমার আচ্ছা, কথা শুনতে এটা পাও? হচ্ছে আমাদের ওয়েবসাইট। জি ভাইয়া, শুনতে পাচ্ছি। একদম ক্লিয়ার ঠিক আছে, ভাইয়া। তুমি শেষ করো। হ্যাঁ, তো ঠিক আছে, আমি শেষ এই করো। ফাঁকে একটু পরীক্ষার পদ্ধতিটা জানিয়ে দিচ্ছি বা দেখিয়ে দিচ্ছি। আর ইন দ্য মিন টাইম প্যানেলিস্ট ভাইয়ারা আমাদের যে টিউটোরিয়াল গুলো আছে, অর্থাৎ কিভাবে আমরা ক্লাসে জয়েন করব, পরীক্ষা দিব, এই সংক্রান্ত যে বিষয়াদিগুলো, তো সেই টিউটোরিয়াল লিংক গুলো আমাদের উদ্ভাস উন্মেষ শিক্ষা পরিবারের ইউটিউব চ্যানেলে যে লিংক গুলো আছে বা যে ভিডিওগুলো আছে টিউটোরিয়ালের, সেগুলো যদি একটু চ্যাট বক্সে পেস্ট করে দেন, তাহলে সবাই সেখান থেকে হচ্ছে লিংক গুলো কপি করে নিতে পারবে, যদি কারো সন্দেহ থেকে থাকে যে কিভাবে ক্লাস করবে কিংবা পরীক্ষা দিবে। সবচেয়ে সহজ হচ্ছে ক্লাসে জয়েন করা, কারণ ওয়েবসাইটে ঢুকলেই লেকচার অংশটাই আসলে সিলেক্ট করা থাকে। সেখানে আমি যে কোনো আমার যে কোনো কোর্স, সেটা যদি আমি সিলেক্ট করি, সেখান থেকে আমি হচ্ছে সেই কোর্সের জন্য আপকামিং যে লেকচারটা সেটা সিলেক্ট করতে পারবো। আর এখন যেহেতু সবগুলো ক্লাস অনলাইনেই হচ্ছে, অনলাইন ক্লাস অটোমেটিক্যালি সিলেক্ট করা থাকে। এখানে ক্লাসটার নিচে এরকম লেখা থাকবে যে ক্লাসটা শুরু হতে আর কতক্ষণ বাকি। ক্লাস শুরু হওয়ার 10 মিনিট আগে এখানে জয়েন নাও বাটন থাকে, জয়েন নাও বাটনে ক্লিক করলেই আমি আসলে ক্লাসটা শুরু করে দিতে পারি। আর যদি আমি পুরনো কোনো ক্লাস দেখতে চাই, তাহলে আপকামিং লেকচারের বদলে পাস্ট লেকচার সিলেক্ট করলেই ইতিপূর্বে আমি যে যে ক্লাসগুলো করেছি সেই সবগুলো ক্লাসের কার্ড সামনে চলে আসে। তো সেখানে রিপ্লে ভিডিও এবং স্টাডি ম্যাটেরিয়ালস, এই দুইটা
অপশন থাকে। রিপ্লে ভিডিওতে ক্লিক করলে আমি পুরোনো ক্লাসটা আবার দেখতে পাই, আর স্টাডি ম্যাটেরিয়ালসে ক্লিক করলে সানি ভাই একটু আগে যে বলছিলেন যে কালারফুল যে পিডিএফটা, অ্যানোটেটেড পিডিএফ, সেই পিডিএফটা চলে আসে, সেটা চাইলেই আমি ডাউনলোড করে নিতে পারি। আর পরীক্ষার বেলায় যদি আমি আসি, পরীক্ষা হচ্ছে আমি একইভাবে পাস্ট এবং আপকামিং যে কোনো একটা এক্সাম সিলেক্ট করতে পারি। তো সেই এক্সাম সিলেক্ট করে সেই এক্সামটা আমি দিয়ে দিতে পারি। তো লিটন ভাই চাইলে ভাইয়া আপনি কিছু প্রশ্নের উত্তর দিয়ে ফেলতে পারেন বা কথা শুরু করতে পারেন। ইন দ্য মিন টাইম আমি হচ্ছে রিটেন পরীক্ষার যে প্রক্রিয়াটা রেডি হলে আমি দেখিয়ে দিচ্ছি। হ্যাঁ, ওই একটা পোল কি আমাদের মনে রেডি ছিল রাতুল, সেটা হলো যে ওরা অনেকে প্রশ্ন করেছে ভাই ক্লাস কবে থেকে শুরু করবেন। তো আমাদের গতকাল আমরা একটা পোল নিয়েছিলাম, সেম পোলটাকে আজ কোথা থেকে নিতে পারি কিনা। আমাদের ওই পোলটা মেবি রেডি আছে। রাতুলকে আমাকে শুনতে পাও? রাতুলকে আমাকে শুনতে পাচ্ছো? রাতুলের কথা আমি শুনতে পাচ্ছি না। হ্যাঁ ভাইয়া, আমি শুনতে পাচ্ছি। আচ্ছা, ভাইয়া অলরেডি একটা পোল লঞ্চ করে দেয়া আছে যে নতুন পর্ব কবে থেকে শুরু করলে ভালো হয়। দেখা যাচ্ছে মোটামুটি মিশ্র প্রতিক্রিয়া আর কি। 18 তারিখের পক্ষেই বেশি মতামত। স্টুডেন্টরা অনেকে জিজ্ঞাসা করতেছে আমাদের ভর্তি প্রক্রিয়া কিভাবে হবে। তো ওই তোমাদের চ্যাটে আমাদের ভাইয়ারা আমাদের ইউটিউব চ্যানেলের একটা ভিডিও লিংক দিয়ে দিছেন। ওই লিংকে গেলে তোমরা ডিটেলস দেখতে পাবা যে কিভাবে ভর্তি হতে হবে। প্রসেস খুবই সিম্পল। হ্যাঁ, আমরা শেষ পর্যায়ে চলে আসছি। যাক, আমাদের পোলটা মোটামুটি আমরা এখন এন্ড করে দিতে পারি আলহামদুলিল্লাহ। বাকি ওয়ালি তো আলহামদুলিল্লাহ ফিনিশিং টেনেই দিয়েছে। যে ও যেমন ব্রেইন এবং হার্টের যে এক্সাম্পলটা দিয়েছে, সেটা তো আমরা বুঝতে পারতেছি মেসেজটা আসলে কি। তো পরিশ্রম অবশ্যই আমাদেরকে করতে হবে, মেধা আমার কম হইলেও পরিশ্রম করতে হবে। আর পরিশ্রম করার পরও আসলে ফলাফলটা যে পরিপূর্ণ আমার হাতে, বিষয়টা এরকম না। এখানেও আমাদের একটু বুঝতে হবে যে আমি পরিশ্রম করলাম, মেধা আমার কম থাকুক বেশি থাকুক পরিশ্রম করলাম, ইভেন আমি অনেক মেধাবী অনেক পরিশ্রমও করলাম, স্টিল দেন ফলাফলটা সবসময় আমার হাতে না আর কি। হ্যাঁ, কাজে ফলাফলটা নির্ধারিত হয় সৃষ্টিকর্তার পক্ষ থেকে। এই জন্য আমি, আর সৃষ্টিকর্তার ক্ষেত্রে উনি সবসময় ন্যায় বিচার করেন। কাজে আমি যদি চেষ্টা করি পরিশ্রম করি, তাহলে আমার আবার মানে ফলাফল ভালোটা পাওয়ার সম্ভাবনাই বেশি। কাজেই মানে এইটা আমাদের খেয়াল রাখতে হবে যে আমরা চেষ্টা করব। মেধা তো অবশ্যই আমাদের আল্লাহ পাক দিয়েছেন, সেটাকে কাজে লাগাবো, সাধ্যমতো চেষ্টা করব। আর এরপর ফলাফলের জন্য সৃষ্টিকর্তার উপর নির্ভর করব। এবং এই সৃষ্টিকর্তার সাহায্য পাওয়ার জন্য যেটা যেটা জরুরি সেটা হচ্ছে নিজের চেষ্টাটা সবার আগে থাকতে হবে। আর দ্বিতীয় হলো যে আশেপাশে যারা আছে তারা যেন আমার জন্য দোয়া করে, বিশেষ করে মুরব্বী যারা আছেন, হ্যাঁ, সেটা আমরা খেয়াল রাখবো। আমাদের বাবা মা বা আরো মুরব্বী যারা আছেন তাদের দোয়া যাতে আমরা পেতে পারি, আমাদের আচার আচরণ থেকে শুরু করে অ্যাক্টিভিটি যেন সেই রকম হয় যাতে করে আমরা বড়দের মুরব্বীদের দোয়া পাইতে পারি। যেমন এখন প্যান্ডেমিক টাইমে আমরা ঘরে থাকতে থাকতে অনেকটা টক্সিক হয়ে যাচ্ছি। আমাদের বড়রা এবং মুরব্বী যারা আছেন ঘরের মধ্যে অনেক সময় হয়তো মেজাজ ধরে রাখতে পারতেছি না বা পারি না। কাজে এই বিষয়গুলো খুব সেন্সিটিভ, এগুলো খেয়াল রাখতে হবে যাতে করে বড়দের দোয়া আমার মাথার উপর সবসময়ই থাকে, এটা খেয়াল রাখতে হবে। আর আমরা যদি সৃষ্টিকর্তার যেভাবে চলতে বলছেন সেভাবে যদি আমরা চলতে থাকি, তাহলে ইনশাআল্লাহ সৃষ্টিকর্তা আমাদেরকে এই জগতেও যেমন সফল করবেন, ইনশাআল্লাহ পরবর্তী জীবন আমাদের সামনে যেটা আসতেছে সেখানে আল্লাহ তাআলা আমাদেরকে চিরদিনের জন্য কামিয়াব করবেন ইনশাআল্লাহ। কাজে আমরা পরিশ্রম করব, মানে সৃষ্টিকর্তার উপর ভরসা রাখবো, এবং আমাদের আশেপাশে যারা আছে, হ্যাঁ, তাদের সাথে আমাদের সদ্ব্যবহার, বিশেষ করে মুরব্বীদের সাথে আমাদের সদ্ব্যবহার খেদমত যেন সবসময়ই থাকে, এটা আমার পক্ষ থেকে বিশেষ পরামর্শ। আর আমরা মানে কখনো যেন হতাশ না হই, হতাশা যেন আমাদেরকে গ্রাস না করে। কারণ হতাশ হওয়া এটা কোনো মানে যদি ইসলামের পরিভাষায় বলা হয় তো মুমিনের লক্ষণ না। মুমিন কখনো হতাশ হইতে পারে না। হ্যাঁ, নিশ্চয়ই অন্য ধর্মেও এটার ব্যাপারে একই রকম মতামতই থাকবে। কাজেই আমরা হতাশ হব না, প্রতিযোগিতা অবশ্যই আছে, থাকবে। আমরা সেটাকে পজিটিভ ওয়েতে নিয়ে আমার প্রিপারেশনটাকে স্মুথ করব, সৃষ্টিকর্তার উপর ভরসা করে আগাই যাব, ইনশাল্লাহ আমাদের জন্য ভালো কিছু হবে সেই আশাবাদ রেখে আমি আজকে সেশনের সমাপনী ঘোষণা করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। থ্যাংক ইউ ভাইয়া। আর লাস্টলি আমি হচ্ছে স্টুডেন্টদেরকে একটু দেখিয়ে দিতে চাই, কারণ যেহেতু মেডিকেলের জন্য, সো মেডিকেলে যেহেতু মেইনলি অবজেক্টিভ পরীক্ষা হয়ে থাকে, তো এখানে যেহেতু এখন ভার্সিটির কোর্সটাও সাথে যুক্ত, সো এখানে কিছু রিটেন এক্সাম হবে। তো এই রিটেন এক্সামটা কিভাবে দিব আমরা তারও বিস্তারিত টিউটোরিয়াল আমাদের ইউটিউবে আছে। তো আমি এখানে এক নজরে দেখিয়ে দিচ্ছি। টেক এক্সাম বাটনে ক্লিক করলে পরীক্ষাটা শুরু হয়ে যায়।
তার নিচে স্টার্ট রিটেন এক্সাম, আমি ভার্সন সিলেক্ট করে স্টার্ট রিটেন এক্সামে ক্লিক করলে পরীক্ষার কাউন্টডাউন শুরু হবে টাইমের। তো এই টাইমের মধ্যে আমাকে উত্তর করতে হবে। তো রিটেন এক্সাম দেওয়ার নিয়ম হচ্ছে আমাকে আসলে কাগজে কলমে খাতায় লিখে উত্তরটা করতে হবে। তো খাতায় লিখে উত্তরটা করার পর সেই ছবিটা এখানে আপলোড দিতে হবে, তাহলেই আমার পরীক্ষার প্রক্রিয়াটা আসলে শেষ। কারণ রিটেন পরীক্ষার খাতা যেহেতু একজন টিচারকে ফিজিক্যালি দেখতে হবে, তাই ছবিটা আমাদের কাছে পর্যন্ত পৌঁছাতে হবে। তো এখানে ধরা যাক একটা সাপোজ একটা এক্সাম্পল প্রশ্ন দেওয়া, তো এই প্রশ্নের উত্তরটা আমি একটা কাগজে লিখবো, সেই কাগজে লিখে তার ছবি তুলবো, ছবি তুলে এখানে আমরা আপলোড দিব। আপলোড দেওয়ার জন্য আমরা যেভাবে সোশ্যাল মিডিয়াতে ছবি আপলোড দেই, অর্থাৎ দুইটা অপশন থাকে আমাদের, ক্যামেরা অন করে আমি ছবি তুলে আপলোড দিতে চাই কিনা বা অলরেডি তোলা ছবি আমি আপলোড দিতে চাই কিনা, যে কোনো অপশন আমি এখানে কাজে লাগাতে পারি যদি আমি মোবাইল থেকে পরীক্ষাটা দেই। আর যদি ল্যাপটপ থেকে দেই তাহলে হচ্ছে আমি যেটা করতে পারি, আমি অলরেডি হচ্ছে মোবাইলে তোলা ছবিটাকে ল্যাপটপে ট্রান্সফার করে আপলোড দিয়ে দিতে পারি। তো আমি আপলোড অ্যান্সার ইমেজে ক্লিক করলে তখন অলরেডি হচ্ছে আমার অ্যাভেলেবল যে ইমেজগুলো সেগুলো দেখাবে, সেগুলো আমি হচ্ছে আপলোড করে দিলে মুহূর্তের মধ্যে আপলোড হয়ে যাবে। এখানে ছবির সাইজ যেরকমই হোক ম্যাটার করবে না, কারণ অলরেডি ডাউন সাইজ করে এখানে আপলোড হবে। সেই ছবিগুলোকে আমরা ডানে বামে সরাতে পারবো সিরিয়াল ঠিক করার জন্য, এবং কোনো তোলা ছবি পছন্দ না হলে সেটা আমরা ডিলিট করে দিতে পারবো ডিলিট বাটন ক্লিক করে। আর যেটা ঠিকঠাক মতো আপলোড হবে সেটা চাইলে আমি আবার ডাউনলোড করে রেখে দিতে পারবো ডাউনলোড বাটনের মাধ্যমে। তো এইভাবে পরীক্ষা দিয়ে দিয়ে সবগুলো উত্তর করার পর আমি একেবারে লাস্টে গিয়ে ফাইনালি সাবমিট বাটনে ক্লিক করব। এই সাবমিট বাটনে ক্লিক করে ইয়েস দেওয়ার পরে আর পরীক্ষার কোনো কিছু চেঞ্জ করা যাবে না। এরপর বরাবরের মতোই অ্যানালাইসিস রিপোর্টটা দেখাবে যে পরীক্ষায় আমি কত পেয়েছি, কোনটা সঠিক হয়েছে, কোনটা ভুল হয়েছে, এবং অবজেক্টিভটা সাথে সাথে দিলেও রিটেনটা একটু সময় লাগবে, কারণ একজন টিচারকে ফিজিক্যালি এই খাতাটা দেখতে হবে। তো আমি যে কথাগুলো বললাম এটা যদিও খুব সংক্ষেপে, বিস্তারিত হচ্ছে আমাদের উদ্ভাস উন্মেষ শিক্ষা পরিবার এই নামে আমাদের যে ইউটিউব চ্যানেলটা আছে, ইউটিউব চ্যানেলে বিস্তারিত টিউটোরিয়ালটা পাওয়া যাবে কিরকম করে আমরা পরীক্ষা দিতে পারি, রিটেন এবং অবজেক্টিভ এগুলো। সো এইভাবে সো প্যানেলিস্ট ভাইয়ারা যদি আরো একবার লিংকটা পেস্ট করে দেন, কারণ অনেকে প্রথমবার মিস করেছে। সো এখন যদি আরেকবার একটু পেস্ট করে দেন, স্টুডেন্টরা তোমরা যারা হচ্ছে লিংকটা চাচ্ছ, এই মুহূর্তে কমেন্ট বন্ধ করলে তোমরা এই মুহূর্তে হচ্ছে দেখতে পাবে যে লিংকটা কোথায়, বা হচ্ছে কমেন্টটা দেখতে পাবে বা চ্যাট বক্সে লিংকটা দেখতে পাবে। তো আশা করি তোমরা হচ্ছে খুঁজে বের করতে পারবে। আর উদ্ভাস উন্মেষ শিক্ষা পরিবার লিখে ইউটিউবে সার্চ দিলেও আসলে এটাই চলে আসবে, সেখানে হচ্ছে তোমরা টিউটোরিয়াল গুলো দেখে নিতে পারবে অবশ্যই। তো এটা গেল হচ্ছে পরীক্ষার ব্যাপারে। তো এর বাইরে হচ্ছে আর যদি কোনো অতিরিক্ত তথ্য দিতে চান, জুয়েল ভাই কিংবা সাগর ভাই যদি উপস্থিত থাকেন ভাইয়ারা বলতে পারেন। আর এছাড়া বাকি বিষয়গুলো অলরেডি কথা বলা হয়ে গিয়েছে। তবুও আমি একটা প্রশ্ন বারে বারে দেখতে পাচ্ছিলাম যে অনেকের পেমেন্ট সংক্রান্ত কিছু প্রশ্ন ছিল, যে আমরা কেউ কেউ হয়তো কনফিউজড যে আমি আসলে এই পর্বের জন্য এত পে করেছিলাম, এরপরে কি করব, বা এরপরে কি করতে হবে আমাকে, নতুন পর্বে ভর্তি হওয়ার জন্য কি করব, বা চতুর্থ পর্বের জন্য কি করব এরকম, বা চতুর্থ পর্বে আমি ছিলাম এখন আমি নতুন পর্বে এসেছি এখন আমাকে কি করতে হবে। তো এক একজনের ইস্যু যেহেতু এক এক রকম, সবচেয়ে ভালো হয় স্টুডেন্টরা তোমরা যদি হচ্ছে উদ্ভাসের ব্রাঞ্চে একটু ফোন দিয়ে প্রবলেমগুলো খুলে বলে সলভ করে নাও, তাহলে খুব দ্রুত সমস্যার সমাধানটা হয়ে যাবে। তো আশা করি এখানে সবাই বুঝতে রাতুল পেরেছো। একটা বিষয় হ্যাঁ একটু আমি যোগ করি, সেটা হচ্ছে হ্যাঁ 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 ওদের অনেকে কনফিউশন আছে যে আমরা ভাইয়া যারা 3 পর্ব শেষ করে ফেলছি বা আগে ফিজিক্যাল প্রোগ্রামে ভর্তি ছিলাম, এখন নতুন পর্ব আমরা আসতে হুম পারবো কি, নতুন প্রোগ্রামে আসতে পারবো কিনা। তো এটা তোমাদের জন্য ওপেন থাকবে। তোমরা যারা আগে অনলাইন পর্বগুলোতে অ্যাটেন্ড করছো বা পুরাতন প্রোগ্রামে ছিলা, তারা যদি চাও আবার নতুন করে এখান থেকে শুরু করতে, কাজে তোমরা মাইগ্রেট করতে পারবা, মাইগ্রেশনের সুযোগ এখানে আছে। সেই ক্ষেত্রে তোমাদের কিভাবে মাইগ্রেট করবো বা কোন ওয়েতে তোমাদের মাইগ্রেট করতে হবে সেই ব্যাপারগুলো বিস্তারিত তোমরা তোমাদের মানে নিয়ারেস্ট যে ব্রাঞ্চ আছে বা উদ্ভাসের যে ফোন নাম্বারগুলি আছে সেই ফোন নাম্বারগুলিতে যোগাযোগ করে তোমার প্রসেস সম্পর্কে জেনে নিতে পারবে। তবে তোমাদের এই সুযোগ আছে, তোমরা মাইগ্রেশন করে একদম সম্পূর্ণ নতুনভাবে শুরু করতে পারবা। আবার যারা আগের প্রোগ্রামে আছো, আমরা ওই প্রোগ্রামটাকে কন্টিনিউ করব, হ্যাঁ, এবং এটার ফোর্থ পর্ব যে মানে আছে, থার্ড পর্ব পর্যন্ত হয়েছে, ফোর্থ পর্ব শুরু হবে। তো এই ব্যাপারেও বিস্তারিত তোমাদেরকে আমরা জানিয়ে দিব, তাতে সেটার একটা আলাদা ওরিয়েন্টেশন হবে। কাজেই ওই আগের যে প্রোগ্রামটা সেটা তার মতো গতিতে চলতে থাকবে, একই রকম ভাবে নতুন প্রোগ্রাম নিজস্ব গতিতে চলবে। এবং বুঝতেই পারতেছো যে আগের প্রোগ্রামে যারা আছো তারা নিশ্চয়ই একটু বেশি টাইম পাবে নতুনদের তুলনায়, কাজে সেখানে আমরা হয়তো আরেকটু এক্সটেন্সিভ, হ্যাঁ আমি বলতেছি কিছু বেশি সংখ্যক পরীক্ষা, কিছু রিভিশন ক্লাস, সেগুলো হয়তো আমরা আগের প্রোগ্রামে
আমরা পর্ব বা পর্ব অ্যাড করতে থাকবো। আর নতুনদের জন্য যে আমাদের কোর্স প্ল্যান, সেটা তো আমরা মোটামুটি বললাম যে আমরা এই ওয়েতে আগাবো, তাতে ইনশাল্লাহ মানে সবার প্রস্তুতি ভালো হবে। এখন তুমি তোমার প্রিপারেশনটা কেমন? তুমি আগের 3 পর্ব অ্যাটেন্ড করে যদি ভালো মতো সিরিয়াসলি প্রিপারেশন নিয়ে থাকো, তাহলে তোমার জন্য উচিত হবে আগের প্রোগ্রাম ধরে কন্টিনিউ করা, ওই রাস্তাতে কন্টিনিউ করা। আর যদি তুমি মনে করো যে না, আমি খুব দোলা চালাচ্ছিলাম, এইচএসসি পরীক্ষা সামনে ছিল, প্রিপারেশন ভালো মতো নিতে পারিনি, মনোযোগ দিতে পারিনি, বিভিন্ন কারণে গ্যাপ রয়ে গেছে, যদি তুমি এরকম মনে করো, তো তোমার জন্য রাস্তা খোলা আছে। তুমি চাইলে মাইগ্রেশন করে সম্পূর্ণ নতুন প্রোগ্রামে এসে নতুনভাবে শুরু করতে পারো। কাজে সব রকম অপশনই খোলা আছে। হ্যাঁ, কাজেই তোমার জন্য কোনটা অ্যাপ্রোপ্রিয়েট তুমি নিজে চিন্তা করো, এবং সেটা কিভাবে বাস্তবায়ন করবা তার জন্য আমাদের যে ব্রাঞ্চের নম্বরগুলি আছে সেই নম্বরগুলোতে ফোন দিয়ে প্রসেসটা সম্পর্কে জেনে তোমরা সেভাবে প্রসিড করো, ইনশাল্লাহ কোনো অসুবিধা হবে না। ভাইয়া, হ্যাঁ হ্যাঁ ভাইয়া, ওই যে অনেকে এরকম জিজ্ঞেস করছে, হয়তো কেউ দ্বিতীয় এবং তৃতীয় পর্বে ছিল, বা হয়তো শুধু দ্বিতীয় পর্বে ছিল, বা হয়তো তৃতীয় পর্বে ছিল, তৃতীয় পর্ব থেকে জয়েন করছে। তো প্যারালাল আমাদের নিউ প্রোগ্রাম এবং চতুর্থ পর্ব তারা করবে কিনা আচ্ছা, প্যারালাল? সেক্ষেত্রে ওদের জন্য একটু কঠিন হয়ে যাবে, কারণ প্যারালাল করতে গেলে তো ওদিকে সপ্তাহে 4 দিন, এদিকে সপ্তাহে 4 দিন, সেটা ম্যানেজ করা খুব কঠিন হবে। তো আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে যে যারা আগের পর্বে আছে, তারা যদি সম্পূর্ণভাবে নতুন থেকে শুরু করতে চায় তাহলে তো ভালো, আলহামদুলিল্লাহ। আর যদি তারা ওখান থেকে কন্টিনিউ করে সামনে যেতে চায়, তো আমরা তাদের জন্য রিভিশন পর্ব হিসেবে হয়তো নতুন করে আমরা অফার করব, যেটা প্রথম পর্ব দ্বিতীয় পর্ব যেগুলো গ্যাপ রয়ে গেছে, আমরা সেটা আলাদাভাবে অফার করে হয়তো সেখানে ওদের প্রিপারেশনটা কমপ্লিট করতে পারি। কিন্তু ওরা ওখানেও থাকলো এখানেও আসলো, সেটা হয়তো একটু কঠিন হয়ে যেতে পারে, কারণ জি একই সাথে ভাই। প্যারালাল প্রিপারেশন সপ্তাহে 8 দিন, 9 দিন বা 10 দিন কিভাবে সম্ভব? কারণ মানে আমরা ওখানে 4 দিন, সাজেশন এখানে 4 দিচ্ছি দিন। না, মানে আমরা সাজেশন দিচ্ছি না, আমরা সাজেশন দিচ্ছি হয় নিউ পর্বে আসো, না হলে চতুর্থ পর্বে যাও, তোমার প্রিপারেশনের উপরে ভিত্তি করে, বা আগে কিভাবে তুমি প্রিপারেশনটা নিছো সেটার উপরে ভিত্তি করে। রাইট। আর কোনো বিষয়, সানি বা রাতুল? না ভাই, আপাতত আমাদের যা যা কভার করার উদ্দেশ্য ছিল এখানে অলরেডি আমরা সে বিষয়ে ভাইয়া, বলে একটা ফেলেছি। একটা প্রশ্ন আসছিল যে হ্যাঁ, সেকেন্ড টাইমাররা কি করবে? ওরা কোন ধরনের প্রোগ্রামে যাবে, বা ওদের নিয়ে একটু ব্রিফিং দিলে ভালো হইতো। সেকেন্ড টাইমার। হ্যাঁ, সেকেন্ড টাইমারদের জন্য তো আমাদের যে মানে যে পর্বগুলি বা যে প্রোগ্রাম ছিল সেটা তো আমরা শেষ করে দিয়েছি। তো আমার সাজেশন হবে, সেকেন্ড টাইমাররা এখন যেহেতু একটা লম্বা সময় পার হয়ে গিয়েছে, কাজে ওরা তো পড়াশোনা থেকে ওরা আরো বিচ্ছিন্ন। এইচএসসি ওরা তো তাও ফার্স্ট টাইমার যারা, ওরা তো তাও এইচএসসি হবে এই ধারণা থেকে কিছু পড়াশোনার মধ্যে কন্টিনিউ করছে। সেকেন্ড টাইমারদের গ্যাপটা কিন্তু আরো বেশি। কাজেই ওদের ক্ষেত্রে আমার পরামর্শ হবে, ওদের যদি সুযোগ থাকে নতুন করে আবার একটু ঝালাই করে নেওয়া, আমার সাজেশন হবে ওরা এইখান থেকে এই নতুন প্রোগ্রামে যাতে অ্যাটেন্ড করে। আর সামনে আমরা ওদের জন্য একটা এক্সাম প্যাক, যদি অ্যাটলিস্ট পুরো প্রোগ্রাম অ্যাটেন্ড করতে নাও পারে, তো এই প্রোগ্রামের যে এক্সাম প্যাক যেগুলি আছে, ওই যে এক্সাম প্যাক প্লাস 3 ম্যাটেরিয়ালস আর এক্সাম প্যাক প্লাস মানে অল ম্যাটেরিয়ালস, এই প্রোগ্রামগুলোতে যদি এই কোর্সগুলোতে যদি পার্টিসিপেট করে তাহলে সবচেয়ে উত্তম হবে ফুল কোর্সে পার্টিসিপেট করা। সেটা যদি না পারে তো সেক্ষেত্রে অ্যাটলিস্ট মানে এক্সাম প্যাকে পার্টিসিপেট করা, যেটা ওদের জন্য হেল্পফুল হবে। আমার মনে হয় এটাই ওদের জন্য ভালো হবে সবচেয়ে। থ্যাংক আর ইউ ভাইয়া। তারপরে যদি স্পেশালি ওদের জন্য কিছু নতুন করে চিন্তা করা যায়, সেটা আমরা চিন্তা করব। আমরা প্রয়োজনে আলোচনা করে নতুনভাবে যদি কিছু চিন্তা করার সুযোগ থাকে, সেরকম কোনো কোর্স আমরা তোমাদের জন্য অফার করে তোমাদের কোনো সেটা জানিয়ে দিব, সেকেন্ড টাইমার যারা আসো, যে তোমাদের জন্য আমরা এরকম একটা কোর্স চিন্তা করছি, আশা করি এটা তোমাদের জন্য ভালো হবে। তবে আপাতত আমার কাছে মনে হয় চেষ্টা করো ফুল কোর্সে পার্টিসিপেট করার জন্য, একদম না পারলে অ্যাটলিস্ট এক্সাম প্যাক যেগুলি আছে কোন একটা এক্সাম প্যাকে তুমি পার্টিসিপেট করো, পরীক্ষাগুলো কন্টিনিউ করো, পড়াশোনার ধারাবাহিকতা বজায় থাকুক, সেটা হলে ভালো হবে ইনশাল্লাহ। ঠিক আছে রাতুল, আমার মনে হয় অনেক সময় হয়ে গেছে, আমরা শেষ করতে পারি আজকে। অলরেডি প্রায় 2 ঘন্টা হয়ে যাচ্ছে। তো স্টুডেন্টদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের পক্ষ থেকে, মানে এত লম্বা সময় ধৈর্য ধরে আমাদের কথাগুলো শোনার জন্য। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম এবং আল্লাহ হাফেজ সবাইকে।